আসসালামু আলাইকুম। আ তোমাদেরকে আবারও স্বাগতম আরেকটা অনুশীলনীর প্রশ্ন সমাধান ক্লাসে। আ এই চ্যাপ্টার এখন হলো আমরা যে চ্যাপ্টারটা অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যার অনুশীলনীর প্রশ্নগুলো আমরা দেখব যে কিভাবে সলভ করা যায়, কিভাবে দ্রুত করতে পারি পরীক্ষার হলে, কিভাবে আমাদের থট প্রসেস হওয়া উচিত এগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। ওকে? চলো। তাহলে আমি মুশফিক সাদিদ প্রাপ্য। ওকে দেখলাম এটা পরীক্ষায় আসবে না। নিচের কোন বলটি বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে না? বিপরীত বর্গীয় সূত্র বলতে বোঝাইতেছে যে সামথিং একটা বল আছে, ঠিক আছে? সামথিং একটা বল আছে। সেই বলটা তোমার ধরো যে সমানুপাতিক টু 1/r² বা r বা d যেটা দিয়েই তুমি ডিসট্যান্স প্রকাশ করো না কেন, মানে এরকম কিছু একটা ফর্মুলাটা থাকবে। তো আমরা যদি মহাকর্ষ বলের ফর্মুলা দেখি তাহলে মহাকর্ষ বলের ফর্মুলার ভিতরে দেখব যে F equals to gm1m2/d², তাই না? এরকম আমরা দেখব বা r² যেটাই তুমি বলো, d আর r একই কথা, বুঝলে একই কথা। তো তার মানে এটা একটা বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। তড়িৎ বল, চৌম্বক বল, তড়িৎ বলের ক্ষেত্রে আমরা কুলম্বের বলের ক্ষেত্রেও সেম কাহিনী দেখি যে Fc c হলো q1 q2 বাই হলো তোমার r²। সো তাহলে এটাও বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। c কে বর্তমানে আমরা 1/4πε0 লিখি। চৌম্বক বলের ক্ষেত্রে তোমরা হয়তো চৌম্বক চ্যাপ্টার যারা শর্ট সিলেবাস পড়তেছো তারা হয়তো এখনো পড়ো নাই। তারা হলো চৌম্বক চ্যাপ্টার পড়লে দেখবা যে μ0/4π সামেশন অফ হলো তোমার আইডিয়াল বাই r²। খুব আইডিয়াল সাইন আলফা বাই r²। দেখে মনে হচ্ছে কঠিন, বাট আসলে অতটাও কঠিন না। ঠিক আছে? সাইন আলফা বাই r²। সো তার মানে এখানেও দেখো বিপরীত বর্গীয় সূত্র মেনে চলতেছে। সো সূত্রগুলো জানতে হয়। সূত্র পারলে সবকিছু পারবা। আমি বলি যে সূত্র পারলে সবকিছু পারবা। সো এই জায়গায় দেখো আমি সূত্রগুলো জানি বলে এটা সিওর হয়ে বলতে পারলাম যে আচ্ছা মহাকর্ষ বল, তড়িৎ বল, চৌম্বক বল, তাহলে এগুলো সবই সেম টাইপের জিনিস। বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। সংশক্তি বল মানে না। সংশক্তি বল জিনিসটা কোথায় পড়বা? পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারে তোমরা পড়বা বা পড়ছো হয়তো। সেটা হলো আসঞ্জন মানে অল্টারনেট, অন্য আসঞ্জন, শব্দটা আছে। তার মানে একটা পানির সাথে কাচের যে আকর্ষণ সেটাকে বলা হয় আসঞ্জন। আর পানির সাথে পানির, কাচের সাথে কাচের নিজেদের মধ্যে সেম এর মধ্যে যে আকর্ষণ সেটাকে বলে সংশক্তি বল। সো এটা বিপরীত বর্গীয় সূত্র মানে না। সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর উপর ভাইয়া বেগ যদি সমবেগ হয় অর্থাৎ ত্বরণ নাই, কোনো ত্বরণ শূন্য, সেই ক্ষেত্রে বাইরে থেকে কোনো বল কাজ করে না, কারণ বল কাজ করলে তার ত্বরণ থাকবে, তাই না? F equals to ma সূত্র থেকে আমরা জানি। সো তাহলে নিট বল ক্রিয়া করে না? করে না। নিট বল শূন্য বল ক্রিয়া করে, এই যে এটা ঠিক আছে, কারণ কোনো বল ক্রিয়া করে না। ত্বরণ তো নাই, সমবেগ বলেই দিছি, উপরের কোনোটিই নয়ও হবে না। সো তাহলে নিট বল শূন্য। ওকে। এরপর দেখি যা কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি করে তাকে কি বলে? আমরা মাত্রই বললাম যে বল বস্তুতে ত্বরণ ক্রিয়েট করে। F equals to ma, তাই না? F থাকলে A থাকবে। M তো থাকেই। আচ্ছা, M তো ভর। স্থিতি জড়তা কোনটির সমানুপাতিক? আচ্ছা। স্থিতি জড়তা বলতে কি একটা বস্তু স্থির আছে, সে স্থির অবস্থায় থাকতে যাচ্ছে। তো ধরো এই যে এই কলমটা স্থির আছে, আমি এটাকে ধাক্কা দিলাম। একটু ইনিশিয়ালি হয়তো বাধা দিছে, বাট আমি আমার শক্তি দিয়ে একে ওভারকাম করে ফেলছি। বাট এই যে একে ধরে রাখলে স্থিরই থাকবে। বাট ধরো আমি একটা ট্রাককে ধাক্কা দিচ্ছি, সেটা কি? সেটাও স্থির থাকতে চাবে। তো দেখা যাবে যে আমি ধাক্কা দিয়ে ট্রাককে সরাতে পারবো না। তার মানে যে যত ভারী তার জড়তা তত বেশি। সো তার মানে ভরের সমানুপাতিক। যে যত ভারী তার জড়তা তত বেশি। ওকে? আয়তন ঘনত্ব এগুলো না। স্থিতি জড়তার উদাহরণ কত? উদাহরণ কোনটি? স্থিতি জড়তার উদাহরণ হলো যে ঘোড়ার গাড়ি টানা না, আ নৌকার গুণ টানা, এগুলো সব ভেক্টর উপাংশের সূত্র। ঠিক আছে? বন্দুক থেকে গুলি ছোড়া, এটা হলো ভরবেগের নিত্যতার সূত্র বা ওই যে পশ্চাৎবেগের সূত্র যেটা আছে, পশ্চাৎবেগ ওইটা। সো ধূলিময় পোশাকে আঘাত করা। দেখবা যে ধুলা একটা কোনো কিছু ঝুলায় রাখছে, একটা বিছানার তোশক বা সামথিং কিছু ঝুলায়, ওটাতে জোরে বাড়ি দাও, দেখবা যে ধুলা বের হয়ে আসতেছে। ধুলা কেন বের হয়ে আসে? কারণ তুমি যখন জোরে বাড়ি দিতেছো তখন তোশকটা পিছায়া যাচ্ছে আর ধুলাগুলো যে জায়গায় ছিল সেখানেই থেকে যাচ্ছে। সো তার মানে ধুলাগুলো স্থিতি জড়তার কারণে ওগুলো টাস করে পড়ে যাচ্ছে। সো যদিও আমাদের কাছে মনে হয় যে ভাই ধুলা তো উড়ে যাচ্ছে। না, আসলে স্লো মোশন এ দেখলে ধুলাটা উড়তেছে না। আ দরকার হলে YouTube এ একটা সার্চ দিয়ে স্লো মোশন এর ভিডিও দেখে নিও। ওকে? সো ধূলিময় পোশাকে আঘাত করলে এটা হলো স্থিতি জড়তার উদাহরণ। বলের মাত্রা সমীকরণ কোনটা? আমরা সবাই জানি, প্লাস F equals to ma সূত্র থেকেও আমরা বলতে পারি যে বা আচ্ছা একটু লিখেই দেই, সামনে এরকম অনেকবার দেখবে F equals to ma, তো m এর একক হলো কেজি আর a হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আমাদের একক হয়ে গেল। মাত্রা যদি করি, কেজি হলো m দিয়ে প্রকাশ করে মাস, l দিয়ে প্রকাশ করে মিটার, দৈর্ঘ্য লেংথ, আর s দিয়ে t ইনভার্স 2। সো ml t ইনভার্স 2 এটা হলো বলের একক। এর সাথে আমি কেন এটা দেখাইলাম এত সহজটা? এটা তো মুখস্থই থাকে। এটা দেখাইলাম এই কারণে যে এর থেকেও কঠিনটা আসলে ধরো বলল আ কাজের একক, কাজের মাত্রা। সো আমরা এগুলো সহজেই বলে ফেলতে পারবো, ক্ষমতার মাত্রা। তখন বের করব। কখনো মুখস্থ দিতে যাব না। মুখস্থ দিতে গেলেই ভুল হয়। বল সবথেকে সহজ, ওইটা মনে রাখা যায়। বাট বাকিগুলো কিন্তু মনে রাখা কঠিন। বাকিগুলো ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি।
আচ্ছা। সবচেয়ে শক্তিশালী বল কোনটা? আমরা জানি যে ৪ টা মৌলিক বল আছে। সো আমরা একটু শক্তিশালী বলগুলো এভাবে মনে রাখতে পারি। শতদুম, শতদুম, ঠিক আছে? শতদুম। তো শতদুম দিয়ে কি? তাহলে সবল নিউক্লিয় বল সবথেকে শক্তিশালী। তারপরে হলো নামের মধ্যেই সবল আছে। তারপরে হলো তড়িৎচম্বকীয় বল, ঠিক আছে? তড়িৎচম্বকীয় বল। তারপরে দুর্বল, দিয়ে হলো দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নামে দুর্বল হতে পারে, বাট ওর থেকেও দুর্বল হলো মহাকর্ষ বল, ঠিক আছে? এর থেকেও দুর্বল হলো মহাকর্ষ বল। সো তাহলে শতদুম দিয়ে মনে রাখবা সিরিয়াল। তাহলে সবথেকে শক্তিশালী হলো সবল। শক্তিশালী চাইছে সবল নিউক্লিয় বল হবে উত্তর। নিউক্লিয়নের মধ্যে পারস্পরিক বিক্রিয়া কোনটা হয়? সবল নিউক্লিয় বল। অর্থাৎ সবল নিউক্লিয় বল কাজ করে একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন, নিউট্রন, অনেকগুলো প্রোটন থাকে, অনেকগুলো প্রোটন থাকে, অনেকগুলো নিউট্রন থাকে। এদের মধ্যে যে বলটা কাজ করে সেটাকে বলা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল মূলত প্রোটন, প্রোটন বিকর্ষণ করে। সেম চার্জ না প্রোটন, প্রোটন। তো পজিটিভ চার্জ বিকর্ষণ করে নিউক্লিয়াস তো ভেঙে যাওয়ার কথা। কিন্তু তাদেরকে একসাথে আটকায় রাখছে। তো যেহেতু আটকায় রাখছে এটাই সবল নিউক্লিয় বল বলতেছি। তো এই সবল নিউক্লিয় বল মেসনের মাধ্যমে কাজ করে। আমাদের প্রত্যেকটা জানতে হবে গ্র্যাভিটি কাজ করে, মহাকর্ষ কাজ করে গ্র্যাভিট্রন দিয়ে। গ্র্যাভিটন দিয়ে। তারপরে হলো তড়িৎচম্বক বল কাজ করে ফোটন দিয়ে। সবল নিউক্লিয় বল মেসন দিয়ে। আ কিছু বইতে তপন স্যারের বইতে বা শেলু স্যারের বইতে লেখা আছে গ্লুয়ন দিয়ে কাজ করে। সো গ্লু আঠার মতো লাগায় রাখে। সো মেসন বা গ্লুয়ন যেকোনো একটা অপশনে দেখলে তুমি ওটা দাগায় দিবা। ইউজুয়ালি মেসনই থাকার কথা। যদি ২ টাই থাকে কখনো তাহলে খালি মেসন দাগাবা। বাট ইউজুয়ালি মেসন অথবা গ্লুয়ন থাকবে। সো মেসন না থাকলে গ্লুয়ন খুঁজবা। এটা একটু শিখে রাখলা। আর দুর্বল নিউক্লিয় বল তো গ্যাস বোসন, WZ গ্যাস বোসন দিয়ে কাজ করে। ঠিক আছে? আচ্ছা গেল। তড়িৎচুম্বকীয় বল কোন কণার পারস্পরিক বিনিময় হয়? বললাম যে এইটা এইজন্যই বললাম যে এই টাইপের প্রশ্নগুলো খুবই কমন এইসব চ্যাপ্টারে। মাত্রই বললাম ফোটন দিয়ে কাজ করে। সো কোন বল কি দিয়ে কাজ করে সেটা একটু দেখে রাখবা। আব্দুস সালাম আর স্টিফেন ওয়াইনবার্গ আরেকজন ছিল গ্লাসো। তো এরা কোন বলটা একীভূত করছিল জানো? এরা হলো আ তড়িৎ দুর্বল বল তৈরি করছিল। তড়িৎ দুর্বল। তার মানে তড়িৎচুম্বকীয় বল আর দুর্বল নিউক্লিয় বল এই ২ টাকে একীভূত করছিল। সো এটা একটু খেয়াল করে রাখবা। এই একজন মানে এই বল একীভূত করার চেষ্টা মানুষ অনেকদিন ধরে করতেছে। এটাই এখন পর্যন্ত সাকসেসফুল অ্যাটেম্প্ট। তো এইজন্য এই ৩ জন বিজ্ঞানীরে অনেক বেশি দাম দেওয়া হয়। সো একটু ভালো মতন দেখবা। আর যেহেতু একটাই করছে তাহলে আর পড়াও লাগতেছে না। সো মানে একটা পড়লেই কাজ হয়ে যাচ্ছে। সো গেল এটা। এবার যদি দেখি প্রোটন ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল। প্রোটন পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ। সো পজিটিভ নেগেটিভ এর মধ্যে কোন বল কাজ করবে? কুলম্বের বল, তাই না? কুলম্বের বল হলো তড়িৎচম্বকীয় বল। তো তড়িৎচম্বকীয় বল কাজ করবে ফোটনের বিনিময়ের ফলে। সো তড়িৎচম্বকীয় বল কাজ করবে। প্রোটন নিউট্রনকে আবদ্ধ করে রাখে। মাত্রই বুঝাইলাম। প্রোটন নিউট্রন মানে ওরা কথা বলতেছে নিউক্লিয়াসের ভিতরে কোনটা? নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি যে নিউক্লিয়াসের ভিতরে সবল নিউক্লিয় বল কাজ করে। আর যদি হলো জিজ্ঞেস করত প্রোটন আর ইলেকট্রনের মধ্যে কোনটা? ইলেকট্রন এটা। তখন হতো তড়িৎচম্বকীয় বল। ঠিক আছে? সো এই জায়গায় তড়িৎচুম্বকীয় বল আর এর ভিতরে হলো সবল নিউক্লিয় বল। তাহলে এখানে যেহেতু নিউক্লিয়াসের ভিতরের কথা জিজ্ঞেস করছে সবল নিউক্লিয় বল হবে। মৌলিক কণাসমূহর মধ্যে কোন বল ক্রিয়া করে? মৌলিক কণাসমূহ খুব কঠিন একটা প্রশ্ন করে ফেলছে। তো আগে বুঝতে হবে হোয়াট ইজ মৌলিক কণাসমূহ। কেমিস্ট্রি ভালো মতন পড়ে আসতে হবে। মৌলিক কণা বলতে এখানে প্রোটন আর নিউট্রনকে বুঝাইছে। সো আমারে বলো তো প্রোটন নিউট্রন থাকে নিউক্লিয়াসের ভিতরে। ঘুরায় ফিরায় একই কথাই তোমাকে জিজ্ঞেস করছে যে প্রোটন নিউট্রনের মধ্যে কোন বল বা নিউক্লিয়াসের মধ্যে কোন বল কাজ করে? সবল নিউক্লিয় বল কাজ করে। আচ্ছা। কোনটি চিরায়ত বলবিদ্যায় অপরিবর্তনীয় নয়? আমরা আগে ধারণা করতাম নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যায় ৩ টা জিনিস অপরিবর্তনীয়। ঠিক আছে? স্থান বা দৈর্ঘ্য, ঠিক আছে? কাল বা সময় আর ভর, ঠিক আছে? স্থান, কাল, ভর। এই ৩ টা জিনিস কখনো পরিবর্তন করা সম্ভব হয় না। সো এটা আগে ধারণা করা হতো। তো সেটাই জিজ্ঞেস করছে যে আগে কোনগুলো ধারণা করা হতো যে নিউটনিয়ান বলবিদ্যায় কোনগুলো স্থির ধরা হয়। সো কাল ধরা হয়, স্থান ধরা হয়, ভর ধরা হয়। তাহলে একটাই বাকি থাকতেছে বেগ। ভাই বেগ তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হতেই থাকে। বেগ তো হতেই পারে চেঞ্জ। বেগ তো আর অত সিরিয়াস কিছু না। আচ্ছা। ৩০ কেজি ভরের একটা স্থির বস্তুকে ২ মিনিটে বৃদ্ধি করে ৩৬ কিলোমিটার পার আওয়ারে হাবিজাবি করলাম। এফ কত? সো আমাদের সূত্র লিখতে হবে। কি, কি দেওয়া আছে চলো দেখি। এফ দেওয়া আছে বা এফ জিজ্ঞেস করছে কত, এম দেওয়া আছে। ঠিক আছে? তারপরে টাইম দেওয়া আছে। টাইমটাকে অবশ্যই সেকেন্ডে নিতে হবে। দেখার সাথে, সাথে আমি বুঝে গেছি সেকেন্ডে নিতে হবে। এটা কিলোমিটার পার আওয়ারে আছে। বাট হলো আসলে কিলোমিটার পার আওয়ার দিয়ে তো এসআই ইউনিট না। এসআই ইউনিটে নিতে হবে অর্থাৎ মিটার পার সেকেন্ডে নিতে হবে। সো এইখানে বেগ বৃদ্ধি করে এততে উন্নীত করা হয়েছে স্থির বস্তু। তার মানে ইউ ছিল স্থির বস্তু। তাহলে ইউ ছিল আর এটা হলো ভি। ঠিক আছে? সো তার মানে এতগুলো জিনিস দেওয়া আছে। এইটা এফ বের করতে বলা হয়েছে। তাহলে এফ এর সূত্রটা একটু লিখি। এফ ইকুয়ালস টু এম এ। আ তাই না? এফ ইকুয়ালস টু এম এ। তো এম এ মানে কি? এম এ মানে আসলে এম এর সূত্র ভি মাইনাস ইউ বাই টি। তাই না? ভি মাইনাস ইউ বাই টি এর সূত্র তো এটা। সো এবার যদি আমরা একটা, একটা করে জিনিস বসাইতে থাকি, আচ্ছা এই ভিটাকে একটু কিছু জিনিস চেঞ্জ করতে হবে। এটাকে সেকেন্ডে নিতে হবে। তাহলে একটু সেকেন্ডে নিয়ে নিই। ২ মিনিট মানে ১২০ সেকেন্ড। তাই না? ৬০ দুগুনি ১২০ সেকেন্ড। ৩৬ কিলোমিটার পার আওয়ার। ৩৬ কিলোমিটার পার আওয়ার মানে ৩৬ কিলোমিটার যাচ্ছে ১ ঘন্টায়। সো এটাকে আমার মিটার পার সেকেন্ডে নিতে হবে। ৩৬ কিলোমিটারকে যদি আমি মিটার নেই তাহলে কত হবে? ১০০০ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ ৩৬,০০০
মিটার। আর ১ ঘন্টাকে সেকেন্ডে নিলে কত হবে? ৬০ গুণ ৬০, তাই না? ১ ঘন্টায় ৬০ মিনিট আবার ৬০ সেকেন্ড, প্রত্যেক মিনিটে ৬০ সেকেন্ড। এত সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। দেখো তোমরা অনেকেই কনভার্ট করতে যেয়ে অনেক শর্টকাট কাজে লাগাও। এই ১০০ দিয়ে ভাগ করব, ১০০০ দিয়ে ভাগ করব, এই করব, হাবি করব, জাবি করব। ঠিক আছে ভাই? কিচ্ছু করা লাগবে না। তোমার হলো জাস্ট হলো এরকম করে লিখবা, কিলোমিটারকে মিটারে নাও, ঘন্টাকে সেকেন্ডে নাও। তোমরা শুধু হলো পেঁচাও জিনিসগুলাকে, যেটা নাকি তোমার ভুলের সম্ভাবনা আরো বাড়ায় দেয়। সো কথা শুনলে তোমার দেখবা যে ভুল হবে না, আর কথা না শুনলে ভুল বেশি হবে। ঠিক আছে? আচ্ছা গেল। ৬ দিয়ে এটাকে ভাগ করলে ৬০ হবে। যেহেতু ৬ ৬ ৩৬ আর শূন্য আছে, তাহলে ৬০ হবে। আর এটাকে ৬ দিয়ে ভাগ করলে ৬০ কে ৬ দিয়ে ভাগ করলে ১০ থাকবে। সো তার মানে আল্টিমেটলি ১০ মিটার পার সেকেন্ড আসলো। দেখো এতখানিক একটা জিনিস ১০ মিটার পার সেকেন্ড বুঝাইছে আসলে। সো আমরা তাহলে এবার একটু মানগুলো বসায় দিই। ঠিক আছে? চলো মানগুলো দেখাই। এম এর মান কত? ৩০ কেজি। ওকে? ৩০ কেজি। ভি এর মান কত? ভি এর মান ১০ মিটার পার সেকেন্ড, ১০। আর ইউ এর মান কত? ইউ যেহেতু স্থির ছিল তার মানে ইউ 0। ঠিক আছে? ইউ হলো 0। আর টি হলো কত? ১২০ সেকেন্ড। সো এখন তার মানে এটা হলো আমাদের এখন কাটাকাটি হাবিজাবি ৭১৭ করতে হবে। সো তার মানে আল্টিমেটলি আসতেছে ৩০ গুণ উপরে ১০ নিচে ১২০, কাটাকাটি করলে 1/12 থেকে 1/12 কাটাকাটি করি। ৬ দিয়ে কাটলাম ২ থাকে, আর উপরে এখানে 5 থাকে, ৫ ৬ ৩০, তাহলে 5/2 মানে কত? ২.৫। 5/2 মানে হলো ২.৫। সো উত্তর হলো ২.৫ নিউটন। দেখো ২.৫ নিউটন কততে আছে? ২.৫ নিউটন আছে খ তে। দেখবা যে এটাই উত্তর হয়ে গেছে। ঠিক আছে? কিভাবে ম্যাথ করলাম? দরকার হলে আরেকবার রিওয়াইন্ড করো, পজ করো, দেখো কিভাবে এই ম্যাথের মধ্যে অনেক কিছু শেখার আছে। কিভাবে এটা কনভার্ট করলাম বা কনভার্ট করতে হবে প্রথমে, এটা একটু মাথায় রাখতে হবে। কনভার্ট তাহলে করলাম কিভাবে সেটা শিখো। তারপরে হলো কিভাবে গুণ ভাগ করলাম, কিভাবে ফর্মুলা বসাইলাম সেটা একটু শিখে নাও। ওকে? সহজ ম্যাথ। এই টাইপের ম্যাথ কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। কিছু ক্ষেত্রে কঠিন ম্যাথ আসে না, তাও আমরা সেগুলো অনুশীলনী প্লাস ক্লাসে দিলাম, শিখে রাখলা। বাট এই টাইপের আগের ম্যাথ যেটা করাইলাম ওটা কিন্তু সহজ ছিল। ওকে? এই টাইপের ম্যাথ দিয়ে দিতে পারে। কত মানের বল? তার মানে এফ জিজ্ঞেস করছে। এফ জিজ্ঞেস করছে, ভালো কথা, সেম কাহিনী। এফ জিজ্ঞেস করছে, এম দেওয়া আছে, এম দেওয়া আছে, টি দেওয়া আছে, টি দেওয়া আছে। কোন দিকে যাচ্ছে আমরা বুঝেই গেছি। বেগের পরিবর্তন মানে ভি মাইনাস ইউ। এখানে আর ভি আর ইউ আলাদা করে দেয় নাই, একবারে ভি মাইনাস ইউ বলেই দিছে। বেগের পরিবর্তন মানে ভি মাইনাস ইউ। এত। তাহলে এখন কোন সূত্র ইউজ করতে হবে আমরা অলরেডি বুঝে গেছি। এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ বাই টি, তাই না? এই সূত্র আমরা ইউজ করব। সো চলো মান বসাই দিই। যে এখানে আর কোনো কনভার্ট করা লাগবে না। এটা মিটার পার সেকেন্ড, কেজিতে আছে, সেকেন্ডে আছে। সো আর এই যে এটাতে আমাদের বিপদ মুক্ত হয়ে গেলাম, কনভার্ট করা লাগবে না। 40 নিচে কত? ৪ সেকেন্ড। তো তাহলে ৪ আর ৪০ কাটাকাটি করলে কত হয়? ১০। ১০ ১০ এ কত হয়? ১০০। সো উত্তর হলো ১০০ নিউটন। দেখো ১০০ নিউটন, খ হবে এখানকার উত্তর ১০০ নিউটন। দেখছো? কঠিন ম্যাথ পারলে এগুলো সহজ ম্যাথও পেরে যাবে ইজিলি। ১০ কেজি ভরের একটা বস্তু এত বেগে হলে ভরবেগ কত হবে? ভাইয়া ভরবেগ নামের মধ্যেই আছে এমভি, তাই না? এমভি কে পি দিয়ে প্রকাশ করা হয়। পি দিয়ে ভরবেগকে প্রকাশ করে, পি ইকুয়ালস টু এমভি। আমরা অনেকে এমভি জানি, আমরা সবাই এমভি জানি, কিন্তু পি যে ভরবেগ প্রকাশ করে এটা আমরা জানি না। পি হলো রৈখিক ভরবেগ আর এল হলো কৌণিক ভরবেগ। আচ্ছা, সো এম ও দেওয়া আছে, ভি ও দেওয়া আছে। তো ভাই আর কি করতে চাও তুমি বলো আমারে? গুণ করতে চাও খালি। সো ১২০। এককটা একটু খেয়াল রেখো, পরীক্ষায় মাঝে, মাঝে ১ম যে অপশনটা দিবে তার একক হয়তো ভুল দিতে পারে। আমি যদি তোমাকে আটকাইতে চাইতাম এই কাজ করতাম। করতাম কি জানো? কতে দিয়ে দিতাম ১২০ ই দিতাম। তুমি ১২০ দেখতে, দেখতে দাগায় দিতা। বাট একক রেখে দিতাম কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার তো ভরবেগের একক না। ওটা হলো বলের একক। সো তাহলে একটু খেয়াল রাখবে, ১২০ কেজি মিটার পার সেকেন্ড হবে। ওকে? যেহেতু ভর এবং বেগ কেজি আর মিটার পার সেকেন্ড। সো গ হবে এখানকার উত্তর। সহজই ছিল এটা। এটা হলো কারোরই ভুল হবে না। কিন্তু হলো দেখা যাবে যে ওই একক-টেকক একটু ঝামেলা করলে সাবধানে থাকবা, সাবধান থাকবা। এককে প্রচুর ঝামেলা করে। প্রায়ই ঝামেলা করে। ১ টা ২ টা প্রশ্নে ঝামেলা করবে। ওকে? ১০ কেজি ভরের একটা স্থির বস্তু আ এম দেওয়া আছে। দেখো পরীক্ষার হলে তুমি আগে ম্যাথ করবা না। আগে দেখো যে কি দেওয়া আছে। ইউ দেওয়া আছে, এফ দেওয়া আছে, এ জিজ্ঞেস করছে ভাই। এর থেকে সহজ জিনিস আর কিছু নাই। এ জিজ্ঞেস করছে। আসলে ইউ এর কোনো দরকারও নাই আমার। এফ ইকুয়ালস টু এম এর সূত্র দিয়েই কাজ হয়ে যাচ্ছে। জাস্ট তুমি এখানে পিওর একটা ভাগ করবা। এ ইকুয়ালস টু কি? এ ইকুয়ালস টু এফ বাই এম। এফ বাই এম মানে কত? ১০০/১০। ১০০/১০ মানে কত? ১০০/১০ মানে ১০। ঠিক আছে? ১০০/১০ মানে ১০। এককটা খেয়াল রাখবা। সবসময় এইসব সহজ ম্যাথ দেখলে তুমি মনে করবা যেই ম্যাথ সহজে হয়ে যাচ্ছে তার এককটা খেয়াল রাখবা। ম্যাথ সহজে হচ্ছে মানে কোথাও না কোথাও ঝামেলা করতে পারে। এককে হয়তো ঝামেলা করে দিছে। সো একটু সাবধান থাকবা। ওকে? হ্যাঁ, আবার সহজ প্রশ্ন চলেও আসতে পারে। কোন ঝামেলা ছাড়াই দিয়ে দিতে পারে। এই যে এগুলো তো ঝামেলাবিহীন প্রশ্ন। কোন এককে ঝামেলা করে নাই। বাট একটু সতর্ক থাকবা। ওকে? আচ্ছা, নিচের কোনটি বলের একক প্রকাশ করে? বলের একক প্রকাশ করে হলো তোমার, আমরা কি জানি? বল হলো নিউটন, তাই না? বল হলো নিউটন। সো নিউটন খুঁজি তো। নিউটন কি আছে? নিউটন নাই। নিউটন এইগুলো কাছাকাছি বলে দিয়ে দিব না, দিব না। নিউটন নাই ডিরেক্ট। আচ্ছা, নিউটনকে তো আমরা কেজি মিটার পার সেকেন্ড মানে F ইকুয়ালস টু ma যেহেতু কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার লিখতে পারি। সো দেখো আছে, কতে আছে। সো ক হবে এখানকার উত্তর। সো ক হবে উত্তর। সূত্র পারলে একক তুমি এমনিতেই পারবা। ৪ কেজি ভরের স্থির বস্তু যা দেওয়া আছে আগে লিখে নিই। m দেওয়া আছে, u দেওয়া আছে, টি দেওয়া আছে,
তারপরে ভি দেওয়া আছে। সেরা? এফ বের করতে বলছে। এফ বের করতে বলছে। দেখো আমরা এই ম্যাথ ১০০০ টা করে ফেললাম। সো দেখি সবাই মুখে, মুখে করো। আমি আর লিখব না এটা। এফ ইকুয়ালস টু এটা তো ৪ স্থির বস্তু ৩০/৬ ৪ ইনটু ৩০/৬ তাহলে ৪ ইনটু ৩০/৬ মানে কত? কিভাবে করলাম বুঝতেছো? সূত্র বসাও। যারা বুঝো নাই সূত্রে বসাও। এটা হলো ভি মাইনাস ইউ, এটা হলো টি আর এটা হলো এম। সো তাহলে ৬ আর ৩০ কাটা গেল ৫, ৪ ৫ ২০ তাহলে ২০ নিউটন হবে উত্তর। ঠিক আছে? ২০ নিউটন হবে উত্তর। ওকে? ২০ নিউটন হলো উত্তর। এরপরে আসি ১৬ কেজি ভর, স্থির বস্তু, ৪ সেকেন্ড ব্যাপী, ৮ নিউটন বল হলো বেগের পরিবর্তন কত? ভি মাইনাস ইউ বের করতে বলছে। সবই দেওয়া আছে। এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে? এই ভি মাইনাস ইউ কত? এটা বাইর করতে বলছে। ঠিক আছে? এটা বাইর করতে বলছে। সবগুলোর ভ্যালু বসাই আমরা। এফ এর ভ্যালু কত? ৮। তারপরে এম এর ভ্যালু কত? ১৬। ভি মাইনাস ইউ তো বাইর করতে বলছে। সো এটা আমি জানি না। আর টি কত? ৪ সেকেন্ড। সো ৪ এইদিকে গুণ করি। ৪ এইদিকে গুণ করলে হবে ৪ একটা ৩২। ৩২ ইকুয়ালস টু ১৬ ভি মাইনাস ইউ। তো ১৬ দিয়ে ভাগ করে দাও। ১৬ এদিকে এনে ভাগ করে দাও। ১৬ এদিকে এনে ভাগ করে দিলে হয়ে যাবে ২, তাই না? ১৬ এদিকে এনে ভাগ করে দিলে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু ২। আমরা ঘুরায় লিখতে পারি। এমসিকিউ করতেছে, এত সুন্দর করতে হবে না যে ভি মাইনাস ইউ এর এইদিকে লিখতে হবে, নাইলে মার্ক কেটে দিবে। ২ পাইছো, ২ সুন্দর করে লিখো, শেষ। মার্ক তুমি ফুল মার্ক পাবা। সো পরীক্ষার খাতায় যখন রাফ করবা, এদিক ওদিক ম্যাটার না। তোমার মাথার মধ্যে যেটা সুবিধা হয় তুমি সেইভাবে করো। আর প্র্যাকটিস করতে, করতে এটা হয়ে যাবে। ওকে। ১ নিউটন বল সমান কত ডাইন? আচ্ছা, আমরা জানি কিনা ডাইন মানে কি? ডাইন হলো সিজিএস এককে হয়। তার মানে সেন্টিমিটার থাকবে পার সেকেন্ড থাকবে। সো আমরা তো জানি যে ১ নিউটন সমান কি? ১ নিউটন সমান আসলে কি? ১ কেজি আর ১ মিটার পার সেকেন্ডকে গুণ করা হয়েছে, তাই না? মিটার পার সেকেন্ড স্কয়ারকে গুণ করা হয়েছে। নিউটন মানে ১ নিউটন মানে এইটা। সো এবার যেহেতু আমি বললাম যে ডাইন, ডাইন মানে কি? ডাইন মানে হলো ১ ডাইন সমান কত? আবার ১ ডাইন সমান ১ সেন্টিমিটার সরি ১ হলো গ্রাম, সিজিএস যেহেতু ১ গ্রাম আর ১ সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারকে গুণ করা হয়েছে। তার মানে এই কেজি আর মিটার পার সেকেন্ডকে সেন্টিমিটার আর ইয়েতে নিয়ে যাওয়া হবে। কেজি আর এই যে মিটার পার সেকেন্ডকে গ্রাম আর সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারে নিয়ে যেতে হবে। সো কেজি ১ কেজি সমান কত? ১ কেজি সমান 10 টু দি পাওয়ার ৩ গ্রাম, তাই না? ১০০০ গ্রাম। আচ্ছা। আর ১ মিটার সমান কত? ১ মিটার সমান কত সেন্টিমিটার? সেন্টিমিটারে যেহেতু নিয়ে যাব 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। সেকেন্ড স্কয়ারই আছে। সেকেন্ডের কোনো কিছু চেঞ্জ করা লাগে না। সেকেন্ড সব জায়গায় ১। তাহলে 10 টু দি পাওয়ার 3 আর 10 টু দি পাওয়ার 2 মানে কত? গুণ করলে 10 টু দি পাওয়ার 5 হয় গ্রাম সেন্টিমিটার স্কয়ার। আর আমরা জানি যে ১ গ্রাম সেন্টিমিটার স্কয়ার সমান ১ ডাইন। তার মানে 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার স্কয়ার সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। তার মানে কি আমরা প্রমাণ করতে পারলাম বা আমরা বের করতে পারলাম যে ১ নিউটন সমান এত। তুমি মুখস্থ করতে চাইলে মুখস্থ করতে পারো। ১ নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন আর হলো ১ জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ, তাই না? সো তাহলে এই ২ টা সিজিএস এর যেটা নাকি আমাদের লাগে। সো এই ২ টা অন্তত মনে রাখতে হবে অথবা বের করার সিস্টেম জানতে হবে। যেটা তোমার জন্য কমফোর্টেবল হয়। আমি বের করতে পছন্দ করতাম। আচ্ছা, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে বল কত? আমরা জানি যে ধরো এটা একটা মাটি। মাটির উপরে তুমি পা দিয়ে চাপ দিলা। ধরো যে তোমার পা আঁকায় দিলাম, ওকে? সো তুমি পা দিয়ে চাপ দিলে, এদিকে চাপ দিলে প্রতিক্রিয়া বল যাবে এইদিকে। অর্থাৎ প্রতিক্রিয়া বল সমান এবং বিপরীত হয়। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান এবং বিপরীত হয়। সো ২ টা লাইন যদি এরকম সমান বিপরীত হয় তাহলে কি এদের মধ্যে অ্যাঙ্গেল থাকে ১৮০ ডিগ্রি। সো এটা তোমাদের একটু বইতে আ এ সংশোধন করে নিও। বইতে হয়তো কোনো কারণে প্রিন্টিং মিস্টেকে এটা 0 ডিগ্রি চলে আসছে। সো এটা ১৮০ ডিগ্রি হবে। ঠিক আছে? এটা ১৮০ ডিগ্রি হবে। নিউটনের ১ম সূত্র অনুসারে কোনটা ঠিক হবে? ১ম সূত্র কি ছিল? যে যদি আমরা বল প্রয়োগ না করি, বাহ্যিক বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাবে। সো তার মানে ওর কথা হলো যে যদি কোনো কিছুর বেগ শূন্য হয়, মানে শুরু গতি ছিল না, সে সারা জীবনেই শূন্য থাকবে যদি তুমি বল প্রয়োগ না করো। ঠিক আছে? সো এইটা হ্যাঁ, এইটাই ছিল ওর মূল কথা। যেকোনো আদিবেগের জন্য শেষ বেগ শূন্য হবে এটা কিন্তু ও বলে নাই। এটা কিন্তু ও বলে নাই। যদি তোমার বেগ থাকে সেই বস্তুর বেগ থেকেই যাবে। তুমি কোনো ঘর্ষণ দিতেছো না, কোনো থামাইতেছো না। সো খ কিন্তু আসলে বলে নাই এবং খ খুবই ভুল একটা কথা। ক্রিয়া প্রতিক্রিয়া সমান আর বিপরীত এটা ওর হলো 3rd ল। ১ম লতে এটা বলে নাই। 3rd লতে বলছে। ভরবেগের পরিবর্তন হার এটা হলো 2nd লতে বলছে। তাহলে 1st লতে বলছে এই কথাটা যে হলো কোনো বস্তুর যদি বেগ না থাকে ওর কোনোভাবেই বেগ দেওয়া সম্ভব হবে না যদি তোমাকে বল প্রয়োগ না করো। সো এটা ওর ১ম সূত্রের কথা। ১.৫ কেজি ভরের একটা বল সোজা নিচের দিকে খাড়া পড়তেছে, বাতাসের বাধা এত হাবিজাবি হলে ত্বরণ কত? ঠিক আছে? তো আমরা চলো দেখি ইউজুয়ালি ত্বরণ বলের ত্বরণ কত হয়? আচ্ছা, বাধার কারণে কতটুকু ত্বরণ মিস যাবে চলো সেটা একটু দেখি। ইউজুয়ালি অভিকর্ষজ ত্বরণ কত? ইউজুয়ালি অভিকর্ষজ ত্বরণ হলো g = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? সো এখন কথা হলো যে ওই 7.5 নিউটন বলের জন্য কতটুকু আ মানে বাধা পাচ্ছে, কতটুকু ওর ত্বরণ হারাচ্ছে। সো আমরা জানি যে F = ma। তো এখানে যেহেতু বাধা বল ছোট হাতের F দিলাম তোমাদের জাস্ট মনে বুঝানোর জন্য ma। তার মানে আমরা দেখব যে এখানে ও a কতটুকু হারাচ্ছে? F/m, তাই না? এইটুকু হারাচ্ছে।
সো তার মানে F কত? 7.5 বাধা বলটা আমরা হিসাব করতেছি। বাধার যে ত্বরণ সেটা আমরা হিসাব করতেছি যে কতটুকু কমে যাচ্ছে বাতাসের বাধার কারণে। আর এদিকে M কত? 1.5 সো 7.5 1.5 আচ্ছা উপরে নিচে 10 দিয়ে গুণ করে দাও তাহলে 75 আর 15 হয়ে যায়। উপরে নিচে 75 15 হয়ে যায়। 75 কে 15 দিয়ে ভাগ করলে ইজিলি এখন বুঝে যাইতেছো 5 বার যায়। ঠিক আছে? যদি কারো বুঝতে কষ্ট হয় তুমি দরকার হলে আগে 5 দিয়ে কাটাকাটি করো। ঠিক আছে? দিয়ে তুমি দেখবা যে 15 আসতেছে। সরি আ হ্যাঁ 5 আসতেছে। ঠিক আছে? ৫ আসতেছে। আচ্ছা। সো এখন যদি আসি আ কই গেল, কই গেল? আচ্ছা। সো তাহলে এইখানে বাধার কারণে ৫ মিটার পার সেকেন্ড ও হলো হারাবে। এতটুকু ত্বরণ ওর মাইনাস হয়ে যাচ্ছে বাতাসের বাধার কারণে। তাহলে আগে যদি থাকে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বাধা না থাকলে, তাহলে এখন হারায় ফেলতেছে কত? ৫ মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আল্টিমেটলি বাধার পরে ওর এখন বল কত? ওর এখন হলো একেবারে আসল জি যেটা, জি প্রাইম ধরলাম। ওর আসল জি এটার থেকে এটা বিয়োগ করো কত হয়? ৪ 4.8 তাই না? 4.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা হলো ওর আসল বল। তাহলে কত? ক হবে এখানকার উত্তর 4.8 ঠিক আছে? ক হবে এখানকার উত্তর। আচ্ছা। এবার যদি আসি ৬০ কেজি ভরের একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর বেগ ১ মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে? মেডিকেলে আসা প্রশ্ন। সো চলো আমরা F = m v - u / t এই ফর্মুলা বসাবো। m কত? ৬০ v - u বেগ ১০ মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাইছে ১০ আর ১ মিনিট মানে ৬০ সেকেন্ড। তো ভাই ৬০ ৬০ সুন্দর মতো কাটা যাচ্ছে। উত্তর থাকতেছে ১০ নিউটন। ঠিক আছে? ১০ নিউটন হবে উত্তর। কই গ হলো ১০ নিউটন হলো উত্তর। আচ্ছা। শূন্য স্থানে ২ টা ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল মহাকর্ষ বলের অনুপাত কত হবে? ভাই এটা খুবই সুন্দর করে বের করা যায়। কুলম্ব বলের সূত্র আমরা জানি। কুলম্ব বলের সূত্র হলো C(q1 q2) বাই d স্কয়ার বা r স্কয়ার যেটাই তুমি দাও না কেন। সো দিয়ে তখন হলো চার্জ হিসাব করে আ গুণ করে করা লাগে। মহাকর্ষ বলের সূত্রও আমরা খুবই সুন্দর মতো জানি যে F = Gm1 m2 তো ইলেকট্রনের ভর আমাদের সবারই মুখস্থ থাকা উচিত, তাই না? যে 9.11 × 10⁻28 গ্রাম, কেজিতে নিলে 31 কেজি হয়ে যায়। আচ্ছা। সো দিয়ে হাবিজাবি করে আমরা F আর ২ টা F ই বের করে ফেলতে পারি। দিয়ে তখন আর তাদের অনুপাত বের করতে গেলে দেখব যে আচ্ছা সামথিং একটা আসবে। এখন প্যারা হলো মেডিকেল ভর্তি পরীক্ষায় এই একটাই আসবে। এরকম কি আরো অন্যগুলো আসবে? আসে না। কিছুই আসে না। খালি এই একটাই আসবে কারণ এই জিনিসটা তপন স্যারের বইতে আছে। এইজন্য এইটাই আসবে। আসলে এটাই আসবে। মেডিকেলের স্যারদের এতটুকু টাইমও নাই যারা প্রশ্ন করতেছে যে নতুন প্রশ্ন বানাবে যে আচ্ছা আরে দেখলাম তো ২ টা ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল, এবার ২ টা প্রোটনের মধ্যকার কুলম্ব বল দিই। ঠিক আছে? মেডিকেলের স্যাররা দেখা গেছে যে ফিজিক্স অনেকদিন প্র্যাকটিস করে নাই। ওরা করতে যেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে বা বিশাল বড় ম্যাথ হবে। স্যাররা সেটা দিবেও না। সো আল্টিমেটলি এইজন্য এই ভ্যালুটা তোমরা একবার হয়তো বের করতে পারো যে আচ্ছা ঠিক আছে বের করলাম। যারা করতে চাও, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো বাট মেডিকেলে হয়তো পরীক্ষা দিতে বসবা বা ভার্সিটি অ্যাসপিরেন্ট ম্যাথটা করে রাখতে পারো। আর যারা মুখস্থ করতে চাও মুখস্থ করতে পারো। দেখো যে খেয়াল রাখবা এই জায়গায়ও 42 থাকবে, এখানেও 42 থাকবে। এই ২ টা জিনিস এনশিওর করবা 42 42 থাকবে। 42 42 বলতে কি বুঝাইতেছি? এখানে 4.2 থাকবে আর ওখানে 42 থাকবে। আবার হলো আ গুলায়ও না। ঠিক আছে? 4.2 × 10⁻42 হবে। আ আমি আবার 42 42 বললাম দেখে আবার কোথাও যদি অপশনে এরকম থাকে 42 × 10⁻42 তখন কিন্তু আবার হবে না। সো মানে জাস্ট একটু মুখস্থ করে রেখো। টেকনিক শিখাই দিলাম একটা। ওকে? সো গেল। এবার আসি খুব অল্প সময়ের জন্য বড় মানের বল প্রযুক্ত হলে সেটাকে কি বলে? অল্প সময় বড় বল সেটাকে বলে ঘাত বল। বলের ঘাত বইলো না, বলের ঘাত আবার অন্য জিনিস। সময় দিয়ে বলকে গুণ করলে হয় বলের ঘাত। তাহলে ঘাত বল হবে। আচ্ছা বলের ঘাতের একক নিচের কোনটা? আর অনুরূপ। বলের ঘাত মানে কি? মাত্র বুঝাইলাম বলের ঘাত হলো এই F = mvu - u / t আছে। সো এটা বল। তো এখন বলের ঘাত হলো কি? F * t হয়ে গেলে সেটা হয়ে যায় বলের ঘাত। তো mv - u সো আল্টিমেটলি এর তুমি ২ ভাবে এর একক প্রকাশ করতে পারো। এই দিক থেকে যদি দেখো এর একক হলো নিউটন সেকেন্ড। নিউটন ইনটু সেকেন্ড হলো এর একক। আর এদিক থেকে যদি দেখো এর একক হলো কেজি মিটার পার সেকেন্ড। তাই না? ভরবেগের এককের মতন। তার মানে আল্টিমেটলি এটা কিন্তু বলের ঘাতের একক ভরবেগের এককের মতনই। সো বলের ঘাতের একক তাহলে আমরা এইটা দেখেই বুঝে গেলাম যে এটা হলো ভরবেগের এককের মতন। বলের ঘাতের একক হলো ভরবেগের এককের মতন। আচ্ছা। সো এবার বল আর বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলে? ভাই সহজ ভাষায় জিজ্ঞেস করছে ভাই F আর টি এর গুণফলকে কি বলে? মাত্রই দেখলাম F আর টি এর গুণফল হলো আমরা বলের ঘাত বলি। তাহলে বলের ঘাত হবে এখানে উত্তর। সো এগুলো তো কিছু জিনিস মনে রাখতে হবে, সহজ জিনিসপাতি। কোনটি বলের ঘাতের মাত্রা সমীকরণ? দেখো, তোমাদের বলছি মুখস্থ যদি করতে চাও তার মানে তাইলে ভাই তোমার সাথে এখানে আমার টাটা বাই বাই সম্পর্ক শেষ। আর তুমি যদি বুইঝা থাকো তাহলে তোমার বলের ঘাত বের করতে ২ সেকেন্ড লাগবে। F * t F সবারই মুখস্থ থাকে। তো এইটা আসলে দেখো আমি তো তোমাদের জোর করতেছি না যে ভাই সব বুইঝা পড়তে হবে। F মুখস্থ থাকে আমিও জানি তুমিও জানো। সো এটা আসলে মুখস্থ হয়ে যাবে। এটা নিয়ে কোনো প্যারা নাই। সো ml T−1 বা তুমি যদি ওই ভরবেগেরটা লিখতে চাও যে আচ্ছা ভর কেজি মিটার পার সেকেন্ড, কেজি হলো m, L T−1 তাও চলবে। বাট যে মুখস্থ করতে যেয়ে ভুল করবা আসলে তারে আর কিছু বলার নাই আমার। ওকে?
সো ভুল করো না। মুখস্থ সব জায়গায় মুখস্থ না। যেটা যা করলে মার্ক আসবে সেটা করবা। মুখস্থ করলে মার্ক আসলে মুখস্থ করবা। বুঝে পড়ে মার্ক আসলে বুঝে পড়বা। সো একটা রিজিড সিস্টেম এর মধ্যে থাকবা না যে আমার এটাই করতে হবে। না ভাই, যেটা যেমনে মার্ক আসবে। ঠিক আছে? যেটা যেমনে মার্ক আসা ইজি। ওকে। এত ভরের একটা বল এত বেগে গিয়ে লম্বভাবে আবার ফেরত আসলো। আচ্ছা, বাড়ি খেলো, বিপরীত দিকে ফেরত আসলো। প্রতিক্ষিপ্ত হলো, ব্যাটের দ্বারা প্রযুক্ত বলের ঘাত কত? বলের ঘাত যেহেতু জিজ্ঞেস করছে, তার মানে ft জিজ্ঞেস করছে। আমরা জানি যে ft ইকুয়ালস টু কি mv মাইনাস u, তাই না? v মাইনাস u। তো m দেওয়া আছে, m দেওয়া আছে। এখানে একটু ছোট্ট একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা আমরা দেখব। তো এটা হলো ধরলাম যে ৩০ মিটার পার সেকেন্ড বেগে গেল। তার মানে হলো এদিকে গেল, গিয়ে প্রতিক্ষিপ্ত হলো ইয়েতে। সো তার মানে এইটা হলো ইউ, ঠিক আছে? আর এইটা হলো ভি, এটা হলো ভি। এখন প্রবলেম হলো কি জানো? আ আমরা যখন বেগ তো ভেক্টর রাশি। তার মানে বেগ যদি ধরো যে একটা বল মানে এইদিকে যদি আমরা পজিটিভ ধরি, তার মানে এইদিকে অবশ্যই ওইটা নেগেটিভ হবে। সো এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করেছো কিনা? ওই বলটা হলো যখন ব্যাটে যে বাড়ি খাইলো, খেয়ে ও ঠিক উল্টা দিকে আবার ফেরত আসলো। তার মানে ১ম টা তুমি যদি ইউ কে হলো পজিটিভ ধরো, ঠিক আছে? তাহলে ভি কে নেগেটিভ ধরতে হবে। অথবা তুমি হলো ইউ কে হলো নেগেটিভ ধরলে, মানে ভি কে যদি পজিটিভ ধরতে চাও, ইউ কে তোমার নেগেটিভ ধরতে হবে। মানে ২ টা তুমি সেম নিতে পারবা না। আমার কথা বুঝছো কিনা? যে ধরো আমাদের জন্য এখানে সুবিধা হলো যেকোনো একটা নিলেই হয়। বাট আমরা ধরলাম যে -৩০ মিটার ধরলাম। যেহেতু ভি পজিটিভ ধরতেছি, ভি ধরলাম +20 আর ওটা ধরলাম -30, কারণ দিক ডিফারেন্ট। গিয়ে বিপরীত দিকে ফেরত আসছে। যে বিপরীত দিকের জন্যই মাইনাস সাইন চলে আসতেছে। ওকে? সো একজনকে মাইনাস ধরতে হবে। সো এম কত ধরলাম? এম হলো 0.5। কেন ইউ কে মাইনাস ধরলাম? আসলে প্লাস, প্লাস হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, দেখতে সুন্দর হবে এইজন্য। সো -30। ওকে? সো এই যে এইটা অনেকেই ভুল করে। যদি -30 না দাও তাহলে তোমার পুরা ম্যাথ গেছে রসগোল্লা, লাড্ডু। সো 20 আর মাইনাসে, মাইনাসে প্লাস হয়ে গেল। তার মানে আসলে 50। 0.5 ইনটু 50 মানে কত? দশমিক তুমি উঠায় দিতে পারো। কারণ 50 থেকে একটা 10 ধার নাও। সো ৫ ইনটু ৫ হয়ে গেল। ঠিক আছে? সো 25। ঠিক আছে? 25। সো কই গেল 25? গ হলো উত্তর। সো দেখো এককের দিকে খেয়াল রেখো, নিউটন সেকেন্ড। তোমারে যদি ক নাম্বার অপশনে 25 নিউটন দিয়ে দিত, তুমি তো লাফাইতে, লাফাইতে দাগায় দিতা। কিন্তু চাইছে বলের ঘাত, নিউটন সেকেন্ড চাইছে। সো মানে এই টাইপের ট্র্যাপ আমি হইলে দিতাম। ঠিক আছে? কারণ খুবই সহজ ট্র্যাপ। তুমি ভুল করার পর তোমার মনে হবে যে, "ইস! ভুল কেন করলাম?" সো ভুল কেন করবা, তাই না? ডাক্তার হইতে যাইতেছো, আ একটা আর্টারি কেটে ফেললা ভুলে, একটা ধমনী কেটে ফেললা, ফেলে ভাববা যে, "ইস! কেন ভুল করলাম?" তাইলে তো বিপদ, তাই না? পেশেন্টের মরেও যেতে পারে। সো ঐরকম ইস! ভাবটা যেন না আসে, এইজন্য হলো কিন্তু মাঝে, মাঝে এরকম ট্র্যাপ থাকবে, একটু সাবধানে দাগাবা। ওকে? সো বলের ঘাতের সাথে কোন রাশিটির সাংখ্যিক মান সমান? আচ্ছা, বলের ঘাতের সাথে সাংখ্যিক মান সমান। আচ্ছা, বলের ঘাত আমরা মাত্রই পড়লাম ft। সো ft হলো ft এর সাথে সবথেকে বেশি মিলে কি mv মাইনাস mu, মানে ভরবেগের পরিবর্তন বা ভরবেগেরটা, রৈখিক ভরবেগ মিলে সবথেকে বেশি। সো রৈখিক ভরবেগের পরিবর্তন, কৌণিক ভরবেগ আবার দিও না, বেশি খুশি হয়। রৈখিক ভরবেগের পরিবর্তন, এটা হলো সবথেকে বেশি মিলে। একটা মেশিন গান থেকে এত সেকেন্ডে বুলেট নির্গত হয়, বুলেটের ভর এত হলে প্রযুক্ত বল কত ভাই? এফ চাইছে। দেখো এইসব দেখে যদি তোমার মাথা আউলায় যায়, তার মানে তুমি এখনো আসলে শিখো নাই। ঠিক আছে? তোমার আসলে এখনো সাহস আসে নাই, নিজের উপর কনফিডেন্স আসে নাই। ভাই এটা নতুন কোন সূত্র না। তুমি এফ এর একটাই সূত্র জানো ভাই। মানে একটা সূত্রেরই বিভিন্নভাবে জানো ভাই। ওই সূত্র লিখো, কোন না কোন রাস্তা বাইর হবে। তোমরা এইটুকু কনফিডেন্স রাখো যে হলো ফিজিক্সে, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রিতে বইয়ের বাইরে থেকে কিছু আসবে না। তুমি ক্লাসে পড়ছো বা তোমার হলো মেইন বইতে পড়ছো, মানে যদি ভালো মতন পড়ে থাকো, তার বাইরে থেকে কিছু আসবে না, এইটুকু তুমি কনফিডেন্স রাখো। ঠিক আছে? বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রিতে। বায়োলজিতে ১ টা ২ টা প্রশ্ন বা কিছু প্রশ্ন একটু এক্সট্রা রাইটার থেকে দিতে পারে। বাট ফিজিক্স কেমিস্ট্রিতে দেয়ই না বলতে গেলে। বা যদি দেয়ও, তাও তোমার যেসব পরিচিত সূত্র তার ভিতর থেকেই তোমার কাভার হয়ে যাবে। সো তার মানে তুমি যদি পরীক্ষার খাতায় সূত্রটা লিখো, দেখবা যে রাস্তা বের হয়ে গেছে। কোন না কোন রাস্তা বের হয়ে যাবে। এইজন্য আমি সবসময় বলি, খাতায় চিন্তা করবা, মাথায় না। ঠিক আছে? মাথায় যদি চিন্তা করতে যাও, দেখবা কোন রাস্তা না। খাতায় একবার লিখো, দেখবা যে কিছু না কিছু রাস্তা বের হয়ে গেছে। আচ্ছা। সো তাহলে এটা আছে আমাদের m দেওয়া আছে, m কত? m দেওয়া আছে। আচ্ছা, বেগ হলো v দেওয়া আছে, v দেওয়া আছে। আচ্ছা, গেল। সো এখন প্রত্যেক সেকেন্ডে n সংখ্যক বুলেট নির্গত হয়। তার মানে এত পার সেকেন্ড, তাই না? n টা বুলেট বের হয় nt পার সেকেন্ড, তাই না? পার সেকেন্ডে বের হয়। ওকে, ভালো কথা। কেন লিখলাম একটু পরে বুঝবা। এখন আমরা জানি F এর সূত্র কি? F এর সূত্র হলো m, তারপরে হলো বেগের পরিবর্তন v মাইনাস u
বাই টি, তাই না? আচ্ছা। সো এখন দেখো এখানে m কত দেওয়া আছে? m ই দেওয়া আছে। আ ধরে নিলাম বুলেট যখন নির্গত হচ্ছে, বুলেট তো আগে স্থির ছিল। তার মানে u 0 ছিল। তার মানে u যেহেতু 0 ছিল তার মানে v এর মতনই আছে। ঠিক আছে? v এর মতনই আছে। তো এখন সমস্যা হলো t দেওয়া নাই। দেওয়া নাই, সময় দেওয়া নাই। যে কত সেকেন্ড ধরে বল প্রয়োগ হচ্ছে, তাই না? সো আসলে যেহেতু এখানে বুলেট অনেক দ্রুত বের হয়, তো বুলেট তো আসলে একটা বুলেট বের হতে তো ১০ সেকেন্ড লাগবে না। ১ সেকেন্ডে দেখা যাবে ১০ টা বুলেট বের হয়ে গেছে। সো আমরা তাহলে উল্টা একটা কাজ করতে পারি। নিচে যেহেতু আমরা সেকেন্ড বসাইতামই, তাই না? আমরা এখানে কি করতাম? আমরা উল্টা দেখা যেত যে এখানে হলো বলতাম যে m v আ t ইনভার্স 1 এইভাবেও সূত্রটা লেখা যেত না? যে হলো এত প্রত্যেক সেকেন্ডে এতটুকু করে বুলেট বের হইছে। এতটুকু বল দিতেছে। এটাই তো বুঝাই। কারো জন্য কঠিন হইতেছে কিনা পরে তাহলে গ্রুপে জানায়ও। ঠিক আছে? আমি আরো সহজ করে দরকার হলে আরো ভয়েস দিয়ে বুঝায় দিবনে। ঠিক আছে? দেখো এইটার মানে তো এটাই যে আমরা তো t ইনভার্স 1 ও লিখতে পারি। তার মানে কি প্রত্যেক সেকেন্ডে কতটুকু বল দেওয়া হচ্ছে বা কতটুকু ভরবেগের পরিবর্তন হচ্ছে, তাই না? প্রত্যেক সেকেন্ডে কতটুকু ভরবেগের পরিবর্তন। সো দেখো প্রত্যেক সেকেন্ড কিন্তু আসলে দেওয়া আছে। যেহেতু ধরো যে ১ সেকেন্ডে অনেকগুলা গুলি বের হচ্ছে, তার মানে আসলে আমরা এটা বলতে পারি এইটার জায়গা হিসেবে রিপ্লেসমেন্ট হিসেবে আমরা লিখতে পারি যে n m v কারণ n সংখ্যক বুলেট বের হচ্ছে তার মানে প্রত্যেক সেকেন্ডে n বার বাড়ি খাচ্ছে একটা বুলেট যে। সো আমার পার সেকেন্ডের কাজ হয়ে যাচ্ছে। তাই না? সো মিলে গেলেই তো হলো আমার। পার সেকেন্ড পার t ইনভার্স। সো মিলে যাচ্ছে। সো তার মানে আসলে তুমি বুঝেও গেছো এখানে সূত্র কোনটা হবে? m আর v ঠিক আছে। আর n দিয়ে হবে যে ওকে ১ সেকেন্ডে এতগুলো বুলেট, এত ভরের বুলেট এত বেগে যে বাড়ি খাচ্ছে প্রত্যেক সেকেন্ডে। এটাই তো বল। শেষ। এটাই বল। ওকে? আচ্ছা। সো তাহলে আচ্ছা, কঠিন হইছে। আচ্ছা, একটা সহজ রাস্তা পাইলাম। সেটা হলো কি? সহজ রাস্তা পাইলাম, সহজ বলি। প্রতি সেকেন্ড না? তার মানে এখানে t হলো 1, ঠিক আছে? t হলো 1 সেকেন্ড। ওকে? আর m কেজি ভর কিন্তু প্রত্যেক সেকেন্ডে n সংখ্যক। তার মানে কি? ১ সেকেন্ডে কতটুকু ভর যে বাড়ি খাচ্ছে? m ইনটু n না? m ইনটু n না? কারণ ধরো যে ১ সেকেন্ডে ১০ টা বুলেট যে বাড়ি খাইলো। তাহলে 10m হবে। ১ সেকেন্ডে ৫ টা বুলেট যে বাড়ি খাইলো 5m হবে। সো তার মানে আমরা কিন্তু আচ্ছা তাহলে আমি তোমাদের জন্য কঠিন না করি। তার মানে এখানে যে ভরের কথাটা বলছে, ভর আসলে কিন্তু ১ সেকেন্ডে nm বা mn যেটাই বলো তুমি, ঠিক আছে? যে এতটুকু ওর ভর, এত কেজি। আর u তো যেহেতু 0 তাহলে v আর t কত? t হলো ১ সেকেন্ড। t হলো ১ সেকেন্ড। সো আল্টিমেটলি কত হবে? mnv। ওকে? সো এইবার আশা করি যে কারো আর ভুল হবে না। দরকার হলে একটু রিওয়াইন্ড করে এর থেকে সহজভাবে আর বুঝাইতে পারব না। ওকে? সো এমএনভি গেল। এরপরে চলো দেখি। চলমান গাড়ির সাথে পূর্বের বেগের আদিবেগের ৩ গুণ করা হলে গাড়ি থামাতে পূর্বের কত গুণ দূরত্ব প্রয়োজন? কঠিন লাগতেই পারে। মানে আমি নিজেও ফিল করি যে কিছু প্রশ্ন দেখলেই মনে হয় যে ইস! কত জটিল না হবে। আসলে জটিল হবে না। তুমি সূত্র লিখো তুমি কি জানো? তুমি হলো আদিবেগ জানো এখানে। আ কি জানো সেটা যদি তুমি লিখো এইসব ক্ষেত্রে সূত্রের ক্ষেত্রে তাহলে তুমি বুঝবা কোন সূত্র ইউস করা লাগবে। দূরত্ব S দরকার হবে কত সেটা বলছে। থামাতে হবে। থামাতে কই? থামাতে মানে V হলো 0 বলেই দিছে V হলো 0 থামানো মানে V হলো 0 আচ্ছা। সো আর কত? সমত্বরণ। তার মানে নির্দিষ্ট একটা A আছে। সমত্বরণ বলা আছে। সো তাহলে আগে সূত্রটা লিখি। এই V, U, A, S এগুলো দিয়ে তোমার কি সূত্র আছে? সূত্র আছেই তো একটা V স্কয়ার ইকুয়ালস টু U স্কয়ার প্লাস 2AS এই সূত্র এখানে এপ্লাই হবে। U যেহেতু 0 তার মানে U এখানে দরকার নাই। V স্কয়ার ইকুয়ালস টু 2AS এখন বলছে যে হলো এটা না হয় বুঝলাম। কিন্তু সমস্যা হইছে কোন জায়গায় জানো? সমস্যা হইছে যে আদিবেগ ৩ গুণ করা হইছিল। V0 সো যেহেতু থামায় ফেলছি V হলো 0 ঠিক আছে? V0 U স্কয়ার প্লাস 2AS আচ্ছা। এখন বলা হইছে আদিবেগ ৩ গুণ করে ফেলা হইছে। আদিবেগ যদি ৩ গুণ করে ফেলা হয় তাহলে কি হবে? এখন তোমার এটা 3u স্কয়ার হয়ে গেছে। 3 রে আবার বাইরে রাইখো না তাইলে শেষ। সবকিছু কেলেঙ্কারি হয়ে যাবে। 0 থামাইতেই হবে গাড়িটা। ঠিক আছে? আর 2as এর মতনই আছে। এও চেঞ্জ হয় নাই। s ও চেঞ্জ হবে কিনা সেটা আমরা দেখব। আচ্ছা। সো এখন যদি এরকম হয় তার মানে কি আল্টিমেটলি তোমার বলতে পারো ধরো 2as ইকুয়ালস টু 2as ইকুয়ালস টু -3 মানে এদিকে ধরো নিয়ে আসো দিয়ে ঘুরাই দিলাম। -3u স্কয়ার, 3u স্কয়ার মানে হলো 9u স্কয়ার। আচ্ছা ভালো কথা। আর এর পরে যদি তুমি আসো তাহলে s বের করতে বলছে। তার মানে s ইকুয়ালস টু -9u স্কয়ার বাই 2a আগে যেখানে থামাতে ধরো যে আগেরটা কি হতো? আগেরটার যদি আমি সমীকরণ সলভ করতাম, আগেরটার যদি সমীকরণ সলভ করতাম তাহলে হতো কি? ধরো 2as ইকুয়ালস টু -u স্কয়ার অতএব a তো না s ইকুয়ালস টু -u স্কয়ার বাই 2a
তাই না? সো এইটা থাকতো আগে আর এইটা হচ্ছে এখন। তাহলে দেখো তো পার্থক্য কোন জায়গায় হচ্ছে? পার্থক্য খালি ৯ গুণ বৃদ্ধি পাইছে। তোমার দূরত্ব ৯ গুণ বৃদ্ধি পাবে। সো তুমি যদি বেগ ৩ গুণ করো, দূরত্ব ৯ গুণ বৃদ্ধি হবে। সো কত গুণ দূরত্বের প্রয়োজন হবে? ৯ গুণ দূরত্বের প্রয়োজন হবে। সো উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি ৯ গুণ দূরত্বের প্রয়োজন হবে। সো ঘ হবে উত্তর। ঠিক আছে? ঘ হবে উত্তর। বুঝছো কিভাবে করছি? রিওয়াইন্ড করো যদি না বুঝো। ৫ কেজি ভরের একটা বন্দুক থেকে ২০ গ্রাম ভরের একটা গুলি এত বেগে ছোড়া হলো। বন্দুকের পশ্চাৎবেগ কত? আমরা জানি যে হলো বুলেটের বেগ আর বন্দুকের বেগ মানে M1 V1 = M2 V2, ঠিক আছে? এটা সমান থাকবে। ঠিক আছে? ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। সো বা -M2 V2 ও বলতে পারো। যেহেতু ২ টা যোগ করলে 0 হবে। ঠিক আছে? সো তাহলে এখন যদি আমরা আসি, সো একজনের M1 কত? ধরলাম বন্দুক। বন্দুকের ভর কত? বন্দুকের ওজন কত? ৫ কেজি। বন্দুকের আমরা V1 কত? জানি না, বাইর করব, প্যারা নাই। বুলেটের M কত? বুলেটের M হলো ২০ গ্রাম। ২০ গ্রাম মানে হলো কেজিতে নিতে হবে অবশ্যই। 10⁻³ আচ্ছা কেজি। আর কত বেগ? বুলেটের ১০০০। ১০০০ মানে 10⁻³ সো কেন লিখলাম? তাহলে ওই যে সুন্দর করে কাটাকাটি চলে যাবে। সো তাহলে এটা চলে গেল। এটা তো 0 হয়ে যায়। 10⁻0 মানে 1 সো থাকে -২০। তার মানে V1 = -২০/৫ -২০/৫ মানে কত? -৪ মিটার/সেকেন্ড। সো -৪ মিটার/সেকেন্ড মানে পশ্চাৎবেগ। দেখো অপশনে যেহেতু মাইনাস বলেই দিছে যে পশ্চাৎবেগ বলছে, সো আর মাইনাস লেখা লাগে না। সো ৪ মিটার/সেকেন্ড। ঠিক আছে? ৪ মিটার/সেকেন্ড। সেন্টিমিটার দেখছো এককে ঝামেলা করছে। সেন্টিমিটার দাগেও না। ভরবেগের মাত্রা সমীকরণ কোনটা? ভর ইনটু বেগ m ইনটু LT ইনভার্স 1 সো MLT ইনভার্স 1 তাই না? MLT ইনভার্স 1 যখন কোন ব্যবস্থার উপর প্রযুক্ত মোট বাহ্যিক বল শূন্য হয় তখন নিচের কোন রাশিটির কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? বাহ্যিক বল শূন্য হলে F যদি 0 হয়, ভাই F যদি 0 হয়, ধরো F = ma বা বলতে পারি F = mv-u/t, ঠিক আছে? সো তার মানে F যদি 0 হয়, m তো আর 0 হওয়া পসিবল না। ভর তো থাকবেই, একটা জিনিসের ভর থাকবে। মানে a হলো 0 হবে। অথবা এখানে ওই যে v-u টা হলো 0 হবে। F যদি 0 হয় তাহলে এখানে যা সময়ও তো 0 হয় না ইউজুয়ালি বা সময় 0 ধরতেছি না। সো তাহলে এই তো। a 0 হবে অথবা v-u 0 হবে। তার মানে কোনটা পরিবর্তন হবে না? যেহেতু ত্বরণের কথা লেখা নাই, রৈখিক ভরবেগের পরিবর্তন এটা হবে না। রৈখিক ভরবেগের পরিবর্তন 0 হবে। সো রৈখিক ভরবেগ পরিবর্তন হবে না এখানে। ঠিক আছে? রৈখিক ভরবেগ। F এর সাথে বলের সাথে কৌণিক ভরবেগের কোনো সম্পর্ক নেই। টর্কের সাথে কৌণিক ভরবেগের সম্পর্ক। সো যাই হোক, এখন চলো দেখি জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি কি? জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি হলো রৈখিক ভরবেগের নিত্যতার সূত্র। যে উপরের দিকে উঠতে হলে নিচের দিকে জ্বালানি মারতে হবে। তার মানে কি? যে একটা রকেট, ধরো রকেট এরকম। সো রকেট যদি বের হতে চায় তাহলে নিচের দিকে বল দিলেই এটা উপরের দিকে উঠবে। সো এটা হলো ওই পশ্চাৎবেগের মতো রৈখিক ভরবেগের নিত্যতার সূত্র, ভরের নিত্যতা না। ৪ নিউটন বল এত ১ সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত? দেখো ভাই, ভরবেগের পরিবর্তন মানে কি চাইছে? mv-u চাইছে। সো আমরা জানি mv-u সমান ft, তাই না? আমরা যেহেতু f/t F = mv-u/t সো ft। সো ft মানে কত? ৪ নিউটন দেওয়া আছে আর ১ সেকেন্ড দেওয়া আছে। ভাই ৪ মানে এত সহজ জিনিস না পারলে কপালে দুঃখ আছে। খ, ঠিক আছে? পারবা না কেন? তোমরা পারবা। এগুলো খুবই সহজ জিনিস। ২০ মিটার উঁচু থেকে একটা বল ফেলে দেওয়া হলো, ১ মিটার ঢুকে থেমে গেল। দেখেই মনে হচ্ছে কোন একটা ম্যাথ দিছে, আসলে কোন ম্যাথই দেয় নাই। এখানে জাস্ট একটু থিওরিটিক্যাল প্রশ্ন করছে। যেহেতু এখানে সংঘর্ষটা স্থিতিস্থাপক হয় নাই। মাটির ভিতর ঢুকে আটকায় গেছে। যদি বাড়ি খেয়ে আবার আগের জায়গায় ফেরত আসতো তাহলে সেটা হতো স্থিতিস্থাপক। যেহেতু আটকায় গেছে তার মানে এটা হইছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকে, গতিবেগ সংরক্ষিত, গতিশক্তি সংরক্ষিত থাকে না। গতিশক্তি দেখলেই সেটা কাটা। আ আবার বলছে এখানে ভরবেগ গতিশক্তি সংরক্ষিত থাকবে না। না ভাই, ভরবেগ সংরক্ষিত থাকবে। সো যেহেতু খালি ভরবেগ সংরক্ষিত থাকবে, ক হবে উত্তর। ঠিক আছে? ক হবে উত্তর। আ এগুলো হবে না। গতিশক্তি থাকলে সেটা হবে না। ৫ নিউটন বল ১০ সেকেন্ড কাজ করে, ভরবেগের পরিবর্তন কি? মাত্র দেখলাম। F * t ভরবেগের পরিবর্তন। সো তাহলে ৫০ কেজি মিটার/সেকেন্ড। বারবার তোমাদের সাবধান করতেছিলাম। মনে আছে? ৫০ দেখে যদি দাগায় দিয়ে থাকো, আ তোমার হলো মার্কের মাগফিরাত কামনা করতেছি। ঠিক আছে? সো গুড বাই, টাটা। সো কেজি মিটার/সেকেন্ড স্কয়ার একক ভুল। দেখছো? এই যে এইগুলোর জন্য তোমাদের সাবধান করতেছি। থাকবে হয়তো পরীক্ষায় একটা, বাট ওই একটা ভুল যখন করবা, আ এত সহজ প্রশ্ন যখন ভুল করবা, ইন কেস পরীক্ষার হলে নোটিস করলা যে, "আরে শিট! কি করছে এটা?" তখন দেখবা বাকি পরীক্ষা খারাপ যাবে। আর ধরো তুমি নোটিস করলা না। তার মানে তুমি বুঝো যে তুমি কোন লেভেলে পড়াশোনা করতেছো, যে তুমি এককের ভুল ধরতে না পেরে পরীক্ষা দিয়ে চলে আসছো। তার মানে এরকম কতটা ভুল তুমি করবা। তাই না? ধরতে পারতে হবে এবং সেই ধরতে পারাটা হতে হবে দাগানোর আগে। ঠিক আছে? ভুলও ধরতে পারতে হবে, বাট ধরতে পারতে হবে দাগানোর আগে। সো তাহলে এটা হবে না, একক দেখবা প্লিজ, একক দেইখো। ওকে? তোমার ভালোর জন্য বলতেছি। ওকে। সো এবার যদি দেখি যে স্থির অবস্থায় একটা বস্তু বিস্ফোরিত হয়ে এত ভরের টুকরা পরিণত হলো, অনুপাত কত? আচ্ছা, সহজ ভাষায় ওই ভরবেগের সংরক্ষণ নীতি থেকেই প্রশ্ন আসছে। তুমি যদি ভয় পেয়ে যাও তুমি শেষ। ধরো ১ম এ ভর ছিল m, মানে m মানে কি? বড় হাতের M মানে আচ্ছা ২ টা টুকরা যেহেতু হয়েছে তার মানে এদের টুকরা হওয়ার আগে ভর একসাথেই ছিল।
ছিল, m1 প্লাস m2 ছিল, তখন ওদের হলো স্থির অবস্থায় ছিল। ধরলাম যে আদি ভরবেগ ছিল u, তাই না? u মানে কত? u এখানে 0, আমরা একটু পরে লিখতেছি, দাঁড়াও। আর দুইটা পরে আলাদা হয়ে গেছে, পরে হলো কি হয়ে গেছে? m1 v1 হয়ে গেছে আর m2 v2 হয়ে গেছে, ঠিক আছে? m2 v2 হয়ে গেছে। এখন দেখো u তো হলো 0, u0 যদি হয়, u যদি 0 হয়, স্থির অবস্থায় ছিল, তার মানে পুরোটা 0, m1 v1 ইকুয়ালস টু প্লাস m2 v2, ঠিক আছে? ইকুয়ালস টু 0। সো অনেকটা ওই পশ্চাৎ বেগের মতনই। সো পশ্চাৎ বেগের মতন যেহেতু, তার মানে m1 v1 ইকুয়ালস টু মাইনাস m2 v2, তাই না? এদিকে নিয়ে আসলাম m2 v2। আচ্ছা, যদি এখন হলো আমরা ডিভাইড করি, অনুপাত যেহেতু v1 v2 এর ভ্যালু চাইছে, তার মানে v1 কে v2 দিয়ে ভাগ করি। সো v1 কে যদি আমি v2 দিয়ে ভাগ করি, m1 v1 ডিভাইডেড বাই v2, মানে এইটা আমাদের বের করতে হবে। তাহলে m1 কে আমরা ওইদিকে নিয়ে যাব, একটু পরের ধাপে নিয়ে যাই, তোমাদের একটু ভেঙে ভেঙেই বুঝাইলাম। সো v1 বাই v2 ইকুয়ালস টু মাইনাস m2 বাই m1। দেখো তো, মানে m1 কে ওইদিকে নিয়ে গেলাম, সো m2 বাই m1। তো এখন তুমি যদি হলো ইয়ে করো, কি বলে? তুমি যদি হুম, 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 হুম। আচ্ছা, তুমি যদি এখন লাফাইতে, লাফাইতে এটা কি বলে? ভাবো যে মুখস্থ করে ফেলবো, টেকনিক মুখস্থ করে ফেলবো, ব্যস্তানুপাতিক, ওহ মাই গড! ঠিক আছে? ওকে, ঠিক আছে। বেস্ট অফ লাক। আর যদি বুঝা করতে চাও, এইটুকু করতে তোমাদের হয়তো ভেঙে, ভেঙে দেখাইছি দেখে অনেকখানি টাইম লাগছে। বাট আমি যখন নিজের মাথার মধ্যে করছিলাম, এটা হয়তো ৩ লাইন লাগছে। ৩ লাইন লিখতে ১০ সেকেন্ড লাগে। সো ১০ সেকেন্ডে তুমি সিওর ভাবে উত্তর দিয়ে দিতে পারবা। সো এখন কথা হলো যে আ ২ টাই আছে অপশনে। তপন স্যারের বইতে এইটা হলো মাইনাসটা দেয় নাই। যদিও এটা একটু তপন স্যারের বইতে ভুল আছে, ঠিক আছে? সো মাইনাসটা তুমি দিও না, ঠিক আছে? যেহেতু তপন স্যারের বইতে মাইনাস দেওয়া নাই হলো, কেন দেওয়া নাই? আচ্ছা, মাইনাস দিবা। এটা বাদ দাও। এই স্লাইডটা আমি ডিলিট করে দিই। কিছু জায়গা আছে ম্যাথমেটিক্যাল কিছু জিনিস বইতে ভুল থাকলেও আমাদের হলো ঠিকটাই দেওয়া উচিত। ঠিক আছে? সো ম্যাথে ভুল থাকলেও আমাদের ঠিকটা দিতে হবে, এইটা দিবা। ঠিক আছে? -m2/m1 আমি তখন মনে হয় হয়তো খেয়াল করি নাই। -m2/m1 স্লাইডে হলো এটা হবে। ঠিক আছে? উত্তর এটা হবে -m2/m1। আচ্ছা। এবার চলো দেখি সম আয়তনের একটা লৌহ গোলক একটি টেনিস বলের ভরবেগের সমান হলে নিচের কোনটি সত্য? আচ্ছা। সো তাহলে দেখো আ লৌহ গোলক বলে নাই, ভর-টর কিছুই বলে নাই আসলে। কিন্তু বোঝাই যাচ্ছে লৌহ গোলকের ভর হলো বেশি। ঠিক আছে? বড় হাতের M দিলাম। টেনিস বলের ভর হলো ছোট, কম। তাহলে এখন ২ জনের ভরবেগ সমান, অর্থাৎ ২ জনের P সমান। ধরলাম যে এটা ইকুয়ালস টু P1, P1 ইকুয়ালস টু এটা হলো M, এটার V1, আর এটা ধরলাম যে P2, P2 হলো MV2, ঠিক আছে? তো বড় ভর আর ছোট ভর। সো এখানে বলেই দেওয়া হয়েছে P1 ইকুয়ালস টু P2। তার মানে কি ২ টা হলো সমান। তার মানে আল্টিমেটলি বড় হাতের M V1 ইকুয়ালস টু তোমার ছোট হাতের M V2। আচ্ছা। সো এখন কথা হলো নিচের কোনটি সত্য? গতিশক্তি আরকি আমাদের বের করতে হবে। সো গতিশক্তি যদি বের করতে হয়, আচ্ছা এইভাবে করার দরকার নেই। আচ্ছা সরি, এটা করার দরকার নেই। আমরা গতিশক্তিতেই ডিরেক্ট চলে যাই। যে E1 প্রথমটার হলো গতিশক্তি। আমরা গতিশক্তির সূত্র জানি p²/2m, তাই না? p²/2m আমরা সূত্র জানি। সো এখানে যেহেতু প্রথমটা p1², সো m কি হবে? m হবে। ঠিক আছে? এটা হবে। আর E2 এর ক্ষেত্রে মানে সূত্রে বড় হাতের M বসাইলাম আরকি। সো এরপরে এটা যদি হয় টেনিস বলের ক্ষেত্রে যদি আমরা গতিশক্তি বের করতে চাই, p2² বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ছোট হাতের M বসবে। এখন তুমি বলো, নিচে ভারী বলের ক্ষেত্রে M বড়। P তো ২ জনেরই সমান। উপরে ২ জনেরই সমান। p² ২ জনেরই সমান। বাট নিচে যদি বড় সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে কি? রেজাল্ট হলো ছোট হবে। এই M যদি বড় হয়, যার বড় মানে ভর বড়, তার হলো গতিশক্তি কম হবে। আর যার হলো ভর হলো কম, তার গতিশক্তি বেশি হবে, বড় হবে। ঠিক আছে? গতিশক্তি বড় হবে বা বেশি হবে। সো তার মানে এখানে কার? টেনিস বলের গতিশক্তি বেশি হবে। দেখো টেনিস বলের গতিশক্তি বেশি হবে। বাকিগুলো যদি চেক করো, বাকিগুলো দেখবা যে ভুল। ঠিক আছে? বাকিগুলো ভুল। সো দেখো বাকিগুলো সবই লজিক্যালি ভুল। আচ্ছা। ২ মিটার পার সেকেন্ড ত্বরণে উপরে উঠন্ত একটি লিফটে একটি লোক দাঁড় করানো হলো। ঊর্ধ্বমুখী বল ১১৮০ নিউটন হলে লোকটির ভর কত হবে? আচ্ছা। সো এখন বা ভর কত হবে জিজ্ঞেস করছে, তাই না? লোকটির ভর যেহেতু ১১৮০ নিউটন, ঊর্ধ্বমুখী যাচ্ছে কখন? 2 মিটার পার সেকেন্ড। আমরা জানি যে লিফট উপরের দিকে গেলে যোগ করতে হয়। G প্লাস A করতে হয়। সো আমরা যদি এখানে দেখি ওজন যেহেতু বলা আছে, W বলা আছে, ঠিক আছে? W ইকুয়ালস টু আমাদের এই সূত্র কাজে লাগাইতে হবে mg প্লাস A। যেহেতু উপরের দিকে যাচ্ছে মাইনাস হবে না, G প্লাস A। সো এবার সবগুলোর মান বসাই। তুমি ভয় পেয়ে গেলে শেষ। মান বসাও ১১৮০ নিউটন। মান বসাও, কোনো না কোনো রাস্তা বের হবে। M বের করতে বলা হইছে। ঠিক আছে? আগে লিখে নেওয়া দরকার ছিল যে M বের করতে বলা হইছে। আর এই G তো আমরা জানি আর A হলো দেওয়া আছে। সো তাহলে এই যে এখন তাহলে সহজ মনে হচ্ছে না? 9.8 প্লাস
2। সো তার মানে কি আলটিমেটলি দেখো তো m ইকুয়ালস টু 1180, এটা এদিকে না ভাগ করে দিছি 1180 বাই 9.8 প্লাস 2 মানে কি 11.8, তাই না? 11.8। সো এখন তুমি যদি দেখো, তুমি চোখ বন্ধ করেই দেখতে পারতেছো, চোখ বন্ধ করে না খুলেই দেখো, উপরে নিচে 10 দিয়ে আমরা গুণ করি, উপরে নিচে 10 দিয়ে গুণ করলে কত হয়? উপরে নিচে 10 দিয়ে গুণ করলে উপরে হয়ে যায় 11,800, নিচে হয়ে যায় 118। সো ভাই 118 দিয়ে 11,800 কে গুণ করলে 100 হয়। সো উত্তর হলো m হলো 100, তার মানে 100 কেজি হলো এখানকার উত্তর, 100 কেজি, ঠিক আছে? 100 কেজি হলো উত্তর। আচ্ছা, এবার যদি আসি, লিফট 15 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠতেছে, 60 কেজি ভরের একটা মানুষ লিফটে অবস্থান করলে প্রতীয়মান বল কত হবে? তুমি যদি হলো লাফ দিয়ে 15-15 হাবিজাবি ধরে ম্যাথ করা শুরু করে দাও, তাহলে তোমার জন্য সমবেদনা। যেহেতু সমবেগে উঠতেছে, দেখো কোনো ত্বরণের কথা বলে নাই, তার মানে তার উপরে খালি, এই বান্দার উপরে খালি হলো জি কাজ করতেছে, তার মানে খালি তার নরমাল ওজনই চাইছে। সমবেগে ওঠা আর নরমাল ওজন চাওয়া একই কথা। সো তার মানে 60 কেজির সাথে 9.8 গুণ করো, 60 কেজির সাথে 9.8 বাই কেমনে গুণ করবো? ধরো যে 98 এর সাথে, আচ্ছা 60 কেজির সাথে 9.8, তো তাহলে 60 কেজি মানে কি 60 কেজির সাথে 9.8, তাই না? সো 60 মানে 6 ইনটু 10 ইনটু 9.8, মানে আমি সবসময় একটু সহজ করে নিতাম নিজের জন্য। সো এই লাইনগুলো তো আর আমি লিখতাম না খাতায়, তুমি আবার ভেবো না যে এত লম্বা করা লাগবে। ভাই আমি তো দেখেই বুঝতেছি যে 6 এর সাথে 98 গুণ করতে হবে। সো 6 এর সাথে 98 গুণ করতাম, 6 8 48 এর 8, আ তারপরে হলো 4, 6 9 54, 4 এ 588, ঠিক আছে? 588 নিউটন হলো উত্তর, ঠিক আছে? 588 নিউটন হলো উত্তর। সো কোনটা হবে? ক হবে উত্তর। ওকে? আচ্ছা। এবার যদি আসি, লিফট হলো ১ মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণে নিচে নামতেছে। নিচে নামলে বিয়োগ হয়। লিফটের মধ্যে দাঁড়ানো ব্যক্তি বা বেশ ব আ ব্যক্তি হলো 65 কেজি হলে তিনি যে বল অনুভব করবে। সেম কথা, W জিজ্ঞেস করছে। W কত জিজ্ঞেস করছে? M দেওয়া আছে। আ তারপরে A দেওয়া আছে। যেহেতু এটা A নিচে নামতেছে, তাহলে বিয়োগ হবে। আমরা G মাইনাস A করব এখানে। সো আমরা W এর সূত্র এখানে কোনটা এপ্লাই করব? M, G মাইনাস A। সো এখন তাহলে কি হবে? M যেহেতু 65 কেজি, M হলো 65 কেজি, G হলো 9.8 আর -1, তাহলে আল্টিমেটলি 65 ইনটু 8.8। সো এখন এখানে তো দশমিক এভয়েড করার কোনো রাস্তা নাই। সো চলো দশমিক এভয়েড না করলাম, সমস্যা কি? ৮৮ রে 65 দিয়ে গুণ করব, দিয়ে ১ ঘর আগে দশমিক বসাবো, যেহেতু ১ ঘর আছে আগে। তাহলে ৫ ৮ টা ৪০ এর ০ হাতে ৪, ৫ ৮ টা ৪০, ৪৪০। আচ্ছা গেল 0, একটা নিলাম। ৬ ৮ টা ৪৮ এর ৮ হাতে ৪, ৬ টা ৪৮ আর ৪ এ হলো ৫২, ঠিক আছে? ৫২। সো করলে কত হবে? 0, ১২ র ২ হাতে ১, ৭, ৫। দশমিক কয় ঘর আগে বসাবো? দশমিক ১ ঘর আগে বসাবো রেজাল্টে। সো ৫৭২ হলো উত্তর। চলো দেখি ৫৭২ আছে কিনা? ৫৭২ হলো উত্তর, ঠিক আছে? গুণ করতে পারতে হবে, তাহলে এই ম্যাথ গুলো খুবই সহজ। গুণ না করতে পারলে আর কোনো ভবিষ্যৎ নাই। ঠিক আছে? এইসব ম্যাথের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে চলো দেখি। একটি লিফট ত্বরণে নামতেছে, সামথিং ত্বরণে, ঠিক আছে? নামতেছে। তো m ভরের একজন ব্যক্তি লিফটের মেঝেতে কত বল প্রয়োগ করবে? সো ধরলাম যে a ত্বরণে, মনে হয় এখানে a লেখাটা মিস গেছে। a ত্বরণে নামতেছে, m ভরের একজন ব্যক্তি লিফটের মেঝেতে কত বল করবে? নামলে বিয়োগ হয়। বল প্রয়োগ মানে W ইকুয়ালস টু m g মাইনাস a, তাই না? যেহেতু নামতেছে বিয়োগ হবে, ওজন কম ফিল করবে। সো গ হবে এখানকার উত্তর, গ হবে এখানকার উত্তর, ঠিক আছে? গ হলো এখানকার উত্তর। দণ্ডায়মান একজন ব্যক্তি অতি ভারহীনতা কখন করবে? অতি ভারহীনতা মানে নামতেছে ভালো কথা। এমনভাবে নামতেছে যে তোমার মাথা লিফটের ছাদে থেকে যাচ্ছে। সো তার মানে কি? আল্টিমেটলি A হলো নিচের দিকে যাবে, বাট A অনেক বেশি হবে। ঠিক আছে? মানে এইটা হলো G, G থেকেও A বেশি হবে। ঠিক আছে? G মাইনাস A তো করবা, G থেকে A বড় হবে। সো G থেকে A বড় হবে কোনটাতে দেখা আছে? এই যে গ তে। G থেকে A বড় হবে। ঠিক আছে? অতি ভারহীনতার ক্ষেত্রে G থেকে A বড় হবে। আচ্ছা, সমান হলে হবে না। এরপরে যদি আসি, একজন ব্যক্তি প্লেনের মধ্যে স্প্রিং তুলা যন্ত্র হাবিজাবি করতেছে। যদি প্লেনটা হলো স্থির অবস্থা থেকে খাড়া উপরের দিকে উঠতে থাকে, তুলা যন্ত্রের পাঠ কি হবে? তুলা যন্ত্র দিয়ে আমরা ওজন মাপি, W মাপি। সো তুমি এখন ভাবতে পারো যে ভাই এটারে কেমনে নিউটনিয়ান বলবিদ্যার সাথে মিক্স করব? উপরের দিকে যাইতেছে কি ভারী হবে বা কিছু একটা হবে? না ভাই দেখো, এই প্লেনটা হলো আ ও ভারী, মানে এটা ত্বরণে যাচ্ছে নাকি হলো সমবেগে যাচ্ছে, কোনো কিছুই বলা নাই। আসলে যে জিনিসটা তোমার এখানে কনসিডার করতে হবে সেটা হলো কি, প্লেন যত খাড়া উপরের দিকে যাচ্ছে তত কিন্তু তোমার মানে পৃথিবী থেকে যত দূরে যাই, আমরা তো জানি যে ধরো এটা হলো পৃথিবী পৃষ্ঠ, ঠিক আছে? এটা হলো পৃথিবী পৃষ্ঠ। সো পৃথিবী পৃষ্ঠ থেকে যদি উপরের দিকে যাই, তাহলে কি অভিকর্ষ বলের পরিমাণ কমতে থাকে, জি এর পরিমাণ কমতে থাকে উপরের দিকে। উপরের দিকে গেলেও জি কমতে থাকে, নিচের দিকে গেলেও জি কমতে থাকে। সো পৃথিবীর পৃষ্ঠে জি হলো সবথেকে বেশি, তাই না? GH আর GBH, তাই না? এগুলো তো আমরা হলো অভিকর্ষ চ্যাপ্টারে পড়ছি। তো তাহলে সেই ক্ষেত্রে কি উপরের দিকে যেহেতু যাচ্ছে, জি যেহেতু কমতেছে, তাহলে জি যেহেতু কমতেছে, তাহলে W ও কমতে থাকবে। সো তাহলে কি হবে? ওজন কি হবে? বা তুলা যন্ত্রের পাঠ ক্রমশ হ্রাস পাবে। যেহেতু জি কমতেছে, এটা কমবে। কারণ তোমার পরীক্ষার হলে তুমি বলতে পারো যে, "ভাই এটা অভিকর্ষ মহাকর্ষ চ্যাপ্টার। আমি তো এতক্ষণ নিউটনিয়ান বলবিদ্যা চিন্তা করতেছিলাম। কেমনে বুঝবো এটা অভিকর্ষ মহাকর্ষ?" আচ্ছা ভাইয়া, তুমি আমাকে বলো, তোমার ভর্তি পরীক্ষায় যখন মেডিকেলের প্রশ্ন হবে, উপরে কি লেখা থাকবে বা পাশে কি লেখা থাকবে এটা এই চ্যাপ্টারের প্রশ্ন? থাকবে না। তখন সব চ্যাপ্টারের কমন সেন্স, সব চ্যাপ্টারের বুদ্ধি একসাথে করে তোমার উত্তর করতে
করতে হবে যে কোনটা এখানে সবথেকে সুইটেবল হয়। ওকে? আচ্ছা, লিফট থাকলে লিফট তো ছোট একটা জিনিস। লিফট তো আর একেবারে চাঁদ পর্যন্ত যায় না। লিফটের ক্ষেত্রে তুমি নরমালি G মাইনাস এ, G প্লাস এ এইসব সূত্র ইউজ করো। আর যখন এরোপ্লেন রকেট বলতেছে তখন কিন্তু জিনিসটা লিফটের মতন না। জিনিসটা এত বেশি উঁচুতে চলে যাচ্ছে যে অভিকর্ষ ত্বরণ কমে যাচ্ছে। ঠিক আছে? লিফটের ভিতরে অভিকর্ষ ত্বরণ নিয়ে আপাতত আমরা ওরকম কোনো ঝামেলা দেখি না। আচ্ছা, একটা লিফট এত ত্বরণে নিচে নামতেছে। ভালো কথা, নিচে নামতেছে মানে বিয়োগ হবে দেখেই বুঝে গেছি। এক ব্যক্তির ভর ৯০ কেজি হলে কতটুকু ওজন অনুভব করবে? ভাই সেই সেম কাহিনী, সেম ঝামেলা। m g মাইনাস a। তো g মাইনাস a যেহেতু m কত ৯০, g হলো কত 9.8 আর 2.8। আচ্ছা ঠিক আছে। সো এখন ৯০ আর 2.8 বিয়োগ করলে ৭ থাকে। ৭ ৯ ৬৩, ৬৩০, তাই না? এটা হলো একেবারে ইজি করা যায়। ৬৩০ নিউটন। সো খ কত? খ হবে উত্তর। ঠিক আছে? খ হবে এখানকার উত্তর। আচ্ছা। এবার আসি আমরা একটু ঘূর্ণন গতিতে ঢুকে গেছি চ্যাপ্টার 4 এর। চাকার ব্যাস এত, প্রতি মিনিটে এতবার ঘুরলে রৈখিক বেগ কত? আচ্ছা, কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। তার মানে হলো d দেওয়া আছে। d হলো 1 মিটার দেওয়া আছে। এটা থেকে আমাদের যেকোনো কিছু করতে r লাগে আসলে। সো আগের থেকে r বের করে নিলাম ভাই। নাইলে পরে যেয়ে দেখবো যে আমি ১ দিয়ে গুণ করে ফেলছি। যেটা নাকি সবাই করো। ঠিক আছে? ব্যাস দেওয়া আছে। তুমি হলো লাগে তোমার সব সূত্রে ব্যাসার্ধ, তুমি ব্যাস দিয়েই করে ফেলতেছো। সো তাহলে এটার জন্য সেফটি মেজার কি? খাতায় আগেই r লিখে ফেলবা। ব্যাস দেখার সাথে, সাথে তুমি মনে করবা ভাই ব্যাস দিয়ে কোনো সূত্র নাই। ব্যাস দিয়ে কোনো সূত্র নাই। বাদ দাও, ব্যাস দিয়ে কোনো সূত্র দিবা না তুমি। আর দিয়ে সূত্র করবা। সো আর লিখে রাখবা, তাহলে দেখবা পরীক্ষার খাতায় বসানোর সময় ভুল হইতেছে না। ভুলের সম্ভাবনা কমে যাচ্ছে। প্রতি মিনিটে তার মানে টাইম দেওয়া আছে ৬০ সেকেন্ড, ঠিক আছে? ৬০ সেকেন্ডে কয়বার ঘুরতেছে? n। n দেওয়া আছে ছোট হাতের n আরকি। সো দেওয়া আছে কত? ৩০, তাই না? ৩০ বার ঘুরতেছে। রৈখিক বেগ, প্রান্তের রৈখিক বেগ বলতে এখানে বুঝাইতেছে v, তাই না? v দেওয়া আছে হলো তোমার কত? v বের করতে বলছে? আচ্ছা, v বের করতে বলছে। ঠিক আছে? v বের করতে বলছে। সো এখন কথা হলো যে আমরা যারা হলো একটু v এর সূত্র ডিরেক্ট মুখস্থ করি না, তারা ওমেগা দিয়ে বের করতে পারি। ঠিক আছে? আমরা জানি যে v ইকুয়ালস টু ওমেগা r। তো ভাইয়া এখানে তো ওমেগাই দেওয়া নেই। আপনি ওমেগা r কেমনে বললেন? ভাই ওমেগা দেওয়া নাই, বাট ওমেগা বের করার জিনিসপাতি তো দেওয়া আছে। সো ওমেগার সূত্র কি আবার? ওমেগার সূত্রটা তাহলে লিখি। ওমেগার সূত্র হলো 2 পাই n/t, তাই না? 2 পাই n/t, যে কতটুকু কয়বার ঘুরতেছে এটা তো আমরা সবাই জানি। সো 2 পাই n কত? 30 এখানে। আর ঘুরতেছে কয় মিনিটে? মানে ৬০ সেকেন্ডে। সো তাহলে ২, ৩০, ৬০ কাটাকাটি হয়ে ৬০ হয়ে গেল। তাহলে ওমেগা কত? ওমেগা হলো পাই রেডিয়ান পার সেকেন্ড। পাই রেডিয়ান পার সেকেন্ড যদি হয়, তাহলে এবার তুমি ওমেগার সাথে হলো পাই, ওমেগার ভ্যালু পাই। আর আর এর ভ্যালু কত? ভুলেও 1 বসায়ও না, 0.5 বসাও। ঠিক আছে? r ইনটু 0.5। r ইনটু 0.5 মানে কি? হাফ আরকি, পাই/2। সো তাহলে v হলো কত? খ, পাই/2। v হলো খ, পাই/2। ওকে। আচ্ছা, ঘড়ির কাঁটার ঘন্টার কৌণিক বেগ কত? ঘড়ির কাঁটার ঘন্টার কৌণিক বেগ কত? সেটা হলো কৌণিক বেগ চাইছে কত? ওমেগা চাইছে। ওমেগা চাইছে। আর ঘড়ির ঘন্টার কাঁটা আমরা এই ঘন্টার কাঁটা থেকে সবকিছুই বের করে ফেলতে পারবো। যে ঘন্টার কাঁটা একবার ধরো n হলো ইকুয়ালস টু 1। সো একবার ঘুরে আসে কতটুকু সময়ে? একবার ঘুরে আসে ঘন্টার কাঁটা। চিন্তা করো, যদি বলো ২৪ ঘন্টা একবার ঘুরে, তাহলে তুমি জীবনেও ঘড়ি দেখো নাই। ঠিক আছে? বাসায় একটা ঘড়ি কিনো মেডিকেল অ্যাডমিশন দেওয়ার আগে। সো তাহলে আ ঘড়ির কাঁটা ১২ ঘন্টায় একবার ঘুরে আসে। সো তার মানে টি হলো ১২ ঘন্টা। সো দেখি তো এবারে অপশনগুলো একটু চেক করব। ঘন্টা দিয়ে ম্যাথ করলে হবে? সেকেন্ডে নিতে হবে? আবার ঘন্টা দিয়ে করলে হবে না? আরে সেকেন্ডে নিয়ে চলে যাই। আরে বেটা দাঁড়াও। অপশন দেখো। সেকেন্ডে আছে নাকি মিনিটে আছে? আচ্ছা, একটা আছে সেকেন্ডে অপশন, তাইলে তো বিপদ। আর বাকি ৩ টা আছে মিনিটে। তার মানে সবগুলোই বের করতে হবে। আচ্ছা, যেহেতু ৩ টা মিনিটে আছে, সম্ভাবনা বেশি কি? এই ৩ টা থেকে উত্তর হওয়ার, তাই না? মানে ৪ টা অপশনের মধ্যে মিনিট ৩ টা, তো সম্ভাবনা মিনিটের বেশি। সো আগে তাহলে মিনিট দিয়ে ম্যাথটা করে নিই। তারপরে যদি মিনিট দিয়ে একটাও না মিলে, তাহলে সেকেন্ডে যেটা একটা বাকি আছে ওইটাই হবে উত্তর। লজিকটা দেখছো? সেকেন্ড যেহেতু একটা আছে, মিনিটে যদি উত্তর না আসে আমার, তাইলে ওইটাই উত্তর হয়ে যাবে, আর করব না। ঠিক আছে? এটাই তো পরীক্ষার হলে তাড়াতাড়ি করার সিস্টেম। সো ১২ ঘন্টা ১২ ইনটু ৬০, ঠিক আছে? ১২ ইনটু ৬০। সো এত মিনিট হবে। সো মিনিট কত? ৬-১২ ৭২, তাই না? শূন্য ধরো বাদ দিলাম। ৬-১২ ৭২, নামতা পারতে হবে ভাই। ৭২০ মিনিট, ঠিক আছে? নামটা না পারলে গুণ করবা ডিরেক্ট, কোনো সমস্যা নাই। নামটা অনেক সময় ভুলে যাই। সেই কবে ছোটবেলায় পড়ছি। আচ্ছা। সো ৭২০ মিনিট। এবার যদি আসি, তাহলে আমাদের ওমেগার সূত্র আমরা জানি। ওমেগার সূত্র হলো 2 পাই n/t, তাই না? সো 2 পাই কত? 2 পাই তো 2 পাই। n কত? 1, মানে একবারই ঘুরতেছে, একবারেরটাই তো আমরা ধরতেছি ৭২০ মিনিট। তো ৭২০ মিনিট যদি হয়, তাহলে ২ দিয়ে ৭২০ কে কাটলে কত হয়? ৩৬০। সো পাই/৩৬০, ঠিক আছে? পাই/৩৬০ রেডিয়ান পার মিনিট, ঠিক আছে? পাই/৩৬০ রেডিয়ান পার মিনিট। সো তাহলে কত? এই যে দেখো, কোনটা মিলতেছে? হ্যাঁ, মিলতেছে। একটা মিলেও গেছে মিনিটের মধ্যে, মিলে গেছে। সো আসলে এটাই হবে উত্তর। সেকেন্ডে তাহলে আর আমাদের যাওয়া লাগলো না, বেঁচে গেলাম। ঠিক আছে? আর উত্তর না মিললে বুঝতাম যে আচ্ছা ওই একটা যেটা বাকি আছে ওইটাই হবে উত্তর। ঘূর্ণায়মান বস্তুর জড়তার পরিমাপ করা হয় কোনটি দ্বারা? আমরা জানি যদি কোনো কিছু ঘুরতে থাকে, জড়তা
জড়তার ভ্রামক, যদিও খালি জড়তা বলছে বাট জড়তার ভ্রামক বুঝাইছে ঘূর্ণায়মান বস্তু বলে। সো I ইকুয়ালস টু mr স্কয়ার, তাই না? নরমালি একটা বস্তু ঘুরতেছে, আমরা I ইকুয়ালস টু mr স্কয়ার দিয়ে করি, তাহলে খ হবে উত্তর। সো খ হবে উত্তর। এটারই দেখবে একক টেকক হাবিজাবি জিজ্ঞেস করতেছে। আচ্ছা, এত ব্যাসার্ধ, তার মানে এটা r দেওয়া আছে, r ইকুয়ালস টু পাই। আচ্ছা, হতেই পারে, r ইকুয়ালস টু পাই হতে পারে না, দেখে আবার ভয় পাইও না। বৃত্তাকার পথে এত সমুদ্রীতিতে ঘুরতেছে, v দেওয়া আছে, ঠিক আছে? v দেওয়া আছে, ভালো কথা। একবার ঘুরে আসতে বস্তুটির কত সময় লাগবে? একবার ঘুরে আসতে মানে n ইকুয়ালস টু 1, ঠিক আছে? n ইকুয়ালস টু 1 দিছে, ঠিক আছে, ভালো কথা। n না দিয়েও করা যায়। কত সময় লাগবে? t জিজ্ঞেস করছে, ঠিক আছে? t জিজ্ঞেস করছে। আচ্ছা। সো এখন কথা হলো যে আমরা যদি এটা নরমালি টিপিক্যালি করি, আমাদের পরিচিত সূত্র সেটা দিয়ে যদি করি, তাহলে চলো দেখি v ইকুয়ালস টু ওমেগা r, ঠিক আছে? সো তাহলে ওমেগাটা বাইর করতে হবে। ওমেগা ইকুয়ালস টু v বাই r। v বাই r কত? v কত এখানে? v হলো 40, r হলো কত? পাই। তাহলে 40 বাই পাই। ওমেগা হলো 40 বাই পাই। আবার আমরা জানি যে ওমেগা ইকুয়ালস টু কত? ওমেগা ইকুয়ালস টু 2 পাই n বাই t, তাই না? একবার ঘুরে আসবে যেহেতু। সো তাহলে এখানে আমি ভ্যালু গুলো বসায় দেই, ঠিক আছে? ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু মাত্র বাইর করলাম 40 বাই পাই, ঠিক আছে? t এর ভ্যালু কত? t হলো t বের করতে বলছে। আচ্ছা সরি, t বের করতে বলছে। 2 পাই এর ভ্যালু তো 2 পাই, আর n কত? n হলো একবার। সো তাহলে t কে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি, তাহলে t ইকুয়ালস টু, আর এটা ওইদিকে গেলে ঘুরে যাবে, পাই ওইদিকে যে গুণ হয়ে যাবে আর 40 নিচে চলে আসবে। 40 নিচে ভাগ হয়ে গেল, t এইদিকে চলে গেল, পাই ওইদিকে যে গুণ হয়ে গেল। 2 পাই ইনটু পাই, তাহলে 2 পাই স্কয়ার হয়ে গেল। 2 আর 40 কাটাকাটি যে 20 হয়ে যাবে। তাহলে সময় কত? অনেক অদ্ভুত হলেও পাই স্কয়ার বাই 20 সেকেন্ড। মানে এটার তো একটা মান আসবে। পাই মানে তো 3.14। সো করে নাই গুণ। দেখো তুমি এখন আবার অনেকের এই স্বভাব আছে, ভাই পাই আছে, গুণ করে দিই। আরে বেটা, দেখো অপশন দেখো, অপশন দেখো। অপশনে যদি জাস্ট পাইয়ের কোনো কিছু না থেকে যদি অপশন পুরা দশমিক টশমিকে থাকতো, তার মানে ওরা পাই গুণ করে ফেলছে। হ্যাঁ, তুমি এরপরে যে গুণ করতা। আর যদি তোমার হলো অপশন হলো পাই দেওয়া আছে, তুমি গুণ করে তারপরে হুট করে মাথায় হাত পড়বে যে, আরে আমি ১ মিনিট লাগে গুণ করলাম, পাই স্কয়ার বের করা তো আমার জন্যও কঠিন, তোমার জন্যও কঠিন। আমি তো জানি এটা বের করতে ২-৩ মিনিট লাগবে, অনেকখানিক লাগবে সময়। তুমি বের করার পর দেখতেছো অপশন এমনে দেওয়া। তো তুমি এই যে এই ২-৩ মিনিট নষ্ট করলে, এই ২-৩ মিনিটে তুমি তো হলো আরো ৪ টা প্রশ্ন তো কমপক্ষে দিয়ে আসতে পারতা, বা ৩ টা প্রশ্ন তো তুমি কমপক্ষে দাগাইতে পারতা। সো এইজন্য সবসময় আগে, সবসময় আমি একটা কথা বলি, সেই যেই প্রশ্নই হোক অপশন ৪ টা পড়ো। আরো বিশেষ করে ম্যাথ হলে অপশন ৪ টা মাস্ট পড়বা। কারণ কি, একক কোন এককে আসছে? তুমি এমন একটা এককে বের করছো, সেখান থেকে আবার চেঞ্জ করা লাগতেছে। আ তো এককটা চেক করবা। আবার এই যে ধরো পাই, অনেক সময় পাই হলো পাই আকারেই রেখে দিছে। তো সেগুলো মাঝে, মাঝে আমরা ভেঙে ফেলি। সো ভাঙার দরকার আছে কিনা সেটা অপশন দেখলেই বুঝে ফেলবো। ওকে? কৌণিক ত্বরণের মাত্রা কোনটা? কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ মানে কি? রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। তো রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার মানে কি? রেডিয়ানের তো কোনো ভ্যালু নাই। সেকেন্ড স্কয়ার হলো T ইনভার্স 2, তাই না? T ইনভার্স 2। সো আল্টিমেটলি T ইনভার্স 2 হলো, এখানে কোনো ml বা কোনো কিছু নাই। T ইনভার্স 2 হলো তোমার আ কই গেল? কোনটা T ইনভার্স 2? এই যে M নট, L নট, T ইনভার্স 2, এটা হলো এখানকার উত্তর। ঠিক আছে? বাকি একটাও মিলতেছে না। ঠিক আছে? M নট, L নট, T ইনভার্স 2। আচ্ছা, এবার যদি যাই রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, আমরা জানি যে A ইকুয়ালস টু আলফা R। অনেকটাই যে এই সম্পর্কের মতো V ইকুয়ালস টু ওমেগা R এর মতন। সো A ইকুয়ালস টু আলফা R কোথায় আছে দেখি? A ইকুয়ালস টু আলফা R, এই যে A ইকুয়ালস টু আলফা R এখানে আছে। ৪ টা অপশনই পড়লে বুঝবা, নাইলে বুঝবা না। ওকে? তারপরে যদি যাই সময় ডেল T, সময় ব্যবধান আছে। বৃত্তপথে ঘূর্ণনরত একটা বস্তুর কৌণিক সরণ এত আছে। তাহলে গড় কৌণিক বেগ কত? আমরা এমনি নরমালি বেগের সূত্র কি জানি? v ইকুয়ালস টু s/t না সমবেগের সূত্র হলে। সো তাহলে এখন তুমি v কে রিপ্লেস করো, যেহেতু কৌণিক বেগ ওমেগা লিখো। s কি? কৌণিক বেগ যেহেতু ঘুরতেছে, s কে ইউজুয়ালি বেশিরভাগ সময় থিটা দিয়ে প্রকাশ করে, আর t তো t। সো দেখো তো আল্টিমেটলি ডেল থিটা বাই ডেল t ইকুয়ালস টু কি? ওমেগা। সো এই যে কৌণিক বেগ বের করতে বলছে, ডেল থিটা বাই ডেল t। এ হলো তুমি রৈখিক বেগ সবাই পারি। রৈখিক বেগের জাস্ট টার্ম গুলোকে তুমি কৌণিক বেগ দিয়ে প্রকাশ করে দিবা। v কে ওমেগা দিয়ে রিপ্লেস করবে, s কে থিটা দিয়ে রিপ্লেস করবা, t তো t। সো এরকম যদি করো, দেখবা যে তোমার কৌণিক বেগের সূত্র আর মুখস্থ করা লাগতেছে না, হয়ে গেছে। আচ্ছা, ২ কেজি ভরের একটা বস্তুকে ৩ মিটার দীর্ঘ সুতার প্রান্তে বেঁধে এত কৌণিক বেগে ঘোরানো সুতার উপর টান কত হবে? আচ্ছা, টান বলতে টান তো বল। তাহলে F জিজ্ঞেস করছে। F ইকুয়ালস টু, আমরা ২ টা সূত্র জানি। F ইকুয়ালস টু mv স্কয়ার বাই r, অথবা F ইকুয়ালস টু m ওমেগা স্কয়ার r। সো যেভাবেই তুমি বের করতে চাও, দেখি কি দেওয়া আছে সেটা অনুযায়ী দেখব। ওমেগা দেওয়া আছে। সো তার মানে আমাদের সেকেন্ড সূত্রটা ইউজ করা লাগবে। ওমেগা দেওয়া আছে, আর হলো m দেওয়া আছে। ঠিক আছে? m দেওয়া আছে, r ও দেওয়া আছে। ৩ মিটার দীর্ঘ সুতা r দেওয়া আছে। সো আল্টিমেটলি চলো দেখি তাহলে ২ ইনটু ওমেগা হলো ৪ স্কয়ার, আর হলো ইনটু ৩। ওকে? ৩ দুগুণে ৬, ৪ ৩ দুগুণে ৬, ৪ ৪ ১৬, তাহলে ৬ ৬ ৩৬ আর ৬ হাতে ৩, ৩ ৬ একে ৬, ৩ ৯৬। ঠিক আছে? ৯৬ নিউটন হবে উত্তর। দেখো আমি ১৬ ঘরের নামটা আমার একেবারে টানা ঠোঁটস্থ হয়তো নাই। তো আমি হলো গুণ করলাম। প্যারা নাই তো।
গুণ করো। ঠিকভাবে উত্তর মার্ক আনলেই হলো পরীক্ষার হলে। ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? ভাই দেখার সাথে, সাথে আমি অপশনের দিকে তাকাইছি। আমার রিফ্লেক্সই হলো অপশনের দিকে। ভাই কারণ এটা মিনিটে পার মিনিটে বের করা যায়, পার সেকেন্ডে বের করা যায়, পার ঘন্টায় বের করা যায়। তো আমি তাইলে দেখলাম যে কিসে দিছে এককগুলো। সবগুলো পার সেকেন্ডে, তার মানে আমি এক্কেবারে চোখ বন্ধ করে পার সেকেন্ডে বের করব। ঠিক আছে? সো তার মানে ওমেগা চাইছে, ওমেগা বের করতে বলছে। মিনিটের কাঁটা থেকে আমি সবকিছু তথ্য বের করে ফেললাম। মিনিটের কাঁটা একবার ঘুরে হলো কত সময়? আবার বলল না ৬০ সেকেন্ডে ঘুরে। মিনিটের কাঁটা একবার ১ ঘন্টায় ঘুরে। ১ ঘন্টায় ঘুরে মানে কত? ৬০ মিনিটে ঘুরে। ৬০ মিনিটে যেহেতু ঘুরে, তার মানে সেকেন্ডে বের করতে হবে। তার মানে আসলে ৬০ ইনটু ৬০ ৩৬০০ সেকেন্ডে ঘুরে। এই যে এটুকু আমি যে এক লাইন স্কিপ করলাম, বা আমার আসলে ৬০ মিনিট লেখার দরকারও ছিল না। এটা হলো এক্সপেরিয়েন্স থেকে। সো তুমি যত বেশি প্র্যাকটিস করবা, এই জিনিসটা তোমার চলে আসবে যে প্র্যাকটিস কেন দরকার। পরীক্ষার হলে যে ১ম ট্রাই করবা, দেখবা যে কত কি যে ভুল করবা তার কোনো ঠিক ঠিকানা নাই। বিশ্বাস না করলে তখন পরীক্ষার হলে যেয়ে প্রমাণ পেয়ে যাবা। আচ্ছা চলো দেখি। সো আমরা ওমেগার সূত্র জানি, ওমেগা ইকুয়ালস টু 2 পাই n/t। সো এখন 2 পাই তো 2 পাই, n হলো 1। সো গেল। আর না লিখলেও চলে ৩৬০০। সো তার মানে এখন কত হবে উত্তর? ২ দিয়ে ৩৬০০ কাটলে ১৮০০ হয়ে যায়। সো আল্টিমেটলি তুমিও যে এক্সপেরিয়েন্সড হলে তোমার এসব করাও লাগবে না। ১৮০০ তুমি কাটাও লাগবে না। এমনিতেই চোখে দেখাই বুঝবা। পাই/১৮০০ হবে। সো পাই/১৮০০ একক কিসে বের করছি? পার সেকেন্ডে। সো রেডিয়ান পার সেকেন্ড খ হবে এখানকার উত্তর। ওকে? এবার যদি আসি যে সার্কাস খেলায় একটা বাইক এতবারে ঘুরতেছে, ওই যে সার্কাস খেলায় দেখি না বাইক দেয়ালে চড়তেছে। সো ওইটা ঘুরতেছে, বৃত্তাকার পথের ব্যাসার্ধে এত হলে কৌণিক বেগ কত? এই সহজ জিনিস, ওমেগা বের করতে বলছে। ভি দেওয়া আছে আর আর দেওয়া আছে। তো আমরা জানি যে ভি ইকুয়ালস টু ওমেগা আর। কিন্তু কি অবশ্যই ম্যাথ শুরু করার আগে অপশনের দিকে তাকাবো। সবগুলো পার সেকেন্ডে। আমার পরীক্ষায় কি দেওয়া আছে? পার মিনিটে দেওয়া আছে। তার মানে এটাকে আমার চেঞ্জ করতে হবে না। সো পরীক্ষায় দেওয়া আছে ২০০ সরি ১২০০ ১২,০০০ করে ফেললাম, সরি। ১২০০ মিটার পার মিনিট, মানে ১ মিনিটে ১২০০ মিটার। তাই না? এইটুকুই তো বোঝাচ্ছে। সো মিনিটকে যেহেতু সেকেন্ডে নিব, সো দেখো আমার এই কনভার্সন সিস্টেমটা ফলো করো, তোমার হলো জন্য সহজ হবে। ডিরেক্ট মুখস্থ-টুখস্থ মারতে যেও না। নিচে 1 বাই মিনিট নিচে বাই 1 মিনিট লিখো, মিনিটকে তুমি সেকেন্ডে নিয়ে যাও। শেষ। এখন তুমি কাটাকাটি করো। ৬ দিয়ে কাটলে কত হয়? ২০ আসে। সো তার মানে তোমার কোন টেকনিক এত দিয়ে গুণ করব, এত দিয়ে ভাগ করব কিচ্ছু লাগবে না ব্রাদার। কিচ্ছু না। বিশ্বাস করো। জাস্ট তুমি হলো নিচে লিখো ১২০০ মিটার পার মিনিট, মানে ১২০০ মিটার ডিভাইডেড বাই ১ মিনিট। ১ মিনিটকে তুমি যাতে নিতে চাও, ১ মিনিটকে তুমি ঘন্টায় নাও, ঘন্টায় নিবে। চলে আসবে। মিটার পার আওয়ার চলে আসবে। তুমি সেকেন্ডে নিতে চাও, সেকেন্ডে নাও, চলে আসবে। উপরে তুমি মিটার আলাদা করে ফেলছো না? ওকে যদি কিলোমিটারে নিতে চাও, কিলোমিটারে নিতে পারবা। উপরে সেন্টিমিটার নিতে চাও, সেন্টিমিটার নিতে পারবা। বাট এই সিস্টেমটা ফলো করো। ডিরেক্ট ভাগ গুণ করতে যেও না। বিপদে পড়বা। সো আমি ভি পেয়ে গেছি। তাহলে ভি পেয়ে গেছি, ওমেগা বের করতে হবে। তার মানে কি ওমেগা ইকুয়ালস টু কি আসলে? ওমেগা ইকুয়ালস টু ভিআর, ভি বাই আর। আমি মনে হয় অন্য ক্লাসেও বলছি, আমি সবসময় এই ফর্মুলা মনে রাখতাম, লাইক স্ট্রেইট লাইনের ফর্মুলাটা মনে রাখতাম। আমি কখনো ভাগ দিয়ে ফর্মুলা ইউজুয়ালি মনে রাখতাম না। যেটাতে উপায় নাই সেটা মনে রাখতে হতো। বাট ইউজুয়ালি আমি হলো যদি কোনো ভেরিয়েশন থাকে, আমি সবসময় গুণ এরকম লম্বা ভেরিয়েশনটা মনে রাখতাম। বলতেও সহজ হয়, পরীক্ষার খাতায় লিখতেও আরকি সহজ হয়, মানে মনে থাকে অনেকক্ষণ। আর ভাগ-টাগ দিয়ে করতে গেলে কোনটা দিয়ে কোনটা ভাগ করছিলাম ভুলে যেতাম। সো এজন্য আমি করতাম না। যেরকম এই যে আমি সবসময় ভি ইকুয়ালস টু আইআর, এই ফর্মুলা এইভাবে মনে রাখতাম। কখনো গুণ করে মনে রাখতাম না। তারপরে মহাকর্ষ যে বেগে আছে একটা সূত্র আছে, আমি এটা সবসময় এভাবে মনে রাখতাম যে হলো জিএমটি স্কয়ার ইকুয়ালস টু 4 পাই স্কয়ার আর প্লাস এইচ কিউব। ঠিক আছে? বুঝছো কোন সূত্রের কথা বলতেছি? সো এই যে আমি সবসময় স্ট্রেইট লাইনের ফর্মুলাটা মনে রাখতাম। সো যাই হোক এইটাতে আসি আবার। এখন কথা হলো যে ভি। ভি কত? ভি হলো ২০, আর হলো কত? ২০০। তো ভাই ২০/২০০ বুঝাই যাচ্ছে 0.1। 0.1 কি? রেডিয়ান পার সেকেন্ড। সেকেন্ডেই তো আমরা চাচ্ছিলাম, সেকেন্ডেই বের করছি কিন্তু। সো গ হবে এখানকার উত্তর। গ হবে এখানকার উত্তর। ওকে? আচ্ছা, এবার আসি যে বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর রৈখিক দ্রুতি এবং হলো আবর্তনকাল টি এর মধ্যে সম্পর্ক কত? আচ্ছা। আবর্তনকাল টি এর মধ্যে সম্পর্ক আমরা জানি যে হলো v ইকুয়ালস টু ওমেগা আর, তাই না? আর ওমেগা ইকুয়ালস টু কি? ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি বা 2 পাই n বাই টি একই কথা। সো 2 পাই আর টি। সো তার মানে v ইকুয়ালস টু 2 পাই আর বাই টি। এই যে খ। ঠিক আছে? খ। সো একবারে করতে যাবা না, মুখস্থ করতে যাবা না। যা জানো সেটার থেকে বের করবা। ঠিক আছে? যা জানো সেটা দিয়েই তুমি বের করবা। ওকে, চলো এবার দেখি। 0.01 মিটার দৈর্ঘ্যের একটা ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তীয় বিন্দুর রৈখিক বেগের মান কত? আচ্ছা, এই টাইপের ম্যাথ গুলো এখানে দিছি এই কারণে, দেখো এই যে দশমিকের পরে এত কাছাকাছি ভ্যালু, এটা আমি করবও না। ঠিক আছে? তুমি চাইলে করতে পারো। করার সিস্টেম আমি বলে দিতেছি। ওই যে মিনিটের কাঁটা আমরা ১ম এ ওমেগা বের করব। 2 পাই বাই হলো n বাই t দিয়ে, বা 2 পাই বাই t দিয়ে বের করলাম। তারপরে v ইকুয়ালস টু ওমেগা r। সো v এর ভ্যালু দেওয়া আছে, সরি r এর ভ্যালু দেওয়া আছে। সো v বের হয়ে যাবে, আর ওমেগা তো তুমি এখান থেকে সবগুলো তথ্য কালেক্ট করে ফেলতে পারবা। দিয়ে তুমি করতে পারবা। কিন্তু অপশন পড়তে বলছে না? অপশন দেখার সাথে, সাথে এটা কেন আমি রাখছি? এটা করব না তাও আমি কেন রাখছি জানো? এই
টাইপের ম্যাথ দেখলে অপশন দেখার সাথে, সাথে এটা ধরেই নিবা যে আমি স্কিপ করব। কারণ এটা হলো তুমি করতে গেলে সময় নষ্ট হবে এবং সময় নষ্ট তুমি ৫ মিনিট করার পর তুমি রিয়ালাইজ করবা তুমি হলো পারতেছো না। কারণ দেখা গেছে যে তুমি তো একটু এক্কেবারে তুমি তো আর ক্যালকুলেটর না। তুমি হলো একটু রাউন্ড ফিগার-টিগার ধরে ভ্যালু বের করছো। ভ্যালু বের করার পর দেখছো যে তোমার ভ্যালু আসছে 1.8 আসছে। সো এখন 1.8 আসছে তার মানে এই ২ টার মাঝামাঝি। এখন তুমি কি 1.74 উত্তর দিবা নাকি 1.84 উত্তর দিবা, তাই না? সমস্যায় পড়ছো? যদি এটা এরকম হতো যে এটা ধরো যে অপশনগুলো এরকম যে এটা হলো 1.74, এটা 2.84, এটা 3.64, এটা হলো 4.54 এরকম যদি অপশন থাকতো তাইলে কিন্তু 1.8 আসছে মানে তুমি জানো যে আচ্ছা 1.8 আসছে তার মানে 1.74 হবে। কথা বুঝছো? লজিকটা বুঝছো? যখন তোমার এত অপশনগুলো ডিফারেন্স থাকবে তখন তুমি পারবা ম্যাথ। সূত্র জেনে রাখো, পারবা ম্যাথ। কিন্তু অপশন যখন এরকম কাছাকাছি তখন এই ম্যাথ তুমি দেখার সাথে, সাথে পরের ম্যাথে চলে যাবা। কারণ তুমি এই ম্যাথ না দাগাইলেই তোমার সময় বেঁচে যাবে। দেখো তোমরা হয়তো সবসময় ভাবো যে ভাই মার্ক হলো প্রশ্ন দাগাইলে মার্ক আসে। একটা প্রশ্ন স্কিপ করে তুমি যে সময় বাঁচাইলা, এরপরে যে পরে কতগুলো সহজ প্রশ্ন তুমি দাগাবা, সেটা তুমি রিয়ালাইজ করো না। তুমি এই প্রশ্ন স্কিপ করা মানে তোমার ৫ মার্ক আসা। এই প্রশ্ন, এই ম্যাথ সলভ করতে তোমার যতটুকু সময় লাগবে, সলভ যদি করতেও পারো, করতে পারবা না ১ম কথা ক্যালকুলেটর ছাড়া। সো যদি করতেও পারো, এটা না করে যদি তুমি অন্য সলভ করতা, তাহলে তোমার ৫ মার্ক কমপক্ষে আসতো। ৫ মার্ক তুমি ইজিলি পাবা। ঠিক আছে? সো এইজন্য এই টাইপের ম্যাথ দেখলে যে দশমিকের পরে ঝামেলা করছে, ভাই ওই ম্যাথ আমার দ্বারা সম্ভব না। শেষ। তুমি স্কিপ করো। হ্যাঁ, এখন কখন তুমি এটা ট্রাই করতে পারো, গুতাগুতি করতে পারো? পরীক্ষা শেষ তোমার ৫০ মিনিটে, পরীক্ষা শেষ তোমার ৫৫ মিনিটে। লাস্টে খালি বাকি মোটামুটি সবকিছু যা দাগানোর, যা করছো, করছো। এই একটা তুমি ট্রাই করা ছাড়াই স্কিপ করছো। তাইলে তখন গুতাগুতি করো। যদি আল্লাহর রহমতে পেরে যাও, ভালো কথা। না পারলে বাদ দাও। স্কিপ, স্কিপ। স্কিপ তো করবাই, তাই না? ১০০ তে ১০০ পাওয়া লাগবে না। সো যাই হোক। আমি ওটা পারলাম কেমনে? আমি ওটা আগে দেখছি এইজন্য পারছি। ঠিক আছে? সো তোমার দরকার নাই। ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য কমালে, ভাই দৈর্ঘ্য কমাইছি মানে কি? আর কমাইছি। মিনিটের কাঁটাই তো এখানে ব্যাসার্ধ হিসেবে কাজ করতেছে। সো রৈখিক বেগ কি হবে? রৈখিক বেগ, রৈখিক বেগ, রৈখিক বেগ। সো তার মানে আমাদের ভি এর সাথে আর এর সম্পর্ক দেখতে হবে। ভি ইকুয়ালস টু ওমেগা। সো আর যদি কমে, ভি কমবে। সো যেহেতু আর কমাইছি, তাহলে রৈখিক বেগ বাড়ার কোনো সম্ভাবনা নাই। রৈখিক বেগ কমবে। সো এখন রৈখিক বেগ কমলো ভালো কথা। কিন্তু ওমেগার উপর তো কোনো ইফেক্ট পড়বে না। ওমেগা কি কমতেছে? না ভাই, ওমেগার উপর তো কোনো ইফেক্ট পড়বে না। ওমেগা তো ওমেগার মতো থাকবে। তাহলে এই যে এরা বলল, এই কথাটা ঠিক ছিল। ঠিক আছে? এই কথাটা ঠিক ছিল যে রৈখিক বেগ কমবে। কিন্তু কৌণিক বেগ কমবে এইজন্য আমরা খ দিলাম না। সো খালি অপশনের ১ম অংশ পড়ে দাগায় দিছো, টাটা বাই বাই। ঠিক আছে? সো রৈখিক বেগ স্থির থাকে না, রৈখিক বেগ কমে। ভাই রৈখিক বেগ কমে, কৌণিক বেগ স্থির থাকে। আরে আমরা মন মতো একটা পায়া গেছি। ঠিক আছে? মন মতো একটা পেয়ে গেছি, শেষ। সো ঘ হবে উত্তর। ওকে? এবার দেখি রৈখিক বেগ কৌণিক বেগের মধ্যে সম্পর্ক v ইকুয়ালস টু ওমেগা r। আচ্ছা, ওমেগা ক্রস r। ঠিক আছে? ওমেগা ডট r না, দুইটাই যেহেতু ভেক্টর রাশি। ডট r যদি দেখো যে খ দেখেই দাগায় দিছো, তাইলে ওই তো আবারও টাটা বাই বাই। ডট গুণ করলে কি v হলো ভেক্টর হতো? বেগ কি ভেক্টর না? সো তার মানে কি ক্রস গুণ হবে। ঠিক আছে? ক্রস গুণ হবে। আচ্ছা। সো এবার যদি দেখি বৃত্তাকার পথে সমান সময়ে সমান কৌণিক দূরত্ব অতিক্রম করলে কৌণিক রেখার বেগ, কৌণিক কণার রৈখিক বেগের কি হবে? আচ্ছা। সমান সময়ে সমান কৌণিক দূরত্ব অতিক্রম করে। তার মানে এর সমকৌণিক বেগ। কৌণিক বেগ হলো স্থির। কিন্তু রৈখিক বেগের কিন্তু দিক পরিবর্তন হচ্ছে বারবার। সো রৈখিক বেগের মানের পরিবর্তন হবে না, বাট দিকের পরিবর্তন হবে। কারণ রৈখিক বেগ তো বারবার ঘুরতেছে, ঘুরতেছে। একবার এইদিকে, একবার এইদিকে। সো আচ্ছা সরি। এগুলো সহজ জিনিসপাতি। কোন সম্পর্ক সঠিক? আমরা জানি যে L হলো কৌণিক বেগ আর হলো P হলো রৈখিক বেগ। R ক্রস P হয়। সো আবার P ক্রস R দিও না। খালি হলো V এর ক্ষেত্রে ওমেগা ক্রস R। ঠিক আছে? V হলো ওমেগা ক্রস R। তারপরে A এর ক্ষেত্রেও আলফা ক্রস R। ঠিক আছে? মানে R গুলো এই দুইটার ক্ষেত্রে পরে হয়। আর টাও এর ক্ষেত্রে R ক্রস F আর হলো তোমার এল এর ক্ষেত্রে, ঠিক আছে? এল মানে কৌণিক ভরবেগের ক্ষেত্রে আর ক্রস পি। সো মানে তুমি তোমার এটা আমি গতিবিদ্যার ক্লাস মনে হয় আমি নিছিলাম। সো এটা একটু চেক করে দেখো। সো ওই জায়গায় সব একসাথে করে দিছিলাম পুরো একটা স্লাইডের মধ্যে সবকিছু। ওকে। সো এবার আসি যে বৃত্তীয় গতির ক্ষেত্রে রৈখিক ভরবেগের রাশি কোনটা? বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটা? কৌণিক ভরবেগ হলো আ আই ওমেগা। ঠিক আছে? কৌণিক ভরবেগ হলো L ইকুয়ালস টু আই ওমেগা। সো আই এর ভ্যালু যেহেতু আই ওমেগা এরকম কোনো কিছু দেখতেছি না, আই এর ভ্যালু লিখি, আই কি দিয়ে বের করি? mr স্কয়ার ওমেগা। সো mr স্কয়ার ওমেগা কোনটাতে আছে? mr স্কয়ার ওমেগা এই যে খ তে আছে। সো খ হবে এখানকার উত্তর। ঠিক আছে? গেল। সো তাহলে n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে কোন স্থায়ী কক্ষপথের আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? আমরা হলো জানি যে mvr, ঠিক আছে, ইকুয়ালস টু nh/2 পাই, তাই না? কেমিস্ট্রি চলে আসলো হুট করে ফিজিক্সের মধ্যে। সো এখন nh/2 পাই তো একটাতেও নাই। বা তোমার মনে হতে পারে যে ভাই এটা তো কাছাকাছি, অবলিক কি বাদ দিছে নাকি? না ভাই,
ভাই? এরকম কোনো কিছুই হয় নাই। যা অপশন আছে ঠিকই অপশন আছে। তোমরা হয়তো জানো না যে এই h তো প্লাঙ্কের ধ্রুবক। সো h/2π কে বলা হয় মডিফাইড প্লাঙ্কের ধ্রুবক। h/2π কে অনেক সময় এইভাবে লেখা হয়। সো তার মানে এই nh যেই কথা মডিফাইড প্লাঙ্কের ধ্রুবক আর nh/2π একই কথা। সো দেখো তো অপশনে আছে কিনা এটা? আছে, এই যে খ। এটা মানেই কিন্তু nh/2π। সো তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি উত্তর। ওকে, এটা একটা নতুন জিনিস শিখলা। যারা জানতা না তারা শিখলা। আচ্ছা। সো এবার যদি আসি যে কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটা? কৌণিক ভরবেগ, তাই না? কৌণিক ভরবেগ। তো আমরা জানি যে কৌণিক ভরবেগের সূত্র কি? কৌণিক ভরবেগের সূত্র হলো L r ক্রস p, তাই না? r ক্রস p। p হলো রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড। আর কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য হলো মিটার। সো তার মানে আল্টিমেটলি দুইটা মিলায় কি আসে? এর একক আগে বের করি, মাত্রা অটোমেটিক চলে আসবে। কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। সো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড মানে কি? মিটার L স্কয়ার T ইনভার্স 1। দেখো এক ধাপে বের করবা যে সে ভুল করবা সিওর। আর তুমি একটু সময় নিলা কিন্তু তুমি ঠিক করলা। সো তুমি চাইলে তুমি পরীক্ষার হলে সময় বাঁচাইতে পারো। সময় বাঁচায়ে তুমি সেটা বাসায় নিয়ে এসো। আর যারা মার্ক চাও তারা একটু করবা। ঠিক আছে? ml স্কয়ার T ইনভার্স 1। ঠিক আছে? ml স্কয়ার T ইনভার্স 1। সো গেল। কৌণিক ভরবেগের একক কোনটা? কৌণিক ভরবেগের একক একটু আগেই বের করলাম। কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে? বের করবা। আমি তো আগেরটাই করলাম বলে এখন পারি। আচ্ছা, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা দেখো, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার এরকম কোন সূত্র হয়তো আমি পড়ি নাই। ঠিক আছে? আমি পারি না। সো আমি করব কি? আমি কৌণিকটারে চোখ বন্ধ করে রৈখিক বানায় নিব। রৈখিক দিয়ে করলে আমার মানে সহজ হয়। রৈখিক ভরবেগের পরিবর্তন হার mv mu বাই t, হার যেহেতু বলছে। ভাই এটা যেন কিসের সূত্র? এটা f এর সূত্র। তো এখন এটা যদি রৈখিক ভরবেগ না হয়ে কৌণিক ভরবেগ হতো, তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তন এটা হতো যে অনেকটা i ওমেগা ওমেগা 1 মাইনাস ওমেগা নট বাই টি। ওকে, সো এটা হয়ে যেত কি? তখন টাউ হয়ে যেত। সো মানে এফ এর বদলে টাউ হয়ে যেত। রৈখিক ভরবেগের জায়গায় যেহেতু কৌণিক ভরবেগ, তার মানে এফ এর বদলে টাউ হয়ে যেত। যেহেতু এফ এর রৈখিক কৌণিক ভার্সন হলো টাউ। সো তার মানে দেখো এটা হলো টর্কের সমান হতো। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কোনটা? কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র মানে কি? যে হলো তোমার আচ্ছা, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র পারি না। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি? রৈখিক ভরবেগ কখন সংরক্ষিত থাকবে? মানে mv mu কখন 0 হবে? mv mu কখন 0 হবে? বা mv u কখন 0 হবে? mv u তখনই 0 হবে যদি f 0 হয়। ঠিক আছে? এটা 0 হলে এটা 0 হবে। সো এখন তুমি কৌণিক ভরবেগ এবার উঠায় দাও। বলো রৈখিক ভরবেগ কখন তাহলে 0 হবে? আর রৈখিক ভরবেগ তখনই 0 হবে যদি টাউ 0 হয়। তার মানে কি? টাউ ধ্রুবক হয়। 0 হয় বা ধ্রুবক হয়, সরি। ধ্রুবক তো না, মানে ধ্রুবক হয়। ঠিক আছে? আচ্ছা সরি। হ্যাঁ, f যদি 0 হয়, f যদি 0 হয় তাহলে এইটা হলো তোমার চেঞ্জ হবে না। এটা হলো ধ্রুবক থাকবে। সো এটা ধ্রুবক থাকবে। সো তার মানে টাও যদি তোমার ধ্রুবক হয় বা 0 হয় সেই ক্ষেত্রে রৈখিক ভরবেগ চেঞ্জ হবে না। আচ্ছা। সো এখন কথা হলো যে আচ্ছা হ্যাঁ, দেখো। সো টাও যদি 0 হতো তাহলে হবে না। সরি, আমি নিজেই ভুল করে ফেলছি। টাও যদি 0 হতো তাহলে হবে না। হ্যাঁ, এই অপশনটা তাহলে তো ঠিক না। আমিও এইজন্য কনফিউজড হচ্ছিলাম যে আচ্ছা তাই তো, এটা হওয়ার তো কথা না। টাও ধ্রুবক লেখা আছে। টাও যদি 0 লেখা থাকতো তাহলে আমি ওটা কারেক্ট অপশন নিতাম। সো যেহেতু টাও 0 হচ্ছে না, সো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বাকি অপশনগুলো ট্রাই করি। আসলে বাকি অপশন আমার ক থেকে ট্রাই করতে হতো। এই যে ক, এল হলো ধ্রুবক। এল মানে তো রৈখিক ভরবেগ। ভাই ওটা তো ধ্রুবক হবেই। এই যে এইটুকু তো ধ্রুবক হবেই। এইটুকু ধ্রুবক হবে যদি f 0 হয়। মানে টাউ যদি 0 হয়, টাউ যদি 0 হয় তাহলে তোমার L বলতে বোঝাইতেছে ওই যে i ওমেগা, ওমেগা 1 এটা হলো ধ্রুবক হবে। এটা হলো ধ্রুবক হবে। সো তার মানে যেহেতু ওইটা নাই, এইটা হবে। ঠিক আছে? উত্তর। সো যেকোনো একটা থাকবে। বুঝছো আশা করি? L ধ্রুবক হবে অথবা টাউ 0 হলে তোমার এই সংরক্ষণ সূত্র কাজ দেবে। ওকে? সো এখন চলো দেখি তাহলে L ধ্রুবক হবে। m ভরের একটা বস্তু x অক্ষের সমান্তরালে গতিশীল, মূলবিন্দুর সাপেক্ষে এর কৌণিক ভরবেগ কত? আচ্ছা, দেখি তো আগে ছবিটা আঁকাই। ঠিক আছে? রাফে ছবি আঁকাই। এত সুন্দর করে দাগ দিতে হবে না। x অক্ষের সাপেক্ষে সমান্তরালে যাচ্ছে একটা জিনিস। ঠিক আছে? একটা বস্তু গতিশীল। ভাই এর কোনো ঘূর্ণন দেখতেছো? ভাই এর কোনো ঘূর্ণন দেখতেছো? এর কোনো ঘূর্ণন আছে? ভাই এর কোনো ঘূর্ণন নাই। ঘূর্ণন যদি না থাকে ওর ঘূর্ণন ভরবেগ কত হবে? কৌণিক ভরবেগ কত? ভাই কৌণিক ভরবেগ 0, ওর কোনো কৌণিক গতি নাই। তো ওর যদি ওমেগা নাই, মানে কোনো কিছুই নাই ওর, তাইলে মানে আমরা তো জানি যে L equals to I ওমেগা। তো ওর যদি ওমেগা 0 হয়, কৌণিক বেগ নাই, তাহলে L ও 0 হয়ে যাচ্ছে। শেষ। তাহলে শূন্য থাকবে। ঠিক আছে? কৌণিক ভরবেগ 0। আচ্ছা। সো এবার যদি দেখি নিজ ঘূর্ণন অপেক্ষের সাপেক্ষে দুটি বস্তুর জড়তার ভ্রামক I, 2I যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয় তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত? আচ্ছা। সো তাহলে এখন কৌণিক ভরবেগের অনুপাত চাইছে। চাইছে কি? L1 বাই L2 চাইছে। তাই না? L1 বাই L2 চাইছে। L1 লিখি। L1 কত? L1 হলো I1 ওমেগা 1। আর L2 কত? I2 ওমেগা 2। এখন কথা হলো যে এবার বাকি তথ্যগুলো দেখি। জড়তার ভ্রামক একটা হলো I আর একটা হলো 2I। সো ধরলাম যে I1 রে আমরা I ধরলাম আর I2 কে আমরা 2I ধরলাম। যেহেতু বলা আছে। সো গেল। আর হলো তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয়। ঘূর্ণন গতিশক্তি সমান হয় তাহলে তাদের
দাঁড়াও। জড়তার ভ্রামক এত, এত, এত তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয় তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত? তাই তো? আচ্ছা ঠিক আছে। আমরা যা লিখছি, লিখছি প্যারা নাই। এখন হলো আমরা একটু দেখব। ঘূর্ণন গতিশক্তি সমান বলছে। তাহলে E1 আর E2 সমান বলছে। সো E1 মানে কি? E1 মানে হাফ I1 ওমেগা 1 স্কয়ার। ঠিক আছে? আর এটা হলো হাফ I2 ওমেগা 2 স্কয়ার। সো এখন কথা হলো হাফ, হাফ কাটাকাটি চলে গেল। আর I1 মানে তো হলো কত? I1 মানে হলো তোমার I ওমেগা 1 স্কয়ার আর I2 মানে হলো 2I ওমেগা 2 স্কয়ার। I কাটাকাটি চলে গেল। সো তার মানে ওমেগা 1 ইকুয়ালস টু √2 মানে ২ দিকে রুট করে দিলাম ওমেগা 2। √2 ওমেগা 2, তাই না? ওমেগা 1 ইকুয়ালস টু √2 ওমেগা 2। আচ্ছা, সো গেল। আ এখন কথা হলো যে এখান থেকে আমরা কি পাই যে বা এটা আমরা বলতে পারি যে ওমেগা 1 কে ওমেগা 2 দিয়ে ওমেগা 2 এদিকে নিয়ে আসো। তার মানে ওমেগা 1 বাই ওমেগা 2 ইকুয়ালস টু √2 বা √2 বাই 1 √2। আচ্ছা, গেল। সো এখন এইদিকেও তো আমরা এখানে যে করে গেছিলাম অর্ধেক একটু কাটাকাটি করি। I বাই I কাটাকাটি হয়ে গেল। সো তাহলে এখানে কি হবে? কি আসলো? হাফ, হাফ থাকলো। মানে এইটুকুতে হাফ থাকলো। 1/2 আর এদিকে আসলো ওমেগা 1 বাই ওমেগা 2। তো ওমেগা 1 বাই ওমেগা 2 এর ভ্যালু কত? √2। সো তার মানে 1/2 ইনটু √2। তো 1/2 ইনটু √2 মানে কি? এটা তো √2 ইনটু √2। সো √2 √2 কাটাকাটি চলে যাবে। সো তাহলে আল্টিমেটলি 1:√2 হবে। ঠিক আছে? L1:L2 হলো 1:√2 হবে। 1 এই যে এতখানি করলাম ম্যাথটা 1:√2 কত? গ হবে। ঠিক আছে? বাকি একটাও হবে না কিন্তু 1:√2 হবে। কোন বিন্দুর সাপেক্ষে ভরবেগের ভ্রামককে কি বলে? ভরবেগের ভ্রামককে বলা হয় তোমার আ ভরবেগের ভ্রামক। আচ্ছা, বলের ভ্রামককে বলা হয় টর্ক বা বলের বা দ্বন্দ্বের ভ্রামককে বলা হয় টর্ক। আর জড়তার ভ্রামক তো জড়তার ভ্রামক। তাহলে এখন বলা হবে এটাকে কি? বলো, কৌণিক ভরবেগ বলবে। ঠিক আছে? ভরবেগের ভ্রামককে আচ্ছা তাই তো হ্যাঁ, ভরবেগের ভ্রামককে কৌণিক ভরবেগ বলবো। ভ্রামক বলতে বুঝাইতেছে কৌণিক যে গতির ভার্সন সেই ভার্সনটা। দেখো, কৌণিক গতির ভার্সন বলতে কি বুঝাইতেছে? দেখো, ভরের ভ্রামক বা জড়তার ভ্রামক বলতে I বুঝাইতেছে। বলের ভ্রামক F থেকে T তে F থেকে টাউ তে কনভার্ট করতে বলতেছে। আর ভরবেগের ভ্রামক মানে কি? রৈখিক ভরবেগ থেকে কৌণিক ভরবেগ বলতে বলতেছে। সো ভরবেগের ভ্রামক মানে কৌণিক ভরবেগ। বলের ভ্রামক মানে কৌণিক বল। কৌণিক বল মানে কি? টর্ক। ঠিক আছে? সো এই হলো আরকি কাহিনী। সো কৌণিক গতিতে কনভার্ট করতে বলছে, কৌণিক ভরবেগ হবে। কৌণিক ভরবেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কি? কৌণিক ভরবেগ, কৌণিক বেগের মধ্যে সম্পর্ক আমরা অনেকবারই লিখলাম যে L equals to I ওমেগা। আমাদের যেরকম নরমালি হলো P equals to mv, তাই না? m এর জায়গায় তুমি I বসাও, v এর জায়গায় ওমেগা বসাও, P এর তো কৌণিক ভার্সন হলো L। সো তাহলে এটা আমরা গেল। আচ্ছা। তারপরে কৌণিক ভরবেগের রাশি কোনটা? L equals to I ওমেগা। I মানে কি? mr স্কয়ার। সো mr স্কয়ার ওমেগা দেখি mr স্কয়ার ওমেগা কোনটা? এই যে mr স্কয়ার ওমেগা। সো একটু দূরে, দূরে লেখা দেখে হয়তো চিন্তা অপরিচিত লাগতে পারে বাট এটা হলো উত্তর। আ কণার উপরে যদি টাউ শূন্য হয় কোনটা ধ্রুবক হয়? এই যে একটু আগে যেটা আমি মেস আপ করলাম। আমি টাউ ধ্রুবক দেখে ভুলে দাগায় দিছিলাম। কি বললাম? টাউ যদি ধ্রুবক হয় কৌণিক ভরবেগ সরি টাউ যদি হলো তোমার 0 হয় কৌণিক ভরবেগ চেঞ্জ হবে না, ধ্রুবক থাকবে। সো তার মানে টাউ যদি শূন্য হয়, টর্ক যদি শূন্য হয় কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে। সো ভাইয়া তখন যে মেস আপ করছে বাট ভাইয়া ভুল করে নাই। ঠিক আছে? এট লিস্ট একটু বিশ্বাস করো। আ একটি চাকার জড়তার ভ্রামক ২ কেজি মিটার স্কয়ার হলে চাকাটির ৩ মিনিটে ৩০ বার ঘুরছে। এর কৌণিক ত্বরণ কত হবে? ঠিক আছে? কৌণিক ভরবেগ কত হবে? সো তাহলে চলো দেখি। জড়তার ভ্রামক I দেওয়া আছে। কি, কি দেওয়া আছে? মিনিটে ৩০ বার ঘুরতেছে। তার মানে N দেওয়া আছে ৩০ আর T দেওয়া আছে ৬০। ওকে, মিনিট ৬০ সেকেন্ডে যেহেতু। কৌণিক ভরবেগ কত? যেহেতু কোনো একক-টেকক নাই তার মানে আমার সেকেন্ডেই নিতে হবে। কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ মানে জিজ্ঞেস করছে L কত। ঠিক আছে? তো আমরা জানি যে L equals to I ওমেগা। ভাই ওমেগা তো দেওয়া নাই। ওমেগা তো আমরা বের করতে পারি। ওমেগা equals to 2 পাই N/T, তাই না? 2 পাই N/T। সো 2 পাই N/T মানে কি? 2 পাই 30/60। সো 2 পাই 30/60। 30/60 মানে কাটাকাটি করলাম ওমেগা ইকুয়ালস টু পাই। তাহলে ওমেগা ইকুয়ালস টু যদি পাই হয় আর I ইকুয়ালস টু 2 হয় তার মানে কি? L মানে 2 পাই। সো তার মানে কত? এই যে L মানে হলো 2 পাই। কৌণিক ভরবেগ মানে 2 পাই। সো বুঝছো? না দরকার হলে একটু পজ করো দেখো। জড়তার ভ্রামকের একক কোনটা? জড়তার ভ্রামকের সূত্র যেহেতু mr স্কয়ার তার মানে কি? কেজি মিটার স্কয়ার। কেজি মিটার স্কয়ার। শেষ। জড়তার ভ্রামক নির্ভর করে কিসের উপরে? জড়তার ভ্রামক নির্ভর করে ওর অক্ষটা কোথায় আছে? মানে কোন জায়গা থেকে ঘুরতেছে একটা বস্তু, কোন জায়গা থেকে কত দূরে ঘুরতেছে। সো তার মানে আর এই বস্তুটার ভর কত, তাই না? M আর R, তাই না? আমরা তো জানি যে I equals to mr স্কয়ার। সো M মানে কি? ভর।
আর মানে কি ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব কতটুকু সেটুকু। সো আয়তন, কৌণিক বেগ এগুলো কোন কিছুর উপরেই ডিপেন্ড করে না। সো এটা হবে উত্তর। m ভরের r ব্যাসার্ধের একটা চাকতি তার কেন্দ্র দিয়ে লম্বভাবে গমনকারী কোন অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, এই চাকতির জড়তার ভ্রামক কত? একটা চাকতি আছে মনে করো এরকম। সো এই চাকতির কেন্দ্র দিয়ে এই বরাবর হলো আরকি একটা জিনিস গেল ঘুরতেছে। সো তখন এটার সূত্র আমরা মুখস্থ রাখতে হবে কিছু সূত্র। এগুলো তো তুমি পরীক্ষার হলে ইন্টিগ্রেশন করে বের করবা না। আমি সবসময় বুঝে পড়তে বলি। তাই বলে এই লেভেলে বুঝতে হবে না যে মেডিকেল ভর্তি পরীক্ষায় ইন্টিগ্রেশন করে চাকতির জড়তার ভ্রামক বের করতে হবে। ডিফারেন্সিয়েশন করে এই করতে হবে, ওই করতে হবে। সো তাহলে কি হবে? এখানে হলো এটা মনে রাখবা হাফ এম আর স্কয়ার। ঠিক আছে? এটা হলো হাফ এম আর স্কয়ার। সো একটা জিনিস শিখায় রাখি, আমরা হলো এইবার আবার একটু বুঝতে হবে। ঠিক আছে? এটা তো হাফ এম আর স্কয়ার গেল। তো এখন তোমাদের হলো প্রায়ই জিজ্ঞেস করে যে হলো মানে প্রায়ই না, একটু পরে একটা প্রশ্ন দেখবা যে অনুশীলনের একটা প্রশ্ন জিজ্ঞেস করবে যে এটা হলো কেন্দ্রমুখী অক্ষ বরাবর না যেয়ে লম্বভাবে যদি ব্যাসার্ধ দিয়ে যাই তখন আমরা কি করব? আসলে আমরা ওই যে ২ টা কি বলে এই জড়তার ভ্রামকের ২ টা উপপাদ্য পড়ি, তাই না? একটা হলো লম্ব অক্ষ উপপাদ্য আর একটা হলো সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটা তো লম্ব না, এটা পাশাপাশি সমান্তরাল। তো এখানে সমান্তরাল অক্ষ উপপাদ্য কাজ করবে। সমান্তরাল অক্ষ উপপাদ্যের আমরা সূত্রটা জানি কিনা যে IH ইকুয়ালস টু হলো তোমার I নরমাল I যেটা আছে তার সাথে হলো ওই যে যতটুকু দূরত্ব ধরো যে নতুন একটা এক্সট্রা ডিসট্যান্স হলো ধরলাম যে H। তো এই H টা হলো আবার যোগ করে দিতে হয়, MH স্কয়ার করে দিতে হয়। সো এখানে দূরত্ব কত হবে? H ইকুয়ালস টু R, চাকতির ব্যাসার্ধই তো এখানে আছে, তাই না? চাকতির ব্যাসার্ধই তো এখানে আছে। সো এখন তাহলে কি হবে? আল্টিমেটলি I প্লাস MR স্কয়ার। সো আগের থেকে I যেটা ছিল মানে এই I আবার কোনটা? এই I হলো আগে যেটা ধরছিলাম আর এই H কোনটা? এই H হলো নতুন যে তুমি সরাইতেছো। লাইক আগে যতটুকু ছিল তোমার মুখস্থ, এখন তুমি যে সরাইতেছো সেটা তুমি জাস্ট যোগ করে দিবা। ঠিক আছে? MH স্কয়ার করে যোগ করে দিবা। ওকে? সো আশা করি বুঝতেছো। ঠান্ডা মাথায় দেখো। আর মেইন ক্লাসে এটা বলা হবে। সো এখন I কত? I হলো হাফ mr স্কয়ার। I হলো mr স্কয়ার বাই 2 বা হাফ mr স্কয়ার, mr স্কয়ার বাই 2। আর এটা হলো নতুন তুমি আরো আর দূরত্ব সরাইলা, ব্যাসার্ধের দূরত্ব mr স্কয়ার। সো এটা যদি যোগ করি কত হবে? mr স্কয়ার প্লাস 2mr স্কয়ার বাই 2। এই যে তোমার সমান্তরাল অক্ষ উপপাদ্য এপ্লাই করতেছে। অর্থাৎ 3mr স্কয়ার বাই 2। সো দেখো এটা হলো কখন? যদি মাঝ বরাবর যায় হাফ mr স্কয়ার আর এই সাইড দিয়ে গেলে 3mr স্কয়ার বাই 2। ওকে? 3mr স্কয়ার বাই 2। ওকে? এখানের ক্ষেত্রে আর কি বললাম এই যে পরেরটাই দেখো যে বৃত্তাকার চাকতির ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান কত? আচ্ছা সরি, এটা সেম না। এটা আবার জিজ্ঞেস করছে কি একটু আগে আমরা যেটা করলাম সেটা হলো করলাম এই বরাবর কত ছিল। ঠিক আছে? তাই না? এই বরাবর কত ছিল। আর এখন আমরা দেখব যে একটা চাকতিকে উপর থেকে দেখতেছি। এটার এই বরাবর একটা ব্যাস বরাবর হলো এটাকে ঘোরানো হচ্ছে। একবার ঘোরানো হচ্ছে এইভাবে, আরেকবার ঘোরানো হচ্ছে এইটাতে, ঘোরানো হচ্ছে এই প্রশ্নে ঘোরানো হচ্ছে এইভাবে। ঠিক আছে? কোন কিছু কি আছে? আচ্ছা দেখি, হ্যাঁ। এবার বোতলের মুখখানি আশা করি পানি ফেলা দিব না। সো একবার এইটা ঘোরানো হচ্ছে ধরো আ এইটা হলো তোমার ব্যাস, এই ব্যাস বরাবর ঘোরানো হচ্ছে। লাইক এইভাবে ঘোরানো হচ্ছে। ঠিক আছে? এইভাবে ঘোরানো হচ্ছে। আচ্ছা দেখতে পারতেছো কিনা আমি নিজেও জানি না। আচ্ছা আর কিছু দেখতেছিও না। আচ্ছা আর এই ক্ষেত্রে ঘোরানো হচ্ছে এই বরাবর। এই বরাবর ঘোরানো হচ্ছে। ঠিক আছে? এই বরাবর। কালো তো কই গেল? আচ্ছা এইটা এই বরাবর ঘুরাইতেছে আর ওই দিকেরটা হলো এই বরাবর ঘুরাইতেছে। হ্যাঁ, এবার হয়তো দেখছো। আচ্ছা ঠিক আছে। সো তাহলে এখন আমরা দেখলাম আচ্ছা চলো শেষ। তাহলে এটা আমরা দেখলাম। তাহলে এটার উত্তর কত? ওই যে 1/4। ব্যাসার্ধ বরাবর গেলে 1/4 আর এমনি কেন্দ্র বরাবর গেলে হলো হাফ। আচ্ছা, চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে? দেখো আমরা তো জানি I এর সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি? r স্কয়ার। সো r যদি অর্ধেক করা হয়, r/2 করা হয়, r/2 করা হলো তাহলে I কত হবে? I হয়ে যাবে আল্টিমেটলি হলো 1/4 হয়ে যাবে। I হয়ে যাবে 1/4, তাই না? I হয়ে যাবে 1/4। এটা যদি হাফ করা হয় এটা হয়ে যাবে 1/4। মানে 1/4 হয়ে যাবে। আচ্ছা। দৃঢ় বস্তুর গতিশক্তি আর জড়তার ভ্রামকের অনুপাত কত? আচ্ছা। আ গতিশক্তি লিখি, গতিশক্তি হলো E ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হাফ I ওমেগা স্কয়ার। সো এখন প্রশ্ন করছে যে সমকৌণিক বেগ। আচ্ছা ঠিক আছে। গতিশক্তি আর জড়তার ভ্রামকের অনুপাত কত? গতিশক্তি কত? গতিশক্তি হলো E আর জড়তার ভ্রামক হলো I। তো I কে এদিকে নিয়ে আসি। এটা চাইছে। তাই না? আমার যা চাইছে আমি সূত্র থেকেই পেয়ে যাবো। E কে I দিয়ে ভাগ করতে বলছে। E কে I দিয়ে ভাগ করলে কত হয়? হাফ ওমেগা স্কয়ার। সো এখন জিজ্ঞেস করছে সমানুপাতিক, সমানুপাতিক, সমানুপাতিক। কে কার সমানুপাতিক? তার মানে এই যে হাফ তো ধ্রুবক, এটা উঠায় দিলে কি হবে? দেখি তাহলে কার সমানুপাতিক হয়? E বাই I হলো কৌণিক বেগের সমানুপাতিক? উহু। কৌণিক বেগের বর্গের সমানুপাতিক? ইয়েস। কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। ইয়েস। রৈখিক বেগের সমানুপাতিক? না। রৈখিক বেগের বর্গের সমানুপাতিক? রৈখিক বেগের বর্গের সমানুপাতিক হয় বাট আমরা ওটা নিব না। ঠিক আছে? সো খ হবে এখানকার উত্তর। আচ্ছা। জড়তার ভ্রামকের মাত্রা কোনটি? জড়তার ভ্রামকের মাত্রা হলো আমরা জানি জড়তার ভ্রামকের একক কি? কেজি মিটার স্কয়ার। কেজি মিটার স্কয়ার মানে ml স্কয়ার। ml স্কয়ার। ওকে? সো সূত্র পারলে সবকিছু পারবা। চক্রগতির ব্যাসার্ধ কোনটা? আমরা জানি চক্রগতির ব্যাসার্ধ হলো দিয়ে করে mk স্কয়ার। তো আল্টিমেটলি হলো যেহেতু k বাইর করতে বলছে, m দিয়ে i কে ভাগ করে দাও, দিয়ে রুট করে দাও। সো রুট i বাই m, রুট i বাই m কত? গ। ঠিক আছে? রুট i বাই m হলো গ। এবার যদি আসি ঘূর্ণন গতিশক্তি E, জড়তার ভ্রামক I, কৌণিক বেগ এত, মধ্যবর্তী সম্পর্ক কত? ইকুয়ালস টু হাফ I ওমেগা স্কয়ার।
ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কয়ার। ঠিক আছে? ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কয়ার। এবার যদি দেখি জড়তার ভ্রামক কোনটির উপর নির্ভর করে? জড়তার ভ্রামক হলো নির্ভর করে হলো কোনটির উপর? জড়তার ভ্রামক নির্ভর করে জড়তার ভ্রামক জিনিসটাকে আগে লিখি। I ইকুয়ালস টু mr স্কয়ার। সো ঘূর্ণন গতিশক্তি না, ব্যাসার্ধ না, কৌণিক ত্বরণ না, বস্তুর ভরের বন্টন। মানে যত দেখবা যে আ চাকতির ক্ষেত্রে একরকম জড়তার ভ্রামক হচ্ছে, তারপরে রিং এর ক্ষেত্রে আরেক রকম হচ্ছে। আরেকটা বস্তু ঘুরাইলে আরেক রকম হচ্ছে। সিলিন্ডারের মধ্যে আরেক রকম হচ্ছে। সো ভরের বন্টনের উপর নির্ভর করে। এটা বইতেই লেখা আছে। দ্বন্দ্বের ভ্রামকের মাত্রা সমীকরণ কোনটা? দ্বন্দ্বের ভ্রামক বা বলের ভ্রামক মানেই আমি বলছি টাউ। টাউ মানে কি? টাউ মানে হলো r ক্রস f। r ক্রস f যদি হয়, r এর যদি হলো একক হয় নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এইখানে আর এক্সট্রা যোগ করো। তো তাহলে কি হচ্ছে? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এবার যদি এইটার যদি তুমি হলো বের করো, তাহলে m l স্কয়ার t ইনভার্স 2। তো m l স্কয়ার t ইনভার্স 2 কোনটায় আছে? গতে আছে। বের করতে লাগলো 10 সেকেন্ড। আর একেবারে সিওর হয়ে তুমি দাগাইলা। পরীক্ষার হলে একটা কনফিডেন্স আসবে যে আমি 100% সিওর হয়ে দাগাইছি। আচ্ছা, বৃত্তাকার চাকতির পৃষ্ঠের অভিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষে চাকতির বেগ জড়তার ভ্রামক কত? এই যে দেখো পেয়ে গেছি। বৃত্তাকার চাকতি অভিলম্বভাবে কিন্তু স্পর্শকের সাপেক্ষে। ও আচ্ছা, এই বরাবর। মানে আচ্ছা, টাচই করাই নাই। আচ্ছা সরি। এই বরাবর জড়তার ভ্রামক নিচের কোনটা? কি শিখাইলাম? এটা যদি হয় হাফ mr স্কয়ার, এটা যদি হয় হাফ mr স্কয়ার, এর সাথে নতুন করে আরেকটা mr স্কয়ার যোগ করো। যেহেতু সমান্তরাল অক্ষ উপপাদ্য, তাহলে হিসাব করে দেখবা 3/2 mr স্কয়ার আসতেছে। দেখি কোনটা 3/2 mr স্কয়ার? যে প্রথমটাই হলো 3/2 mr স্কয়ার, এটা হলো কথা। শিখাইছি না সমান্তরাল অক্ষ উপপাদ্য? এরপরে সরু আর সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষ। তার মানে এটার সাথে জড়তার ভ্রামক এবং ওই দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে একবার, তার মানে একবার আমার করা লাগতেছে এইভাবে, একবার হলো এক প্রান্ত দিয়ে গেলে হলো সেটা বের করা লাগতেছে। আর দ্বিতীয় কেসে বলতেছে যে একবার মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে একটা আরেকটার কত গুণ, ঠিক আছে? এইটার এইটার কত গুণ এইটা। ঠিক আছে? তাহলে এইটার ক্ষেত্রে সূত্র কত? দেখো। আ একটা জিনিস যদি সাইডে থাকে, এর দেখে এতখানি ভারী অংশ পুরা ফুল ভারীটুকু আমার ঘুরাইতে হবে। বিশাল কষ্ট করে ঘুরাইতে হবে। ঠিক আছে? মনে করো ঘুরাইতেছি। আচ্ছা। সো তাহলে এইখানে আসলে এইটার ক্ষেত্রে আয়ের সূত্র কোনটা? আমরা তো এই যে কনফিউজড হয়ে যাই যে 12 দিয়ে ভাগ করব নাকি হলো আ দিয়ে ভাগ করব, ৩ দিয়ে ভাগ করব। ভাই এটা তো ঘুরাইতে হচ্ছে না কষ্ট, আয় বেশি হবে। মানে কম সংখ্যা দিয়ে ভাগ করবা। আয় বড় রাখতে হবে এই ক্ষেত্রে। আয় বড় রাখতে হলে নিচে ছোট সংখ্যা দিতে হবে। আর এটা তো মাঝখানে খালি এইটুকু ঘুরাইলেই কাজ হয়ে যাচ্ছে। দেখো লজিকটা বুঝতেছো? যখন সাইডে থাকে পুরাটা ভার তোমার ঘাড়ে, তোমার শক্তি দিয়ে ঘুরাইতে হবে। আর এই ক্ষেত্রে অর্ধেক ভার ঘুরাইতে হবে। সো এই ক্ষেত্রে তোমার আয় আসবে কত? আয় আসবে হলো ml স্কয়ার 12। তোমাদের শিশির ভাই একটা টেকনিক শিখাইছিল এটাতে, যেটা আমি নিজে মেডিকেল প্রিপারেশন হয়ে এটা আমি লজিক্যালি পড়তাম যে আচ্ছা এটা ঘুরাইতে বেশি শক্তি লাগবে, এটা ঘুরাইতে কম শক্তি লাগবে। আর তোমাদের শিশির ভাই একটা নিজে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন হয়ে ও আবার আরেকটা সুন্দর টেকনিক ইউজ করত। প্রান্ত, তো প্রান্ত দিয়ে গেলে দিয়ে ৩। ঠিক আছে? যদি তোমরা যেটা খুশি সেটা করো পরীক্ষার হলে কোনো সমস্যা নেই। আচ্ছা। সো প্রান্ত দিয়ে ৩। এবার আসি যে এই ২ টার মানে এইটার কত গুণ? দেখো তাহলে তুমি বুঝেই যাচ্ছ যে হলো আ এইটা ইকুয়ালস টু আসলে এইটা ইকুয়ালস টু কি জানো? এটারে আমরা ধরলাম I2, এটারে ধরলাম I1। ঠিক আছে? তার মানে I1 ইকুয়ালস টু তোমার হলো I2 মানে ml²/12 এর সাথে যদি আমরা কত গুণ করি তাহলে ml²/3 আসবে। ৪ গুণ করি। সো তার মানে আমি বলতে পারি না যে এটার ৪ গুণ মানে I2 এর ৪ গুণ। ঠিক আছে? I2 এর হলো ৪ গুণ হলো তোমার কি বলে I1। সো তাহলে উত্তর হবে কত? জড়তার ভ্রামকের কত গুণ? ৪ গুণ। ঠিক আছে? মধ্যবিন্দুগামী জড়তার ভ্রামকের ৪ গুণ। ঠিক আছে? প্রশ্নটা ভালো করে পড়তে হবে যে কে কার গুণ চাইছে। নাইলে কিন্তু প্রশ্ন আবার উল্টায় গেলে কিন্তু 1/4 গুণ হয়ে যেত। ঠান্ডা মাথায় প্রশ্ন দেখো। আচ্ছা, একটি চাকার ভর এত, জড়তার ভ্রামক এত, জড়তার ভ্রামক কত? ভাই সহজ জিনিস ১০ আর ০.৫ স্কয়ার mr স্কয়ার। সো mr স্কয়ার যদি হয় তাহলে m কত? ১০। ঠিক আছে? m কত? ১০ আর কত? ০.৫ স্কয়ার, ০.৫ স্কয়ার বাই আমাদের হাতে ক্যালকুলেটর নাই। স্কয়ার লিখে আমাদের কোনো লাভ নাই। ০.৫ ইনটু ০.৫। ০.৫ ইনটু ০.৫ মানে কত? ১০ এর সাথে ০.৫ গুণ করি ৫ হলো। ৫ এর সাথে ০.৫ গুণ করব। ৫ ৫ = ২৫, এক ঘর আগে দশমিক বসায় দিব 2.5। সো 2.5 এই যে ভাই ঢ্যাং ঢ্যাং করে দাগায় দিলে গুড বাই, টাটা, খতম। ঠিক আছে? শেষ। আর এটা হলো 2.5 এককটা দেখে দাগাবা। ঠিক আছে? আচ্ছা। একটি সরু সুষম দণ্ডের দৈর্ঘ্য L দেওয়া আছে ২ মিটার, ভালো কথা। ভর M দেওয়া আছে ১২ কেজি, তাইলে ভালো কথা। মধ্যবিন্দু দিয়ে এর দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী। মধ্যবিন্দু, তার মানে প্রান্ত দিয়ে যায় নাই ৩ হবে না। মধ্যবিন্দু দিয়ে গেছে 12 থাকবে। 1 সামথিং বাই 12 হবে। এই সূত্র এখানে কাজে লাগবে। ml²/12 সূত্রটা কাজে লাগবে। এর জড়তার ভ্রামক কত? তো তাইলে এই যে এই সূত্র আমি বসায় দিই। ঠিক আছে? এই সূত্র আমি বসায় দিই। I ইকুয়ালস টু M হলো ১২, L হলো 2 স্কয়ার। ঠিক আছে? 2 স্কয়ার বাই 12।
সো তার মানে আল্টিমেটলি গেল। তাহলে উত্তর আসবে কত? ৪, ৪ কেজি মিটার স্কয়ার। সো গ হবে উত্তর। বাট তোমাদের তপন স্যারের বইতে এটা ঘ দেওয়া। এই যে দেখো লিখেই দিছি আমরা ডিসক্লেইমার যে ভাই বইতে ঘ দেওয়া। তুমি নিজ দায়িত্বে রিস্ক নিয়ে গ দাগাইতে পারো। যেহেতু এগুলো ম্যাথমেটিক্যাল ভুল, ম্যাথমেটিক্যাল ভুলগুলো সঠিকটাই দাগানো ভালো। ঠিক আছে? যেটা একেবারে বোঝাই যাচ্ছে। এবার চলো দেখি একজন নৃত্যশিল্পী এত কাজ করতেছে ২০ রেডিয়ান পার সেকেন্ডে কৌণিক বেগে ঘুরতেছে। সো তার মানে আমাদের একটা ওমেগা আছে ২০ রেডিয়ান পার সেকেন্ডে ঘুরতেছিল ওমেগা 1। ঠিক আছে? এখন ঘুরতে এর কৌণিক বেগ পরিবর্তন করে 10 রেডিয়ান পার সেকেন্ড হয়ে যায়। তার মানে ওমেগা 2 হয়ে গেল 10 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা। তার জড়তার ভ্রামক নতুন জড়তার ভ্রামক কত হবে? সো আগে ছিল মনে করো I1 I1 ওমেগা 1। তো তোমরা জানো কিনা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি ওই রৈখিক ভরবেগের মতনই। আর এটা হয়ে গেল I2 ওমেগা 2। সো এখন I1 আর I2 তো চেঞ্জ হচ্ছে না। I তো I এর মতনই আছে। এটা নিয়ে কি হ্যাঁ, আচ্ছা সরি। হুম। I চেঞ্জ হবে। হ্যাঁ, I চেঞ্জ হবে। সো এখন দেখো তাহলে আগে ছিল কত? আগে ছিল ২০। ঠিক আছে? ২০। আর এখন কত? I2 হলো এখন হয়ে গেছে ১০। তাহলে এই ২০ এদিকে নিয়ে আসলাম। কত হলো? বা ১০ দিয়ে আমরা কাটাকাটি করে ফেলি। এদিকে তাহলে ২ থাকলো। তার মানে আসলে আল্টিমেটলি I2 ইকুয়ালস টু কত জানো? I2 ইকুয়ালস টু এদিকে ২ থেকে যাচ্ছে 2I1। সো তার মানে কি আগের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে। আগের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে। সো কোনটা হবে? আগের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে। নতুন যে জড়তার ভ্রামক সেটা আগের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে? 2I হয়ে যাবে। পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ কত? বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ। চাকতির আগে হলো ইয়েটা লিখে I কত? চাকতির I হলো তোমার mr স্কয়ার। ঠিক আছে? আ mr স্কয়ার বাই 2। চাকতির R হলো কেন্দ্রগামী ইয়ে হলো mr স্কয়ার বাই 2 হাফ mr স্কয়ার। সো এখন এর যদি আমি ইয়ে বের করতে চাই, k বের করতে চাই, তাহলে k বের করতে হলে এটা হলো তো k হয় mk স্কয়ার এইভাবে হিসাব করতে হয়। সো কাটাকাটি চলে গেল। k স্কয়ার আমি রুট করে দিলাম। রুট করে দিলে তো 1 বাই রুট 2 হয়ে গেল। আর ওইদিকে r স্কয়ারকে রুট করলে r হয়ে গেল। সো দেখি r/√2 কত? গ। k equals to r/√2 আগে তুমি জড়তার ভ্রামক যদি জানো তাহলে এটা পারবা। আচ্ছা এবার আসি কোন বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে কিসের উপরে? জড়তার ভ্রামক অল্প একটু আছে আর প্রশ্ন। জড়তার ভ্রামক নির্ভর করতেছে তো ওর হলো ভর আর ঘূর্ণন অক্ষের উপরে এটা তো আমরা পড়লামই। আচ্ছা এরপরে যদি আসি সমকৌণিক ঘূর্ণন আচ্ছা গতিশক্তি কেমন? সমকৌণিক বেগ ওমেগা এটা হলো ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণন গতিশক্তি কেমন? ঘূর্ণন গতিশক্তি হলো E। সো E ইকুয়ালস টু হাফ I ওমেগা স্কয়ার। ঠিক আছে? হাফ I ওমেগা স্কয়ার। তার মানে আসলে কি E এর সাথে কার সম্পর্ক? ওমেগার সম্পর্ক হলো সমানুপাতিক বর্গের সমানুপাতিক। আ ওমেগার সম্পর্ক চাইছে? না। এই যে আমি অপশন পড়ি নাই দেখে ভুল হয়েছে। জড়তার ভ্রামকের সম্পর্ক চাইছে। সো জড়তার ভ্রামকের সম্পর্ক কেমন আবার? লিখতে পারি সমস্যা নেই। জড়তার ভ্রামকের সম্পর্ক হলো ডিরেক্ট সমানুপাতিক কোনো বর্গ-টর্গ না। তাহলে জড়তার ভ্রামকের সমানুপাতিক ঘূর্ণন গতিশক্তি হলো জড়তার ভ্রামকের সমানুপাতিক। ঠিক আছে? জড়তার ভ্রামকের সমানুপাতিক। ওকে? ওকে। এত একটি চাকা প্রতি মিনিটে ৬০২ বার ঘুরে চাকাটির জড়তার ভ্রামক কত? আচ্ছা দেখো গতিশক্তি দেওয়া আছে, দেওয়া আছে। আ প্রতি মিনিট তার মানে আমি এখান থেকে খুব সহজেই আচ্ছা ইয়ে বের করে ফেলতে পারবো। আ n দেওয়া আছে ৬০২ বার। সো ওমেগা বের করে ফেলতে পারবো। দেখেই বোঝা যাচ্ছে চাকাটির জড়তার ভ্রামক কত? I বের করতে হবে। I বের করতে হবে। I equals to হট বের করতে হবে। আচ্ছা ঠিক আছে। আমরা জানি যে E equals to half I ওমেগা স্কয়ার। E equals to half I ওমেগা স্কয়ার। এখন কথা হলো যেহেতু আমার E দেওয়া আছে আর ওমেগা বের করতে পারবো। ওমেগাটা চলো বের করি। ওমেগা equals to 2 পাই ৬০২ বাই হলো ৬০। আচ্ছা, যেহেতু আমার ক্যালকুলেটর নেই আমি কেটে দিয়ে এটা ডিরেক্ট ১০ লিখে দিই। সো 20 পাই। ঠিক আছে? 20 পাই লিখলাম 20 পাই। আর এইদিকে হলো তাহলে ওমেগা স্কয়ার মানে হলো 20 পাই। আচ্ছা, এইটাও দশমিকে কি অনেক কাছাকাছি আছে? না, অনেক কাছাকাছি নাই। আচ্ছা চলো একটু তাও ট্রাই করি। যেহেতু আমি অপশন চেক করলাম যদি বেশি কাছাকাছি থাকতো আমি ট্রাই দিতাম না। যেহেতু বেশি কাছাকাছি নাই আমি চলো একটু ট্রাই দিব। সো E এর ভ্যালু কত? E এর ভ্যালু হলো ২৪০০। আমরা এখান থেকে এখন করতেছি। E এর ভ্যালু হলো ২৪০০। হাফ তো হাফ। I বের করতে হবে। ওমেগা কত আছে? ওমেগা হলো 20 পাই আছে। তো 20 পাই স্কয়ার। সো ভালো কথা। এখন তাহলে I এর ভ্যালু বের করে I এর ভ্যালু বের করতে চাইলে ২ এইদিকে গুণ হয়ে যাবে। আর 20 পাই স্কয়ার নিচে ভাগ হবে। সো ২ গুণ হলে কত হবে? ৪৮০০ হয়ে যাবে। আর 20 পাই ইনটু 20 পাই। যেহেতু আমরা এখানে ক্যালকুলেটর নাই সো 20 ইনটু 20 পাই ইনটু 20 পাই। সো কাটাকাটি যদি করি তাহলে ০ কাটলাম, ০ কাটলাম। ২ দিয়ে ভাগ করলে ২৪ হয়। আবার ২ দিয়ে ভাগ করলে কত হয়? ১২ হয়। ঠিক আছে? সো তার মানে এখন আমার ১২ কে পাই স্কয়ার দিয়ে ভাগ করতে হবে বা ১২ কে ২ টা পাই দিয়ে ভাগ করতে হবে। পাই এর ভ্যালুটাও লিখে ফেলি যেহেতু আমার বের করতেই হবে ৩.১ ৪ আর দিলাম না ৩.১ তো ৩ দিয়ে আসলে মোটা কথা ৩ দিয়ে ভাগ করতে হবে। ৩ দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে? ৪ আর এটাও যদি ৩ দিয়ে ভাগ করি তাহলে ১ পয়েন্ট সামথিং ১.3333 এরকম আসে। সো মানে আমি ডিরেক্ট ৩ দিয়ে ভাগ করলাম। দেখো কেন ৩ দিয়ে ভাগ করলাম? কারণ আমার হলো আ কি বলে
সবগুলোই বেশ দূরে আছে। সো ১ এর ঘরে ১ এর থেকে অল্প একটু বেশি একটা রেজাল্ট আসবে। সো আসলে কোনটা হবে জানো উত্তর? যে আমি ঠিক কেন ট্রাই করলাম যে সবগুলো অপশনই মোটামুটি দূরে আছে। যদিও ১ম অপশন ২ টা কাছাকাছি। বাট যেহেতু বাকিগুলা তাও একটু দূরে আছে এইজন্য আমি ট্রাই করলাম। ঠিক আছে? সো তাহলে গ হবে এখানকার উত্তর। ঠিক আছে? গ হ হুম, 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 হুম। দেখি তো। গ হবে এখানকার উত্তর। ১ সেকেন্ড। তোমরা তাহলে থাকোই, হোল্ডেই থাকো। আমারটাই ঠিক হয়েছে আমি মোটামুটি সিউর। চলো এটা একটু জাস্ট ভাগটা করে দেখি ক্যালকুলেটর দিয়ে যে আমরা ঠিক আছি কিনা। ২৪০০ জুল গতিশক্তি একটা চাকার প্রতি মিনিটে কত হচ্ছে? ৬০২ বার ঘুরলো। ৬০২ বার ঘুরে। আমি কি কিছু ভুল করতেছি? চাকাটির জড়তার ভ্রামক কত বিশিষ্ট? আমরা কি কিছু ভুল করতেছি কিনা চলো দেখি। আহ হুম, 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 হুম। না, আমরা ঠিকই করছি। তাই না? আমাদের ঠিকই আছে না? হ্যাঁ, ঠিক আছে। এটাই হবে উত্তর। ঠিক আছে? বইতে উত্তর হয়তো আমাদের এখানে হয়তো স্লাইডে উঠাইতে ভুল হয়েছে। বইতে উত্তর ভুল থাকার কথা। ইসাক স্যারের বইতে আবার ভুল থাকেও কিছু ক্ষেত্রে। আমাদের উত্তর ঠিকই আছে 1.2 হবে। ঠিক আছে? 1.2 হবে। সো হ্যাঁ, 1.2 হবে। ওকে। আচ্ছা চলো এবার তাহলে দেখি আহ একটি লৌহ বলয় একটি আনুভঙ্গের মসৃণ তলে সমকোণিক বেগে গড়িয়ে চলছে। এর হলো ভর m এবং ব্যাসার্ধ যদি r হয়, বলয়টির মোট গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা আমরা জানি যে একটা বলয় বা না জানলে জেনে রাখো, একটা বলয় যখন ঘুরতে থাকে, একটা কিছু ঘুরতেছে, ঘুরতে যাইতেছে। তাহলে এর ঘূর্ণন গতিশক্তি আছে, ঠিক আছে? এর ঘূর্ণন গতিশক্তি আছে। আবার এর হলো আ চলন গতিশক্তি আছে, রৈখিক গতিশক্তি আছে। ঠিক আছে? রৈখিক গতিশক্তি আছে। সো ঘূর্ণন আর রৈখিক ২ টা গতিশক্তিই আছে। সো ঘূর্ণন গতিশক্তি, রৈখিক গতিশক্তি। এখন চলো দেখি ঘূর্ণন গতিশক্তির আমরা যদি ফর্মুলা লিখি তাহলে কত হবে? যেহেতু এটা হলো সমকৌণিক বেগ, তার মানে ওমেগা দেওয়াই আছে, 1/2 I ওমেগা স্কয়ার। এখন কথা হলো রৈখিক গতিশক্তি মানে কি? রৈখিক গতিশক্তি মানে হলো 1/2 mv স্কয়ার, তাই না? 1/2 mv স্কয়ার, তাই না? রৈখিক গতিশক্তি। সো এখন 1/2 I ওমেগা স্কয়ার, I এর ভ্যালু যদি আমরা বসায় দিই, I এর ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে কি হবে জিনিসটা দেখতে জানো? I এর ভ্যালু যদি বসাই তাহলে দেখতে হবে 1/2 mr স্কয়ার ওমেগা স্কয়ার, তাই না? এটা হবে। আর v মানে কি? v মানে তো আমরা জানি v মানে ওমেগা r। তাহলে v এর জায়গায় ওমেগা r বসায় দাও। সো v এর জায়গায় যদি ওমেগা r বসাই তার মানে হলো ওমেগা r হোল স্কয়ার। সো তার মানে কি আল্টিমেটলি 1/2 m ওমেগা স্কয়ার r স্কয়ার। সো দেখছো ঘুরায় ফিরায় একই জিনিস আসলো ২ টা। সো এই ২ টা যদি তুমি যোগ করো, তাই না? আমার তো আল্টিমেটলি ঘূর্ণন আর রৈখিক ২ টা মোট করা লাগবে। সো ২ টা যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 1/2 অফ সামথিং mr স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস 1/2 mr স্কয়ার ওমেগা স্কয়ার। কত আসবে? 1/2 যোগ করলে ফুল 1 হয়ে যাবে। সো লাইক mr স্কয়ার ওমেগা স্কয়ার চলে আসবে, mr স্কয়ার ওমেগা স্কয়ার। সো তাহলে mr স্কয়ার ওমেগা স্কয়ার। ঠিক আছে? mr স্কয়ার ওমেগা স্কয়ার। আচ্ছা গেল। সো এবার আসি যে একটা চাকার জড়তার ভ্রামক ১০ কেজি মিটার স্কয়ার, এটা রেডিয়ান হলে তো কৌণিক ত্বরণ করতে কত টর্ক প্রয়োগ করতে হবে? আচ্ছা। আর টর্ক প্রয়োগের সূত্র না পারলে F দিয়ে আগে করে নিবা। না আমি পারি। সো আমরা জানি। সো চলো দেখি। মেইন ক্লাস করে আসলে পারবা তোমরাও। সো জড়তার ভ্রামক দেওয়া আছে I আলফা, তাই না? F ইকুয়ালস টু m এ যেরকম হয়, তাহলে F এর জায়গায় আমরা টাউ বসাইছি, m এর জায়গায় আমরা I বসাইছি, এর জায়গায় আমরা আলফা বসাইছি। সো তাহলে এখন কথা হবে টাউ বের করতে বলছে ১০ ইনটু ১০ ভাই এককটা খেয়াল রাখো। একক কারোরটাই চেঞ্জ করে নাই ১০০, তাহলে ১০০ ঠিক আছে। খ ওকে। এবার চলো দেখি টর্কের একক কি? টর্কের একক হলো যেহেতু টাউ ইকুয়ালস টু r ক্রস f, তার মানে কি? নিউটনের সাথে একটা মিটার গুণ হইছে। সো নিউটন মিটার কি আছে অপশনে? নিউটন পার মিটার আছে ভাই দিব না। এটা অবশ্যই ভুলেও দিব না। নিউটন মিটার মানে আসলে জুল কিন্তু। এই যে কারণ যেহেতু হলো W F ডট S, তাই না? তাহলে F ডট S মানে কি? নিউটন মিটার। নিউটন মিটার মানে কাজের একক জুল। সো তাহলে এটারে নিউটন মিটারকে জুলও বলা যায়। সো তাহলে খ হলো উত্তর। খ হবে এখানকার উত্তর। ওকে। এবার যদি দেখি টর্কের অপর নাম কি? টর্কের অপর নাম বলছে এটা ঘূর্ণন বল বলে। ঠিক আছে? ফোর্স বাট যেটা ঘূর্ণন হচ্ছে, ঘূর্ণায়নশীল আছে। ঠিক আছে? তাহলে ঘূর্ণন বল বলে। আচ্ছা, এগুলোর আমরা সূত্র জানি R ক্রস F হবে আর R ক্রস P হবে। ঠিক আছে? ও আচ্ছা সরি। আমি এটা যদি দাগায় দিয়ে থাকি তাহলে কপালে দুঃখ ছিল আমার। ওকে। আগে কোনটা বলছে? কৌণিক ভরবেগ, ভরবেগ আগে বলছে।
ওহ মাই গড! আমি আরেকটু হলে ভুল করতেছিলাম। আর টর্ক পরে বলছে। সো এখানে কিন্তু টর্ক আগে আছে, ভরবেগ পরে আছে। তো এটা দিলে দিলেই আমি শেষ হয়ে যাইতাম। ঠিক আছে? ভাই ভুল করো না। ভাইয়া তাড়াতাড়ি শেষ করার জন্য আরকি ভুল-টুল করে ফেলছে। ভুল করো না তুমি। ঠিক আছে? আগে ভরবেগ চাইছে, কি চাইছে আগে প্রশ্নটা পড়ো ভালো করে। আমি প্রশ্নই পড়ি নাই। কোনটি ধ্রুবক হলে কোনটি কণার উপর প্রযুক্ত টর্ক শূন্য হবে? এই যে ভাই, টর্ক শূন্যের সাথে কার সম্পর্ক আছে? টর্ক শূন্যর সাথে সম্পর্ক হলে L এর। টর্ক শূন্য হলে L ধ্রুবক হবে। ঠিক আছে? এটা শূন্য হলে এটা ধ্রুবক হবে। সেম ভাবে F যদি শূন্য হয়, P হলো ধ্রুবক হবে। ঠিক আছে? মনে আছে? মনে থাকে যেন। আমি এটা যে মেস আপ করে ফেলছিলাম একটু। সো তার মানে কি? টর্ক যেহেতু শূন্য, কৌণিক ভরবেগ হলো ধ্রুবক হবে। কৌণিক ভরবেগ ধ্রুবক হবে। নিচের কোন সম্পর্কটি সঠিক? L equals to 9 আনা, L equals to 9 আনা, L equals to R cross P, yes এটা। ঠিক আছে? এটা হলো সঠিক সূত্র। ঠিক আছে? এরপরে যদি আসি টাউ এটা আলফার মধ্যে সম্পর্ক কি? টাউ equals to I alpha। টাউ equals to I alpha। F equals to M এর মতো, M এর জায়গায় জড়তার ভ্রামক বসাও, এর জায়গায় আলফা বসাও। কেন্দ্রমুখী বলের রাশিমালা mv স্কয়ার বাই r। ঠিক আছে? mv স্কয়ার বাই r, m ওমেগা স্কয়ার r। ২ টা সূত্র আছে। সো ওমেগা স্কয়ার r তো নাই, mv স্কয়ার r। সাইকেলের বেগ চাকার বেগের ঘর্ষণের মধ্যে ভাই যেকোনো জায়গায় মনে রাখবা সাইকেল সামনের দিকে আগাচ্ছে, ঘর্ষণ সবসময় বিপরীত দিকে কাজ করে। সো ঘর্ষণ অলওয়েজই বিপরীত দিকে কাজ করে। বিপরীত দিক মানে ১৮০ ডিগ্রি। ঠিক আছে? ১৮০ ডিগ্রিতে কাজ করবে। রেলপথ যেখানে বেঁকে গেছে সেখানে বাইরের দিকে একটু উঁচু করা হয়। যেন ঘুরতে পারে একটু একদিক উঁচু করা হয়। দেখো রেল লাইন একদিক উঁচু করা হয়। কারণ কি? এইদিকে যেন বলটা কাজ করে। তার মানে কি? এইদিক মানে কি? কেন্দ্রের দিক। সো কেন্দ্রমুখী বলের জন্য একদিক উঁচু করা হয়। মেডিকেলের বিগত বছরের প্রশ্ন, সহজ প্রশ্ন। আচ্ছা, এবার যদি আসি কেন্দ্রমুখী বলের রাশিমালা কোনটা? আমরা কেন্দ্রমুখী বলের রাশিমালা জানি ওই mv স্কয়ার r। তো mv স্কয়ার বাই mv স্কয়ার r অথবা m ওমেগা স্কয়ার r। সো এখানে কোনটা আছে চলো দেখি। m ওমেগা স্কয়ার mv স্কয়ার বাই r, আ সবগুলোই তো আছে m ওমেগা স্কয়ার r mv স্কয়ার বাই r। আচ্ছা, এখন সমস্যা হলো যে আমাদের দেখতে হবে যে ওই ভেক্টরের সাইন গুলো ঠিকঠাক দেওয়া আছে কিনা। সবই তো দেখে মনে হচ্ছে যে আরে ঠিকঠাক। ঠিক আছে? যেরকম এখানে দেখো ভেক্টরের সাইন দেওয়া নাই, এখানেও ভেক্টরের সাইন দেওয়া নাই। ঠিক আছে? এই ২ টাতে আছে ভেক্টরের সাইন দেওয়া, কিন্তু আবার একটাতে মাইনাস নিয়ে ঝামেলা আছে। তো কেন্দ্রমুখী বল যেহেতু কেন্দ্রমুখী বল সবসময় ভিতরের দিকে কাজ করে, এটা হলো মাইনাস সাইনটা দিতে হবে আরকি। ঠিক আছে? হ্যাঁ, মাইনাস m ওমেগা স্কয়ার r, যেহেতু আমাদের ভেক্টরের সাইন দিচ্ছি মাইনাস m ওমেগা স্কয়ার r দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আর বাকি ২ টা বাদ গেছে r এর জন্য। একটা বালতিতে কিছু পরিমাণ পানি নিয়ে r ব্যাসার্ধের বৃত্তপথে উলম্ব তলে ঘোরানো হচ্ছে, কত হলে বের হবে না। ঠিক আছে? খুবই সহজ জিনিস আমরা বুঝছি। দেখো, একটা বালতি নিয়ে তুমি এইভাবে ঘুরাইতেছো, এইভাবে ঘুরাইতেছো। সো তার মানে কি? এই বরাবর বালতিটা ঘুরতেছে। বালতিটা ধরো একবার এখানে ছিল, বালতির মধ্যে মনে করো যে পানি আছে। ঠিক আছে? বালতির মধ্যে মনে করো পানি আছে, বালতিটা এখানে একবার ছিল। যে বালতিটা তুমি ঘুরায়ে উপরে নিয়ে গেছো। এখন জিজ্ঞেস করছে যে উপরে যাওয়ার পরে এই কতটুকু বল থাকলে, যে উপরে যাওয়ার পরে কতটুকু বল থাকলে এই পানিটা পড়বে না। ঠিক আছে? উপরে যাওয়ার পর কতটুকু বল থাকলে পানিটা পড়বে না। কেন্দ্রবিমুখী বল কত থাকবে? মানে তার মানে কি আমাদের এখন এনশিওর করতে হবে যে এইদিকে বল এতটুকুই আছে যেন এইদিকে যেটুকু ওর ওজন কাজ করতেছে সেই ওজনটুকুর যেন বিপরীত ক্রিয়া করতে পারে। এইটুকু আমাদের মিনিমাম থাকতে হবে। ঠিক আছে? সো ওজন ওর কত? পানি ধরলাম, পানি আছে কতটুকু? পানি ধরলাম আছে m গ্রাম। তাহলে m কেজি যদি পানি থাকে তাহলে অভিকর্ষ ত্বরণ কত? mg। তার মানে নিচের দিকে যে বলটা কাজ করতেছে সেটা হলো mg। তাহলে উপরের দিকে যেই কেন্দ্রবিমুখী বল সেটা কত? উপরের দিকের কেন্দ্রবিমুখী বল হলো mv স্কয়ার বাই r। সো এখন আমাদের এনশিওর করতে হবে যে এই mg আর mv স্কয়ার বাই r যেন সমান হয়। তাহলেই আমরা যা চাচ্ছি প্রশ্নের শর্ত ফিল আপ করতে পারবো। কেটে ফেলো, তাহলে আর কি থাকে? আর এদিকে গুণ করে দাও। তার মানে ভি স্কয়ার ইকুয়ালস টু জিআর। ভি স্কয়ার ইকুয়ালস টু যদি জিআর হয় বা আরজি হয় তাহলে ভি ইকুয়ালস টু কত? ভি ইকুয়ালস টু রুট ওভার জিআর। ভি ইকুয়ালস টু রুট ওভার জিআর। সো কোনটা? ভি ইকুয়ালস টু রুট ওভার জিআর, গ। ঠিক আছে? গ হবে এখানকার উত্তর। লজিক বুঝছো যে নিজের দিকে যতটুকু বল কেন্দ্রবিমুখী বল যেন সমান হয়। সো এমজি ইকুয়ালস টু এমভি স্কয়ার বাই আর হলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, স্থিতিস্থাপক সংঘর্ষে অস্থিতিস্থাপক সংঘর্ষে কোনটা সংরক্ষিত হয়? খালি ভরবেগ সংরক্ষিত হয়, গতিশক্তি হয় না। খালি ভরবেগ। আবার কৌণিক ভরবেগ দিও না খুশিতে, খালি ভরবেগ সংরক্ষিত হয়। আচ্ছা, এত ভরের ২ টা বস্তু এত ভরবেগ নিয়ে একই দিকে চলছে। কোনটা সত্য? আচ্ছা, দেখি তাহলে একটু ছবি আঁকাই। রাফের ভিতরে ছবি এঁকে ফেলি। একটা হলো ৩ কেজি, ৩ কেজি চলতেছে ৩০ কেজি পার মিটার, ৩০ কেজি মিটার পার সেকেন্ড বেগে। আ মানে কি আল্টিমেটলি ৩০ কেজি চলতেছে তাইলে ১০ মিটার পার সেকেন্ড বেগে। যেহেতু হলো বেগ লিখতেছি। আর আরেকটা হলো ৫ কেজি ভরের বস্তু। এটা হলো ৫ কেজি ভরের বস্তু, এটা হলো ৩ কেজি ভরের বস্তু, এটা ৫ কেজি ভরের বস্তু। ৫ কেজি ভরের বস্তু ৫০ কেজি পার মিটার সেকেন্ড বেগে যাচ্ছে। তার মানে এটাও হলো ১০ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তো এখন তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ২ টা জিনিস যদি একই বেগে একই দিকে যেতে থাকে তাহলে জীবনেও সংঘর্ষ হবে না। ধরো যে তুমি আর তোমার বন্ধু সমান বেগে হাঁটতেছো। তাহলে কি কখনো হলো একই দিকে হাঁটতেছো। তাহলে কখনো সংঘর্ষ হবে? হবে না। আ হয় একজনের একটু আস্তে, একজনের একটু দ্রুত হাঁটতে হবে। সো তার মানে এখানে কোনো সংঘর্ষ হবেই না। ঠিক আছে?
সমান বেগ। তার মানে এখানে বেগ বের করাটা ইম্পোর্টেন্ট ছিল। ঠিক আছে? ২ টাই যেহেতু 10 মিটার পার সেকেন্ড আর একই দিকে তেমন কোনো সংঘর্ষ হবে না। আচ্ছা, আ যদি হলো স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে আদি আর শেষ বেগ কি রকম হবে? সমান ভরের। তো আমরা জানি সমান ভরের ২ টা বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয় তাদের বেগ চেঞ্জ হয়ে যায়। তার যদি একজনের M1 এর ধরো M1 বস্তু আর M2 বস্তু। M1 এর আদিবেগ ছিল হলো তোমার কত? U1 আর M2 এর আদিবেগ কত ছিল? U2 ছিল। ঠিক আছে? তো এখন এদের চেঞ্জ হওয়ার পরে V1 হয়ে গেছে আর এর চেঞ্জ হওয়ার পর V2 হয়ে গেছে। সো তার মানে কি হবে জানো? এই U2 টা এর V1 হয়ে যাবে আর এই U1 টা এর V2 হয়ে যাবে। সো তার মানে আল্টিমেটলি কি হবে? V1 ইকুয়ালস টু U2. V1 ইকুয়ালস টু U2 কোথাও আছে? V1 ইকুয়ালস টু U2 অথবা U1 ইকুয়ালস টু V2 এই যে ক হলো খালি মিলতেছে। মানে একটার আদিবেগ আরেকটার শেষ বেগের সমান হয়ে যাবে। সো তাহলে খালি ক মিলে, হ্যাঁ। খালি ক আমাদের শর্তটা ফিল আপ করে। সো ওকে হলো। কোনটি ঘর্ষণ বলের উদাহরণ? ঘর্ষণ বলের উদাহরণ হলো ঘর্ষণ বল আসলে কিসের উদাহরণ? প্রশ্নটা এভাবেও দিতে পারত ইসহাক স্যার। অসংরক্ষণশীল বল। ঘর্ষণ বল সংরক্ষণশীলও না, সংসক্রিয় না, আসনজন্য না। আচ্ছা, পিচ্ছিল বরফের উপর ১ কেজি ওজনের পাথর ২ মিটার পার সেকেন্ড বেগে চলার পরে এত ফলে ঘর্ষণ থেমে গেল। এখানে ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল যেহেতু জিজ্ঞেস করছে ভাই সেম কাহিনী MA করব। MA যেহেতু করতে বলছে আ তাহলে A তো আমার এখানে ডিরেক্ট দেওয়া নেই। ওজন দেওয়া আছে। V-U/T করতে পারি। সো আদিবেগ ছিল হলো 2 আর থেমে গেছে যেহেতু তার মানে 0, 0 - 2 কতক্ষণ চলার পর থেমে গেছে? ১০ সেকেন্ড চলার পর থেমে গেছে। সো আল্টিমেটলি তাহলে 1 ইনটু 2 -2/10 -2/10 মানে কত? মানে হলো 1 ইনটু -0.2 -0.2 যেহেতু তার মানে কত হলো? আল্টিমেটলি 1 এর সাথে গুণ করলে তো একই কথা 0.2 তাই না? -0.2 সো আসলে যেহেতু ঘর্ষণ বল মাইনাস চিহ্নটা না দিলেও চলে। মাইনাস দিয়ে জাস্ট বোঝাইতেছে বিপরীত দিকে চলতেছে। তাহলে আসলে উত্তর হওয়ার কথা ছিল 0.2 নিউটন। ঠিক আছে? মাইনাস দেখে আবার ভাইবো না যে আচ্ছা মাইনাস তো নাই তাহলে দিব না। মাইনাস দিয়ে দিক বোঝাইতেছে। সো এখানে জাস্ট 0.2 নিউটন দিলেই হয়। এই যে দেখো আমরা লিখেও দিছি যে এখানে সঠিক উত্তর সি হবে বাট হলো বইতে উত্তর ডি দেওয়া আছে, কোনটিই নয় দেওয়া আছে। আমি নিজে জানি না স্যার কি হলো হুট করে কনফিউজড হয়ে যায় নাকি টাইপিং মিস্টেকের কারণে ঘ দিয়ে দিছে। আসলে গ হবে। ওকে? ১০০ কেজি ভরের একটা বস্তুর একটা উড়োজাহাজ, ঠিক আছে? শেষ স্লাইডে চলে আসছি প্রায়। ১০০ কেজি ভরের একটা উড়োজাহাজ স্থির বেগে সোজা পথে উড্ডয়ন করতেছে ভাই। ঠিক আছে? স্থির বেগে সোজা পথে যাচ্ছে তার মানে সমবেগে যাচ্ছে। ওর কোনো u-v হলো 0, v-u হলো 0 যেহেতু কোনো বেগ চেঞ্জ হচ্ছে না। বাতাসের ঘর্ষণ এত ১৮০ নিউটন। বাতাসে এইদিকে ১৮০ নিউটন ঘর্ষণ দিতেছে। তারপরেও ও স্থির আছে। তাহলে উড়োজাহাজটির উপর প্রযুক্ত বল কত? ভাই ঘর্ষণ-টর্ষণ এখানে ম্যাটার না। ও এখন কি সমবেগে আছে নাকি নাই? ও সমবেগে আছে। ঘর্ষণ দেওয়ার পরেও ও সমবেগে আছে। তার মানে ওর নিট বল হলো 0। ওর নিট বল হলো 0, নিট বল বলছে। তার মানে ও নিট বল 0 বলে F = 0 বলেই ওর হলো v-u 0। F 0 হইলেই v-u 0 হবে। সো 0। আচ্ছা ১০ কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল ২০ নিউটন, ঘর্ষণ বল ৫ নিউটন হলে ত্বরণ কত হবে? আচ্ছা ২০ আর ঘর্ষণ বল ৫ নিউটন, ত্বরণ কত হবে? ২০ নিউটন দিছি বাট ২০ নিউটন কাজ করতেছে না। তার মানে বড় হাতের F মাইনাস ছোট হাতের F বা ৫ খেয়ে ফেলা হচ্ছে। তাহলে MA কত? M কত? আচ্ছা সবগুলোই দেওয়া আছে। ২০ - ৫ ইন্টু 10A তাহলে A বের করতে বলা হইছে। তার মানে ১৫/১০ ১৫/১০ মানে কত? 1.5 দেখছো? তুমি যত প্র্যাকটিস করবে এগুলো মাথার মধ্যে করে ফেলতে পারবা 1.5 আচ্ছা সো এই তো। তাহলে আমরা এই একটা ক্লাস শেষ করে ফেললাম। এই ক্লাসে অনেকগুলো ম্যাথ ছিল। একটু টাইম লেগে গেছে। সরি এইজন্য। ঠিক আছে? সো আল্লাহ হাফেজ।